আসসালামু আলাইকুম। বিউপির পরীক্ষা যেহেতু সামনে আগামী 2 দিন রয়েছে, বিউপির জন্য তোমরা কোন অংশগুলো গুরুত্ব দিবে এবং কোন বিষয়গুলো এই সময়ের মধ্যে বারবার রিভিশন দিতে থাকবে। আহ, আজকে আমরা এই পার্টিকুলার এই বিষয়গুলো নিয়ে কভার করার চেষ্টা করব। এখানে 40টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো বিভিন্ন সময় তোমাদেরকে আমরা পড়িয়েছি এবং এই ধরনের টপিকগুলো তোমাদের কি আমরা পড়িয়েছি এবং তোমরা বিগত 2 দিন পরীক্ষা দিয়েছো। আজকে দেখো এই পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান। পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে আমরা কিভাবে সমাধান করব এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে চলো যে FSSS ইউনিটের প্রথম যে প্রশ্নটা তোমরা পরীক্ষা দিয়েছো এবং এই টপিক মানে এই টপিকের প্রশ্নগুলো যে ডিটারমাইনার রিলেটেড প্রশ্নগুলো, ডিটারমাইনার রিলেটেড যে আমরা কখন ফিউ, এ ফিউ, সাম, লিটল, এ লিটল, the little, only a little, only a few, right? এই ধরনের টপিক তো আমরা পড়েছি। এগুলো ডিটারমাইনারের ব্যবহার, এগুলো আমরা কখন ব্যবহার করব? কাউন্টেবলের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হয় তোমার লিটল, ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, দা ফিউ, এগুলো ব্যবহার করতে হয়। আর আনকাউন্টেবলের সামনে আমাদের ব্যবহার করতে হয় কি? লিটল, এ লিটল, দা লিটল, অনলি এ লিটল, এবং আমাদের মিনিং বুঝে সাম, এ লট অফ, লটস অফ, এগুলো সবার সামনে আমরা ব্যবহার করতে পারি, তবে মিনিং অনুযায়ী, তাই না? আচ্ছা, তাহলে চলো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা দেখো, উই ক্যান অফার হিম এ ড্যাশ হেল্প হুইচ ক্যান বি ইনস্ট্রুমেন্টাল ফর হিজ সার্ভাইভাল। আমরা তাকে কিছু হেল্প করতে পারি। এখন দেখো, হেল্প কি গুণা যায়? তুমি কি হেল্প কি গুনতে পারবা? একটা হেল্প, দুইটা হেল্প, তিনটা হেল্প? হেল্প তো গুণা যায় না, তাই না? তার মানে আমরা বলতে পারবো না যে উই ক্যান গিভ হিম মেনি হেল্প। আমরা এই মেনি হেল্প, এটা 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 এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমরা মেনি হেল্প এখানে বলা যায় না যে উই ক্যান গিভ হিম মেনি হেল্প, এটা হয় না। এই হেল্প যেহেতু আনকাউন্টেবল, আমরা এখানে এ ফিউ বসাইতে পারবো না, মেনিও বসাইতে পারবো না, কারণ ফিউ এবং মেনি এগুলো বসে কোথায়? কাউন্টেবলের সামনে, তাই না? যদি আমরা কাউন্টেবল নাউন দেখি তখন আমরা এগুলো বসাইতে পারবো, আদারওয়াইজ এগুলো বসানো যাবে না। সাম, দেখো, সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সামনেই বসে। এখন কথা হচ্ছে আমরা এটা এপ্রোপ্রিয়েট কিনা এই জায়গায়। আমরা কি কখনো বলতে পারি উই ক্যান অফার হিম এ সাম হেল্প? এ সাম হেল্প এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কোনো এক্সপ্রেশন? এ সাম হেল্প না, এটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন না। তাহলে এ সি ডি ক্রস। এবার দেখো, আমরা জানি এ লিটল, এ লিটল একটা এক্সপ্রেশন রয়েছে। এ লিটল, এ লিটল একটা এক্সপ্রেশন রয়েছে। এ লিটল এক্সপ্রেশনটার মানে হচ্ছে তোমার কিছু পরিমাণ। এ লিটল মানে হচ্ছে কি? কিছু পরিমাণ, কিছু পরিমাণ। আনকাউন্টেবল কিছু পরিমাণ বুঝাইতে আমরা এ লিটল ব্যবহার করি। যেমন আমরা বললাম প্লিজ গিভ মি এ লিটল মানি, এ লিটল মানি, আমাকে কিছু টাকা দেন, এ লিটল, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এ লিটল হেল্প ব্যবহার করতে পারি, যে কি উই ক্যান অফার হিম আ লিটল হেল্প হুইচ ক্যান বি ইনস্ট্রুমেন্টাল ফর হিজ সার্ভাইভাল। ইনস্ট্রুমেন্টাল মানে কি? তার জন্য একদম ভাইটাল হইতে পারে। ফাইন। সো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমার এ লিটল। আমরা সাম কেন দিব না? এ সাম কখনোই হয় না। তারপর হচ্ছে ইফ ইউ হেল্প হয় না, কারণ হেল্প হচ্ছে আনকাউন্টেবল। মেনি হেল্প হয় না, আনকাউন্টেবলের সামনে মেনি বসানো যায় না। আবার আসলে পরবর্তী প্রশ্নটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট, খেয়াল করো, ইজ নট ইন দ্য প্লোরাল ফর্ম। কোনটা প্লোরাল ফর্মে নাই? দেখো, এই ডেটা ছিল বেসিক্যালি ডেটাম। ডেটাম হচ্ছে সিঙ্গুলার, এই ডেটামের প্লোরাল হচ্ছে ডেটা, তার মানে ডেটা হচ্ছে প্লোরাল ফর্মে রয়েছে। আচ্ছা, তারপর দেখো কারিকুলাম। এই কারিকুলার অথবা কারিকুলাম থেকে কারিকুলা আসছে। কারিকুলাম হচ্ছে সিঙ্গুলার আর কারিকুলা হচ্ছে প্লুরাল, তার মানে এটাও প্লুরাল ফর্মে রয়েছে, এটাও প্লুরাল ফর্মে। ফেনুমেনাম, ফেনুমেনাম থেকে আসছে ফেনুমেনা, তার মানে এটাও প্লুরাল ফর্মে রয়েছে। তার মানে জানতে চাওয়া হয়েছে কোনটা প্লুরাল ফর্মে নাই। তাহলে প্লুরাল ফর্মে না আছে অপশন এ, আছে অপশন সি, আছে অপশন ডি। আমরা জানি এই রেডিয়াস এবং রেডিয়া অথবা রেডি এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম, আর এগুলো সিঙ্গুলার হচ্ছে রেডিয়াস। তার মানে প্লুরাল ফর্মে নাই শুধুমাত্র অপশন বি নাম্বারটা প্লুরাল ফর্মে নাই। বাকি যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাই প্লুরাল ফর্মে রয়েছে, কারণ ডেটা এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ডেটাম। যেমন মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার আর মিডিয়া হচ্ছে কি? প্লুরাল। ঠিক একইভাবে ফেনোমেনাম হচ্ছে তোমার সিঙ্গুলার, ফেনোমেনা হচ্ছে প্লুরাল। সার্কুলার অথবা সার্কুলাম এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার, আর এদিক থেকে সার্কুলা হচ্ছে কি? তোমার প্লুরাল। তার মানে প্লুরাল ফর্মে নাই শুধুমাত্র অপশন বি, এটা হচ্ছে প্লুরাল ফর্মের নাই। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা? তোমার বি নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, রাইট? এরপরে আসো পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি,
ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডিয়ান্ট। তোমার রেডিয়ান্টের সিনোনিম তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। রেডিয়ান্টের সিনোনিম কি? আচ্ছা, রেডিয়ান্ট মানে হচ্ছে দীপ্তমান, যেটা প্রজ্বলিত আমরা বলতে পারি, প্রজ্বলিত, দীপ্তমান, রাইট? প্রজ্বলিত বলতে পারি, প্রজ্বলিত বা দীপ্তমান, যেটা আলো ছড়াচ্ছে আর কি, আলো যেটা ছড়ায়, যেটা আলো ছড়ায়, যেটা আলো ছড়ায়, এই জিনিসটাকে আমরা কি বলি? তোমার রেডিয়ান্ট বলছি। ওকে, দেখো সিনোনিম জানতে চেয়েছে যেহেতু, সিরিনিটি, সিরিন, এই যে দেখো সিরিন, এই যে সিরিন, SERENITY, সিরিনিটি মানে হচ্ছে শান্ত, সিরিনিটি মানে হচ্ছে শান্ত, পিস মানে শান্ত, পিস মানেও শান্ত। এবার দেখো ভিক্টোরি, ভিক্টোরি মানে বিজয়, ভিক্টোরি মানে বিজয়, তার মানে উজ্জ্বলিত বা প্রজ্বলিতের সাথে সিরেনিটিও যাচ্ছে না, ভিক্টোরিও যাচ্ছে না। আবার দেখি রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ হচ্ছে কি তোমার একটা মানে এক ধরনের ওই যে আমরা বলি না বেতার তরঙ্গ, বেতার তরঙ্গের যেই একটা কি যে বলে এটা রেডিয়েন্ট হয়, ওইটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ। তার মানে রেডিও অ্যাক্টিভের সাথেও রেডিয়ান্ট যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড লুমিনাস, এই লুমিনাস শব্দটা আমরা জানি, লুম মানে আলো ছড়ানো, লুম, আমাদের যতগুলা মিনিং হয় লুম দিয়ে, লুম মানে হচ্ছে আলো ছড়ানো, লুম মানে হচ্ছে আলো ছড়ানো, লুম মানে আলো ছড়ানো। তো তার মানে আমরা বলতে পারি লুম অথবা লুম থেকে আলো ছড়ায়, তার মানে লুমিনাস যে জিনিসটা আলো ছড়ায় সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি? রেডিয়ান্ট বলতে পারি। তার মানে রেডিয়ান্ট এবং লুমিনাস এই দুইটা হচ্ছে কি তোমার সিনোনিমাস, রেডিয়ান্ট যাহা, লুমিনাস তাহা। তার মানে লুমিনাস মানে হচ্ছে রেডিয়ান্ট, লুমিনাস মানে হচ্ছে যেটা আলোকিত করে। এটাকে আরেকটা সিনোনিম আমরা বলতে পারি, এটা আরো ধরানো হয়, ধরো তোমার আমরা কি বলতে পারি যে ইলিউমিনেট, ইলিউমিনেট শব্দটা হচ্ছে কি আলো ছড়ানো, ইলিউমিনেট, লুমিনাস, ইলিউমিনেট। তারপর হচ্ছে প্যাললুসিড, প্যাললুসিড, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে কি তোমার স্পষ্ট, আলোকিত, আলো ছড়ানো, আলো ছড়ানো বা স্বচ্ছতা রিলেটেড প্রশ্ন। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম। এটার ভার্ব ফর্ম জানতে চাওয়া হয়েছে, ভার্ব। এবার দেখো এই অ্যান্টাগনিজম এই শব্দটার মানে হচ্ছে শত্রুতা, এই শব্দটার মানে হচ্ছে তোমার শত্রুতা, শত্রুতা, বৈরিতা, এই শব্দটার মানে হচ্ছে আমরা বলতে পারি বৈরিতা বা শত্রুতা, অ্যান্টাগনিস্টিক। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক। এটার সিনোনিম আমরা বলতে পারি এনিমোজিটি, এনিমোজিটি বলতে পারি, এনিমোজিটি বলতে পারি, অথবা আমরা বলতে পারি হস্টাইল, কি বলতে পারি? হস্টাইল। তাহলে হস্টাইল, এনিমোজিটি, অ্যান্টাগনিস্টিক, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রত্যেকটার মানেই হচ্ছে শত্রুতা, বৈরিতা, অথবা কারোর মধ্যে যদি কোনো কনফ্লিক্টিং কোনো সম্পর্ক থাকে, এই সম্পর্কগুলোকে বলা হয় কি তোমার অ্যান্টাগনিস্টিক বলা হয়, অথবা শত্রুতা বলা হয়, হোস্টাইল, এনিমোসিটি, অথবা কি তোমার এই ধরনের শব্দগুলো দিয়ে হচ্ছে ব্যাখ্যা করা হয়। তাহলে অ্যান্টাগনিস্টিকের ভার্ব জানতে চাইছে, অ্যান্টাগনাইজলি এটা ভার্ব না, অ্যান্টাগনিস্টিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যান্টাগনিস্টিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যান্টাগনাইজ এটা হচ্ছে কি তোমার ভার্ব। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এই শব্দের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার এই নাম্বারটা। তার মানে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজমের ভার্ব ফর্ম হচ্ছে কি অ্যান্টাগনাইজ, অ্যান্টাগনাইজ। ওকে, আচ্ছা, অর্থাৎ একটু বামে লেখো, বাম পাশে লেখার চেষ্টা করো, হ্যাঁ, ডানে একটু কেটে যাচ্ছে আর কি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, ইউ ড্যাশ হেল্প মি ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, আই ক্যান ডু দ্য জব মাইসেলফ। আচ্ছা, আই ক্যান ডু দ্য জব মাইসেলফ মানে হচ্ছে, আই ক্যান ডু দ্য জব মাইসেলফ মানে হচ্ছে আমি আমার কাজটা নিজে নিজে করব। এই ধরনের প্রশ্নগুলো না আমরা আমরা প্রত্যেকটা অপশন দিয়ে পরীক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, প্রথম অপশনটা, ইউ ডোন্ট হেল্প মি ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম। তোমার যদি সময় না থাকে তুমি আমাকে সাহায্য করো না, তুমি আমাকে সাহায্য করো না। মানে নর্মালি এটাতে একটা মানে রেগুলার স্টেটমেন্ট বুঝাইছে, মানে রেগুলারই সাহায্য চায়, রেগুলারই সাহায্য করে না। তার মানে হচ্ছে কি, ওকে ফাইন, এটা দিয়ে বুঝাচ্ছে ইউ ডোন্ট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো না তোমার যদি সময় না থাকে, মানে এটা কমন একটা ব্যাপার বুঝাইছে। ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি, তোমার আমাকে সাহায্য করার প্রয়োজন নাই, সাহায্য করার প্রয়োজন নাই। ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, তোমার যদি সময় না থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি, তোমাকে আমাকে সাহায্য করার প্রয়োজন নাই। হ্যাঁ, রাইট। কেন? কারণ আই ক্যান ডু দ্য জব মাইসেলফ, আমি নিজে নিজে কাজটা করে নিতে পারবো, এটা হচ্ছে মিনিং। ইউ আর নট এবল টু হেল্প মি,
ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, এটা এক্সপ্রেশন যায় না। ইউ আর নট গোয়িং টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে যাচ্ছ না। সো এই দুইটা না হয় না, এক্সপ্রেশন হয় না। তাহলে আবার দেখো বেসিক্যালি কি বোঝাচ্ছে, বেসিক্যালি সেন্টেন্সটা বোঝাচ্ছে তুমি আমাকে সাহায্য করার দরকার নাই তোমার যদি সময় না থাকে। তার মানে কি, যেন আমরা মাঝে মাঝে বলি না, আচ্ছা ঠিক আছে তোমার যদি মানে সময় না থাকে, ইউ ডোন্ট নিড টু কাম, তোমাকে আসার প্রয়োজন নাই। তোমার যদি সময় না থাকে, তুমি যদি খুব বেশি ব্যস্ত থাকো, ইউ ডোন্ট হ্যাভ টু জয়েন আস, তোমার একদম কষ্ট করে আসার দরকার নাই। ঠিক আছে ভাই, তুমি কষ্ট করে আর এত আসার দরকার নেই। তার মানে এইখানে একদম মিনিংফুল মিনিংটা হচ্ছে কি, ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি, তোমার আমাকে সাহায্য করার প্রয়োজন নাই। কেন? ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, তোমার যদি সময় না থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি, তোমাকে আমার কষ্ট করে সাহায্য করার প্রয়োজন নাই, কারণ আই ক্যান ডু দ্য জব মাই সেলফ, আমি কাজটা নিজেরটা নিজেই করতে পারবো। তার মানে এখানে প্রাসঙ্গিক যেই এক্সপ্রেশনটা সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি। আমাদের এই ধরনের অনেক এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। ইউ ডোন্ট হ্যাভ টু কাম ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি, ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি ইফ ইউ ফিল ইল, ইফ ইউ ফিল ইল, ইফ ইউ ফিল প্রবলেমেটিক, ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি, তোমার এখন পড়াশোনা করা দরকার নাই, ইউ বেটার টেক রেস্ট, ইউ বেটার টেক রেস্ট, you don't have to what to submit your assignment if you feel uneasy, if you feel uneasy with this topic. So এই ধরনের এক্সপ্রেশন গুলো আমাদেরকে প্রায়শই ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপর দেখো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা আমরা দেখি, মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথুজিয়াজম টু রিচ মাই গোল ইন লাইফ হেল্পড মি। তাহলে দেখো এটা এটা কোন ধরনের প্রশ্ন, মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথুজিয়াজম, এই পুরাটা হচ্ছে সাবজেক্ট। আমার যেই গ্রেটেস্ট এফোর্ট আছে এবং যে আমাদের আগ্রহ, যে এনথুজিয়াজম মানে হচ্ছে আগ্রহ, এনথুজিয়াজম মানে হচ্ছে কি আগ্রহ, আমার যে গ্রেটেস্ট এফোর্ট এবং যে এনথুজিয়াজম রয়েছে টু রিচ মাই গোল, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ইন লাইফ হেল্প মি, এখানে হেল্প না খেয়াল করে এটা হচ্ছে পজিটিভ ভার্বের হেল্প। আমরা পজিটিভ ভার্বে কি পড়ছিলাম, আমরা পজিটিভ ভার্বে পড়ছিলাম ডিরেক্টর বসবে, ডিরেক্টরের পরে একটা অপারেটর বসবে, অপারেটরের পরে একটা অ্যাক্টর বসবে, তাই না, অ্যাক্টরের পরে ভার বসবে। তার মানে এই সেন্টেন্সে তোমার ডিরেক্টর হচ্ছে কে, ডিরেক্টর হচ্ছে তোমার মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথুজিয়াজম, মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথুজিয়াজম। এবার আসো এখানের অপারেটর কে, অপারেটর হচ্ছে এখানে হেল্প, হেল্প হচ্ছে এখানে অপারেটর, তাই না, হেল্প অপারেটর। অ্যাক্টর কে, এখানে অ্যাক্টর, অ্যাক্টর হচ্ছে মি, অ্যাক্টর হচ্ছে কি মি। আর ভার্ব আমরা জানি হেল্প যদি অপারেটর হিসাবে আসে, হেল্প যদি অপারেটর হিসাবে আসে, পরবর্তী অ্যাক্টর যেই থাকুক না কেন ভার্ব দুইটা হইতে পারে, এক ভার্বের ভি ওয়ানও হইতে পারে, দুই টু প্লাস ভি ওয়ানও হইতে পারে, তাই না। এটা হচ্ছে কি তোমার আমরা জানি এটা হচ্ছে কজিটিভ ভার্বের নিয়ম, CASA কজিটিভ ভার্বের নিয়ম, তাই না। তাহলে পজিটিভে কি হয়, তোমার ডিরেক্টরের পরে অপারেটর হিসেবে যে বসছে, তারপরে অ্যাক্টর যেই থাকুক না কেন, অ্যাক্টর যেই আসুক না কেন, পরবর্তীতে ভার্ব ভি ওয়ানও হইতে পারে, টু প্লাস ভিও হইতে পারে। তার মানে আমরা বলতে পারি কি এই যে ডিও হইতে পারবে, তারপরে এই নাম্বারটাও হইতে পারবে। তোমরা বুঝেছো এই প্রশ্নের উত্তরটা, বুঝেছো কিনা, এই প্রশ্নের উত্তর বুঝেছো নাকি বুঝো নাই? বুঝছো, এখানে দুইটাই কিন্তু হইতে পারে, দুইটাই কিন্তু হইতে পারবে, তাই না। যেমন মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথুজিয়াজম টু রিচ মাই গোল হেল্প মি টু গেট মাই জব, অথবা হেল্প মি গেট মাই জব। বুঝেছো তোমরা? এটা আমরা যখন আমরা পজিটিভ ভার্ব পড়েছি, পজিটিভ ভার্বের সময় আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা পড়েছি। ফাইন, আচ্ছা তোমরা বুঝতে পেরেছো তো নাকি, বুঝতে পেরেছো? ওকে, এরপর আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে হুইচ অফ দ্য ভার্ভ, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড লাইট, মানে হুইচ অফ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড লাইট, ওকে, দ্য ভার্ভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লাইট মানে মূলত হচ্ছে দ্য ভার্ভ ফর্ম অফ দ্য লাইট, হুইচ মানে দ্য ভার্ভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, দ্য ভার্ভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লাইট, লাইটের ভার্ব ফর্ম জানতে চাইছে, তাই না। আচ্ছা, আমরা জানি লাইট একটা শব্দ, এই লাইটের ভার্ব হয় মূলত দুইটা ভার্ব হয়। একটা হচ্ছে তুমি যদি দেখো যে লাইটটাকে আমরা দেখতে পাই, যে লাইটটাকে আমরা দেখতে পাই, যেমন আমাদের রুমের লাইট, আমাদের চার্জার লাইট, যে লাইটগুলোকে আমরা দেখতে পাই, ওই লাইটটা হচ্ছে মূলত লাইটেন, LIGHTEN, লাইটেন। আর যে আলো আমরা দেখতে পাই না বাট ফিল করতে পারি, যেমন শিক্ষা আমাদেরকে আলোকিত করে, সেই ভাবটা হচ্ছে তোমার এনলাইটেন, এনলাইটেন,
যেমন শিক্ষা আমাদেরকে আলোকিত করে, আমরা বলতে পারি কি এডুকেশন এনলাইটেন্স আস, এডুকেশন এনলাইটেন্স আস, এডুকেশন হ্যাজ এনলাইটেন্ড দ্য সোসাইটি। আর আমরা যদি বলি ঘর আলোকিত করছে চার্জার লাইট, তাহলে আমরা বলবো কি চার্জার লাইট লাইটেন্স আওয়ার রুম, চার্জার লাইট লাইটেন্স আওয়ার রুম। তার মানে এই লাইটের ভার্ব লাইটেন হইতে পারে এনলাইটেনও হইতে পারে, বাট লাইটিফাই না, লাইটেন্সও না, লাইট এনলাইটিং হচ্ছে নাউন, রাইট? জি নাম্বারটা হচ্ছে না, তাহলে হবে কোনটা? লাইটেন, লাইটেন। তার মানে এই প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি লাইটেন। যদি এনলাইটেন থাকতো আমরা এনলাইটেন দিতে পারতাম, এনলাইটেন থাকলেও আমরা দিতে পারতাম। তারপরে প্রশ্নটা দেখি কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স জানতে চাওয়া হয়েছে। অপশন এ তে রয়েছে হি সাকসিডেড টু উইন দ্য প্রাইজ, অপশন বি তে রয়েছে হি সাকসিডেড অ্যাট উইনিং দ্য প্রাইজ, অপশন সি তে রয়েছে হি সাকসিডেড টু উইনিং দ্য প্রাইজ, অপশন ডি তে রয়েছে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। আচ্ছা, মনে রাখতে হবে সাকসিড এমন একটা ভার্ব, সাকসিড এমন একটা ভার্ব যেটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসে ইন, সাকসিড ইন। এবং ইনের পরে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটা ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। তার মানে সাকসিডের পরে টু এটা দেয়া যাচ্ছে না, সাকসিডের পরে অ্যাট এটাও দেয়া যাচ্ছে না, সাকসিডের পরে টু এই সি নাম্বারও দেয়া যাচ্ছে না, তাহলে হবে কোনটা? হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। কেন? সাকসিডের পরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন এসেছে এবং পরবর্তীতে আমাদের যে ভার্বটা আমরা করেছি সেই ভার্বটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি ফর্মে করেছি, যার কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার অপশন ডি। তারপরে প্রশ্নটা আমরা দেখি, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়াং অ্যাথেনিয়ানস। অর্থাৎ অ্যাথেন্সবাসী যারা ইয়াং অ্যাথেনিয়ানস ছিল, যারা ইয়াং অ্যাথেন্সবাসী ছিল, তাদেরকে মিসলিড করার জন্য সক্রেটিসকে কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। তোমরা সবাই জানো অভিযুক্ত করা, এই অভিযুক্ত করা এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাকিউজ অফ। তুমি যদি কাউকে অভিযুক্ত করো সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনটা হচ্ছে অ্যাকিউজ অফ। অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযুক্ত করা, অ্যাকিউজ অফ মানে কি অভিযুক্ত করা। তার মানে আমরা কি বলতে পারি? সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড বাই মিসলিডিং দ্য ইয়াং অ্যাথেনিয়ানস, নাকি সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ফর, নাকি অ্যাকিউজড ওয়েট, নাকি অ্যাকিউজড অফ? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ মিসলিডিং দ্য ইয়াং অ্যাথেনিয়ানস। সক্রেটিস কি ছিল? ইয়াং অ্যাথেনিয়ানসদেরকে মিসলিড করার জন্য তারা মানে সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল যে আপনি ছেলেদেরকে কি করেন, আপনি ছেলেদেরকে বাজে পথে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আপনি বিভ্রান্ত করছেন। তো সুতরাং তাদেরকে আসলে অভিযুক্ত করা হয়েছিল, রাইট? ওকে, তারপর দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, নাথিং সিমস টু বি এক্সাইটিং দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড। নাথিং সিমস টু বি এক্সাইটিং, নাথিং সিমস টু বি এক্সাইটিং, কোনো কিছু এত আনন্দদায়ক না প্রথম এরোপ্লেন রাইডের মতো। দেখো, নাথিং সিমস টু বি এক্সাইটিং, নাথিং সিমস টু বি এক্সাইটিং, কোনো কিছুই এত এক্সাইটিং না, এত কি এক্সাইটিং না, কোনো কিছুই এত এক্সাইটিং না দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড, প্রথম এরোপ্লেন রাইডের মতো বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, আমি যদি ফর দেই তার মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে? ফর দিলে নাথিং সিমস টু বি এক্সাইটিং ফর দা, মানে ফর মানে জন্য হচ্ছে না, দ্যাট হচ্ছে না। কেন দ্যাট হবে না? কারণ তুমি যদি একটা দ্যাট দাও, একটা কানেক্টর আসে, পরবর্তীতে ফাইনাইট ভার্ব লাগবে, যেটা এই অপশনের মধ্যে মিসিং, এই কারণে বি হচ্ছে না। সিমিলার আমি দিতে পারতাম, সিমিলার টু মানে হচ্ছে মতো, সিমিলার টু মানে হচ্ছে মতো। আমরা জানি তুলনীয় বস্তুটা যদি শেষে থাকে তখন আমরা সিমিলার টু বুঝাইতে পারবো, আমরা সিমিলার টু এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারবো। যেমন সিমিলার টু আমরা এইভাবে বলতে পারতাম যে আমরা বলতে পারতাম রাইডিং দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড, দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড এন্ড দ্য ফার্স্ট বাইসাইকেল রাইড আর সিমিলার আমরা সিমিলার শেষে বসাইতে পারতাম, তাই না? যদি টু থাকতো আমরা বসাইতে পারতাম, বাট এই টু না থাকার কারণে আমরা ডি বসাতে পারছি না। তাইলে আমরা বসাইতে পারবো কোনটা? সি নাম্বারটা। সি নাম্বারটা কি হচ্ছে তাহলে? সি নাম্বারটা হচ্ছে নাথিং সিমস টু বি এক্সাইটিং অ্যাজ দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড। তাহলে অ্যাজ বলতে আমি কি বুঝাচ্ছি? মতো,
মতো কোনো কিছুই প্রথম এরোপ্লেন রাইডের মতো এক্সাইটিং নয়। আমরা এখানে সিমিলার টু বসানো, যেহেতু সিমিলার টু যদি থাকতো কিভাবে বসাতে পারতাম, যে নাথিং সিমস টু বি এক্সাইটিং সিমিলার টু দ্য ফার্স্ট এরোপ্লেন রাইড। এরোপ্লেন রাইডের মতো এত 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 এক্সাইটিং আর কিছুই হইতে পারে না প্রথমবার। তাহলে অ্যাজ এটা আমরা মত অর্থে এই ক্ষেত্রে ব্যবহার করেছি। সুতরাং এই প্রশ্নের সঠিক যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজ, যেটি অপশন নাম্বার সি। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, which of the following sentence use the word round as a adjective। এখানে চারটা বাক্য দেওয়া হয়েছে, এই চারটা বাক্যের মধ্যে রাউন্ড রয়েছে, জানতে চাওয়া হয়েছে কোন বাক্যের যে রাউন্ড, যেমন প্রথমটা দেখো এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, তারপর হচ্ছে দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, তারপর দেখো দে রাউন্ডেড এট দ্য টেম্পল সাইলেন্টলি, অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, তাই না? মানে এই চারটা রাউন্ডের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, এই প্রশ্নের মধ্যে তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে চারটা রাউন্ড রয়েছে, এর মধ্যে কোন রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, অপশন বি তে যাই, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। এখানে রাউন্ড হচ্ছে ধাপ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? আর আমরা জানি শব্দের শেষে এখানে ফার্স্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে রাউন্ড যেহেতু আছে সুতরাং এই রাউন্ডটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোন নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং অপশন বি দেওয়া যাচ্ছে না। এবার চলো সি তে যাই, দে রাউন্ডেড এট দ্য টেম্পল সাইলেন্টলি। দে রাউন্ডেড এট দ্য টেম্পল, তারা মানে একদম চুপ করে এই টেম্পলটার চারদিক থেকে ঘুরছে। তার মানে এই রাউন্ডেড হচ্ছে এই প্রশ্নের মধ্যে তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব। তার মানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাডজেক্টিভ কোনটা, সি নাম্বারটা হচ্ছে না। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, এই যে কেম রাউন্ড এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এই কেম রাউন্ড মানে হচ্ছে কি, কেম রাউন্ড হচ্ছে সুস্থ হয়ে যাওয়া, কেম রাউন্ড হচ্ছে কি আরোগ্য লাভ করা, অথবা আমরা বলতে পারি সুস্থ হওয়া, তাই না? তার মানে এই সেন্টেন্সে এই কেম রাউন্ড হচ্ছে কি একটা গ্রুপ ভার্ব। তার মানে আমরা ডি নাম্বারটা আমরা বলতে পারছি না। এবার দেখি এ নাম্বারটা বলা যায় কিনা, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। এই হোল এটা হচ্ছে নাউন, হোলটা কেমন, হোলটা হচ্ছে একটা রাউন্ড হোল, তার মানে এই হোলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়েছে। তো সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি এই নাম্বারটা। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কোন অপশনের রাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন বি এর রাউন্ড হচ্ছে নাউন, অপশন সি এর রাউন্ড হচ্ছে ভার্ব, অপশন ডি এর রাউন্ড হচ্ছে গ্রুপ ভার্ব, আর হচ্ছে আর গ্রুপ ভার্বের যদি শুধুমাত্র রাউন্ডটা জানতে চাওয়া হয়, এই রাউন্ডটা হচ্ছে মূলত হচ্ছে প্রিপোজিশন। কারণ আমরা জানি গ্রুপ ভার্বের পরে যে রাউন্ডটা ব্যবহার করা হয় সেটা প্রিপোজিশন হিসেবেই আসে, অথবা এটাকে অ্যাডভার্ব হিসেবে বলা যায়, তবে এই ক্ষেত্রে এটা প্রিপোজিশন হিসেবে আসছে। ওকে, তো তার মানে আমরা বলতে পারি কি তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরে যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, আই স্টুড অ্যাট ক্লোজ টু হার দ্যাট আই কুড নট হেল্প হোয়াট হি সেড টু ইউ। ওকে, হেল্প, আই কুড নট হেল্প। দেখো এখানে একটা হেল্প একটা ভার্ব রয়েছে। আমরা জানি কোন সেন্টেন্সে যদি হেল্প থাকে, মাইন্ড থাকে, মিস থাকে, তারপর হচ্ছে অ্যাভয়েড থাকে, অ্যাভয়েড থাকে, তারপর হচ্ছে হেল্প, মাইন্ড, মিস, অ্যাভয়েড, তারপর আমরা কি বলতে পারি যে বলো তো আর কি বলা যায়, আর কি বলা থাকে, কি যেন থাকে, হেট থাকে, হেট থাকে। এই ভার্বগুলো যদি থাকে, এই হেল্প, মাইন্ড, মিস, অ্যাভয়েড, হেল্প, এর পরের যে ভার্বটা আসে সেই ভার্বটাকে আমার ভার্ব প্লাস আইএনজি ফর্মে দিতে হয়, তাই না? পরবর্তী যে ভার্বটা থাকে সেই ভার্বগুলোকে আমাদের ভার্ব প্লাস আইএনজি ফর্মে দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি ফর্মে দিতে হয়। তার মানে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটা হচ্ছে কি, আই স্টুড অ্যাট ক্লোজ টু হার দ্যাট আই কুড নট হেল্প, আই কুড নট হেল্প, তাহলে হবে কি ওভার হেয়ার্ড হবে, ওভার হেয়ার হবে, টু ওভার হেয়ার্ড হবে, নাকি ওভার হেয়ারিং হবে? এটা নিশ্চয়ই তোমার অপশন ডি নাম্বারটা হবে, যে ওভার হেয়ারিং, ওভার হেয়ারিং, ওভার হেয়ারিং, তাই না? ওভার হেয়ারিং। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমার মানে রেগুলার বেসিসে আসে, তোমাদের এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মধ্যে আমরা এগুলো পড়েছি। অপশন এ হবে না কেন, এটা V2 তে রয়েছে। অপশন বি হবে না কেন, প্রয়োজন নাই। অপশন ডি হবে না কেন, এটা V5 ফর্মে রয়েছে 2 প্লাস V1, এটাও হবে না। তাহলে হবে কোনটা, ওভার হিয়ারিং, ভার্ব প্লাস আইএনজি। তারপরে যে প্রশ্নটা, তারপরে কি রয়েছে তারপরের প্রশ্নে,
আই স্টুড হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই আই উইশ আই উইশ আই উইশ আই উইশ রয়েছে, তাই না? প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আই উইশ আই উইশ আই উইশ আই উইশ রয়েছে, কোনো সমস্যা নাই, সেন্টেন্সের মধ্যে আই উইশ থাকতেই পারে। ওকে, আবার যে বিষয়টা সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো আই উইশ থাকে, খেয়াল করো, কোনো সেন্টেন্সের মধ্যে যদি উইশ থাকে, উইশের পরে যে টেন্সটা দুইটা হইতে পারে, খেয়াল করো, উইশের পরে যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স দুইটা হইতে পারে। এখন ঘটনা হচ্ছে এখানে ইনডিফিনিটও হয়েছে ইনডিফিনিটও হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এই উইশের পরের গুলা হয় আনরিয়েলিটি পাস্ট, আনরিয়েলিটি পাস্টে ওয়াজ দেওয়া যায় না, ওয়ার দিতে হয়। সিঙ্গুলারের সাথেও ওয়াজ দেওয়া যায় না, সিঙ্গুলারের সাথেও তোমাকে কি দিতে হয়, তোমার ওয়ার দিতে হয়। সুতরাং এই দুইটা অপশন আমাকে বাদ দিয়ে দিতে হবে, অপশন এ অপশন সি প্রথমেই বাদ, কারণ আই উইশ আই ওয়াজ হয় না, আই উইশ আই ওয়াজ হয় না, হয় কি আই উইশ আই ওয়ার, আই উইশ আই ওয়ার। আচ্ছা, আমি যদি আমি ভাইয়ের মতো হতাম, আই উইশ আই ওয়ার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, এই ওয়াজ আননেসেসারি, এটার প্রয়োজন নাই। তাহলে আমরা বলতে পারি কি, আমরা ডি নাম্বারটা, আই উইশ আই ওয়ার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, আমি যদি আমার ভাইয়ের মতো হতে পারতাম, আমি যদি আমার ভাইয়ের মতো হতে পারতাম। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা সেটা তোমাদের তোমাদের একটা সুযোগ দেই, এই প্রশ্নটা কি হইতে পারে তোমরা একটু গেস করার ট্রাই করো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হইতে পারে? বলো বাবা, কোনটা হবে এটা? ওকে, ওয়াইন ই গট হোম লাস্ট নাইট, আমি যখন গতকাল রাতে বাসায় আসলাম, লাস্ট নাইট, আমি যখন গতকাল রাতে বাসায় আসলাম, ওয়াইন ই গট হোম লাস্ট নাইট, হোয়াইন হি গট হোম লাস্ট নাইট, সে যখন গতকাল রাতে বাসায় আসছে, হি, দ্যাটের আগে দেখো পাস্ট আছে, দ্যাটের আগে, আচ্ছা দেখো আমরা জানি দ্যাট সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী দ্যাটের আগে যদি পাস্ট থাকে, পাস্ট থাকে, দ্যাটের পরে অবশ্যই অবশ্যই পাস্ট টেন্সে হবে। প্রথমে আমরা দেখবো পাস্ট পারফেক্ট দেওয়া যায় কিনা, তারপরে দেখবো আমরা পাস্ট ইনডিফিনিট দেওয়া যায় কিনা, তারপরেই দেখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস দেওয়া যায় কিনা, পাস্ট কন্টিনিউয়াস দেওয়া যায় কিনা, অথবা আমরা যে কোনো ভাবে পাস্ট হইলেই হয়েছে, তাই না? পাস্ট ছাড়া অন্য কোনো টেন্সে দেওয়া যাবে না। তুমি যদি দেখো দ্যাটের আগের যে ক্লজ, দ্যাটের আগের ক্লজটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, দ্যাটের আগে যদি পাস্টে থাকে, তাহলে দ্যাটের পরে পাস্ট ব্যতীত অন্য কোনো কিছুই দিতে পারবে না। তাহলে দেখো দ্যাটের আগে কিন্তু পাস্ট আছে, ভি2 আছে, তার মানে সামবডি যেটা থাকবে সেটাও পাস্ট টেন্সে হবে, সেটাও হবে কি পাস্ট টেন্স। তার মানে এখানে এন্টার্স দেওয়া যাচ্ছে না, এন্টার্স দেওয়া যাবে না, হ্যাজ এন্টার্ড দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্ম, তাই না? এগুলো হচ্ছে প্রেজেন্টে আছে, আর আমরা প্রেজেন্ট দিতে পারবো না কারণ পাস্টের পরে প্রেজেন্ট হয় না। তাহলে হচ্ছে কি হ্যাড এন্টার্ড হবে অথবা এন্টার্ড হবে। আচ্ছা, সে বাসায় গিয়ে দেখলো কেউ না কেউ তার ফ্ল্যাটে ঢুকেছিল, তাই না, প্রবেশ করেছে। তার মানে আমরা নর্মালি যদি পাস্ট পারফেক্টটা পাওয়া যায় শুরুতেই, তাহলে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে দেবো, শুরুতে পাস্ট পারফেক্ট পাইলে আমরা পাস্ট পারফেক্ট দেবো। কিন্তু এটাকে যদি তুমি মিনিং অনুযায়ী বুঝতে চাও, তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখো, সে বাসায় গিয়ে দেখলো, সে মানে হি ফাউন্ড দ্যাট, সে বাসায় যখন লাস্ট নাইটে গিয়েছে, সামবডি, তার মানে সামবডি আগেই তার বাসায় আসছে, তার মানে দুইটা কাজের মধ্যে যদি যেটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্ট দিই, তাই না? সেটাকে আমরা দিই কি পাস্ট পারফেক্ট। তার মানে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে হ্যাড এন্টার্ড। স্ট্রাকচারালি কিন্তু এটাও কারেক্ট, এটাকে কিন্তু ভুল বলা যায় না। যদি হ্যাড এন্টার্ড না থাকতো, এই প্রশ্নের মধ্যে যদি হ্যাড এন্টার্ড না থাকতো, সেই ক্ষেত্রে আমরা এন্টার্ড দিতাম, কিন্তু যেহেতু অলরেডি হেড এন্টার্ড আছে, এই কারণে আমরা হেড এন্টার্ড দিয়েছি, কারণ প্রায়োরিটি বেসডে পাস্ট পারফেক্ট আমরা আগে দেব, পাস্ট পারফেক্ট না থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট দেব, পাস্ট ইনডিফিনিট না থাকলে মিনিং অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস দেব, অথবা কোনোভাবে আমরা পাস্ট হইলেই আমাদের হয়ে যাবে। ফাইন, ওকে। এরপর আসলে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা, পরবর্তী কোয়েশ্চেনটা কোনটা হবে? As they waited, রহিম argued against war. ফাইন, রহিম আর্গিউড, আবার দেখো এই যে রহিম আর্গিউড আছে, রহিম আর্গিউড, এই আর্গিউড, এই যে আর্গিউড এটা হচ্ছে ভি2 তে আছে,
তার মানে এখানে প্রত্যেকটার মধ্যে ওয়াইল আছে, ওয়াইল। তার মানে ওয়াইলের পরে যতগুলা হবে, মানে ওয়াইলের পরে যাই হবে না কেন সেটা পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যেহেতু হবে, তার মানে ডিসকাসেস হবে না, ডিসকাসেস হবে না। আবার তার মানে কি হয়, ডিসকাসড হবে, ওয়াজ ডিসকাসিং হবে, হ্যাড ডিসকাসিং হবে, তাই না? এবার দেখো আমরা জানি ওয়াইল এই ক্লজটা নরমালি হয় কোথায়, নরমালি হয় দুইটা কাজ চলছিল, নরমালি আমরা ওয়াইল যুক্ত যে ক্লজটা থাকে ওই ক্লজটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস দেই, নরমালি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস দেই। তার মানে এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে এজ দ্য ওয়েটেড, তারা যখন ওয়েট করছিল, রহিম আর্গুড এগেইনস্ট ওয়ার while his brother discussed the effects of pollution, নাকি while his brother was discussing the effects of pollution, এটা হবে past continuous। কেন? কারণ while যুক্ত যে ক্লজটা থাকে, while যুক্ত ক্লজটা আমরা জেনারেলি past continuous দেই, জেনারেলি past continuous দেই, had discussing কখনোই হয় না। এই যে had discussing এই অপশনটাই ভুল, তার মানে ডি নাম্বারটা ভুল, এ নাম্বারটাও ভুল, ডিসকাসড দিব না, while এর পরে ডিসকাসড হয় না, বি নাম্বারটাও ভুল। তাহলে হচ্ছে কোনটা, while his brother was discussing the effects of pollution, তখন তারা এই মানে আর্গিউ করতেছিল যুদ্ধ নিয়ে, রাইট? আমরা অপেক্ষা করছিলাম, তারা আর্গিউ করছিল, যখন তার ভাই কি করছিল, ডিসকাস করছিল পলিউশনের ইফেক্টস নিয়ে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার সি নাম্বারটা। তারপরে প্রশ্নটা দেখো, সাচ ক্লেম নিডস টু বি টেস্টেড এম্পিরিক্যালি, অর্থাৎ এই একটা দাবি, ক্লেম মানে হচ্ছে দাবি, ক্লেম মানে হচ্ছে কি দাবি করা, ক্লেম মানে হচ্ছে দাবি। বলা হয়েছে এই দাবিটাকে এম্পিরিক্যালি টেস্ট করতে হবে, এম্পিরিক্যালি টেস্ট করতে হবে, মানে এই দাবিটাকে এম্পিরিক্যালি টেস্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এম্পিরিক্যাল টেস্ট বলতে কি বোঝায়? মনে রাখতে হবে এই এম্পিরিক্যাল যে শব্দটা রয়েছে, এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল এই শব্দটার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। ধরো আমি বললাম ধূমপান করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ধূমপান করলে আমাদের অনেক রোগ ভালো হয়ে যায়, ধূমপান যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে আমাদের রুচি বাড়বে, ধূমপান যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে আমাদের আয়ু বাড়বে। ধরো আমি এই ধরনের একটা দাবি করলাম, দাবি, তখন তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই বলবে যে ভাই আপনি যে এই দাবিটা করেছেন, এই দাবিটা কি হইতে হবে, এটা তো ভাই কথা, মুখের কথায় বিশ্বাস করা যাবে না, এটার বাস্তব প্রমাণ লাগবে, এটা পরীক্ষা লাগবে, বাস্তব পরীক্ষা। এটা কি শুধু মুখের কথায় বিশ্বাস হবে? অবশ্যই না। তার মানে এটার এম্পিরিক্যাল রিসার্চ লাগবে, এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে এম্পিরিক্যাল রিসার্চ কি? তোমরা 4-5 জন মানুষকে সিলেক্ট করলা, এর মধ্যে 2 জনকে সিগারেট খাওয়াইলা, 2 জনকে সিগারেট খাওয়াইলা না। এবার আমরা 1 মাস 6 মাস ধরে পর্যালোচনা করলাম, 6 মাস ধরে পর্যালোচনা করে তারপর রেজাল্টটাকে আমরা কি করলাম, অ্যাসেসমেন্টে নিলাম যে ওকে ফাইন, যারা সিগারেট খেয়েছে এবং যারা খায়নি তাদের দুজনের স্বাস্থ্যের তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তারপর হচ্ছে কি করব, আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাবো। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় এম্পিরিক্যাল স্টাডিজ। কি বলা হয়? এম্পিরিক্যাল স্টাডিজ। তার মানে দেখো এখানে বলা হয়েছে such claims needs to be tested empirically, এই ধরনের একটা দাবির কি হওয়া প্রয়োজন, এম্পিরিক্যাল টেস্ট হওয়া প্রয়োজন। তাহলে চলো এটার মানে কি, কথাটার মানে, the test should be based on idea, শুধুমাত্র আইডিয়ার অনুযায়ী কি টেস্ট করা যাবে না, the test should be based on assumption। আচ্ছা assumption মানে কি দেখো, এই যে assumption শব্দটার মানে হচ্ছে, assumption এই শব্দটার মানে হচ্ছে অনুমান করা, অনুমান। assumption শব্দটার মানে হচ্ছে অনুমান। এই assumption এর একটা সিনোনিম হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস। আমরা মাঝে মাঝে অনুমান নির্ভর অনেক কথা বলি না, অনুমান নির্ভর, এই অনুমান নির্ভর বিষয়গুলোকে বলা হয় হাইপোথিসিস, অনুমান নির্ভর কথাগুলোকে বলা হয় কি তোমার assumption। ওকে assumption, তোমরা কি কমেন্ট করছো কেউ? ওকে ওকে, তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি যে such claims needs to be tested empirically means হচ্ছে the test should be based on experience, should be based on experience। অর্থাৎ এই ধরনের যে টেস্ট রয়েছে, এই তোমাদের যে দাবিটা রয়েছে সেটা এক্সপিরিয়েন্সের আলোকে তোমার টেস্ট করতে হবে। আচ্ছা অপু, অন্নপূর্ণা অপু, যে লিটারেচার থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো তো আমরা ক্লাসে পড়াইছি বাবা, আমাদের তো ক্লাসে, তারপর হচ্ছে তোমাদের গ্রুপে তো লিটারেচারে 2টা ক্লাস হয়েছে, 2টা ভিডিও দেওয়া হয়েছে অন্তত আরো 1 মাস আগে, 1 মাস।
অন্তত আরো 1 মাস আগে 2টা ভিডিও দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম ওই ওই ক্লাসের সেকেন্ড পার্টটাকে ভালো করে পড়বা, এবং তোমাদেরকে 2টা পিডিএফও দেওয়া হয়েছে এবং আন্ডারলাইন করে দেওয়া হয়েছিল কোন পার্টগুলো পড়বা। তারপর হচ্ছে আমরা কবিতা পড়ার সময় লিটারেচারের অনেক ছোটখাটো বিষয়গুলো নিয়ে তো কথাবার্তা বলছিলাম তোমাদের সাথে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে তোমার দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স। তারপরের প্রশ্নটা দেখো, হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। এই 4টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে গ্রামাটিক্যালি ভুল রয়েছে, তাহলে চলো গ্রামাটিক্যালি ভুল অংশটা কোনটা। হি হ্যাজ নো ডিজায়ার ফর, আমরা জানি ডিজায়ারের পরে প্রিপোজিশন হিসেবে ফর বসে। হি হ্যাজ নো ডিজায়ার ফর মি, তার মানে এই প্রশ্নটার মধ্যে আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না। হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, এটার মধ্যে হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, সে আমাকে রাতে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, এটার মধ্যে আমি ভুল কিছু দেখতে পাচ্ছি না। আই হ্যাভ এ হেডেক, এটাও ঠিক আছে। এবার আসো আই ইন্টেন্ডেড গোয়িং হয় না, আই ইন্টেন্ডেড টু গোয়িং হয়। আই ইন্টেন্ডেড টু গোয়িং, আই ইন্টেন্ডেড টু গোয়িং হয় না, আই ইন্টেন্ডেড টু গো, আই ইন্টেন্ডেড টু গো, আই ইন্টেন্ডেড টু গো। ইন্টেন্ডের পরে প্রিপোজিশন দিতে হয় টু, টু এর পরে যে ভার্বটা বসবে সেটা হবে ইনফিনিটিভ ফর্ম। তার মানে এই বাক্যটা হওয়ার কথা ছিল আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী, আমার রাজশাহী যাওয়ার আগ্রহ বা ইচ্ছা বা প্রবণতা। তো সুতরাং এই বাক্যের মধ্যে এই প্রশ্নটার মধ্যে যে অংশটা ভুল রয়েছে সেটা হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে কি তোমার ভুল রয়েছে। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো, উই ড্যাশ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ আ ইয়ার, অর্থাৎ এই বছরের শুরু থেকে এখনো আমরা ছুটি পাইনি, এখনো আমরা ছুটি পাইনি, অর্থাৎ এই বছরের শুরু থেকেই এখনো আমরা ছুটি পাইনি। বাক্যটা খেয়াল করো কি বলা হয়েছে, এই বছরের প্রথম থেকেই, এই বছরের শুরু থেকেই এখনো আমরা ছুটি পাইনি, ছুটি পাইনি। তা ছুটি পাইনি, এখন দেখো এই আর নট হ্যাভিং, এই আর নট হ্যাভিং এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে ছুটি পাচ্ছি না। উই আর নট হ্যাভিং, আমরা পাচ্ছি না, আমরা ছুটি পাচ্ছি না। এখানে বলা হয়েছে আমরা এখনো ছুটি পাইনি, তার মানে ছুটি পাচ্ছি না বললে হয়তো সি। উই ডিড নট হ্যাভ, আমরা ছুটি, এটা যদি অতীত হয়ে যাইতো, তার তো বছর এখনো চলছে, চলছে যেহেতু তার মানে ডিড নট হ্যাভ দেওয়া যাবে না, পাস্ট ইনডিফিনিট করা যাবে না। আর সিন্স যুক্ত সেন্টেন্স গুলো নরমালি আমরা কোন টেন্সে করি জানো, নরমালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি এখনো খাইনি, আমি সকাল থেকে খাইনি। আই হ্যাভ নট হ্যাড মাই ব্রেকফাস্ট সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়িনি। আই হ্যাভ নট স্টাডিড সিন্স মর্নিং, আমি সকাল, আমি 2 দিন ধরে যাইনি। আই হ্যাভ নট গন সিন্স ফর 2 days, ফর 2 days। সেই জায়গা থেকে আমরা কোনটা দিতে পারি, উই হ্যাভ নট হ্যাড হলিডে, উই হ্যাভ নট হ্যাড এ হলিডে, আমরা একদিনও ছুটি পাই নাই, একদিনও ছুটি পাই নাই সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এই বছরের শুরু থেকে আমরা একদিনও ছুটি পাইনি। সুতরাং এই যে সিন্স যুক্ত যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলোকে আমরা কোন টেন্সে করব, নরমালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। যেমন আমরা 2 দিন ধরে খাইনি, তাহলে হবে কি আমরা 2 দিন, যদি সিন্স আছে যেমন 2 দিন আগ থেকে খাইনি, তাহলে উই হ্যাভ নট হ্যাড আওয়ার লাঞ্চ সিন্স 2 days, সিন্স 2 days। ওকে ওকে, ব্রেভ নট হ্যাড, ইয়েস হ্যাভ নট হ্যাড, have not had, yes, তাহলে হচ্ছে কি we have not had holiday since the beginning of the year, since the beginning of the year। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ প্রি এলিমেন্টারি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ধরনের কবি, উনি কি পোয়েট অফ লিবার্টি, উনি কি পোয়েট অফ নেচার, পোয়েট অফ লাভ, নাকি উনি পোয়েট অফ হিউম্যানিজম। আমরা যখন তোমাদের মূল বই পড়ছিলাম, আমরা যখন কবিতা পড়ছিলাম, আমরা যখন লিটারেচার পড়ছিলাম, আমরা দেখেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত হচ্ছে উনি পোয়েট অফ নেচার। উনি সবকিছুকেই, নেচারকে উনি হচ্ছেন কি সেন্টার অফ এভরিথিং মনে করে, এবং উনি মনে করে কি নেচার থেকে আমরা সোর্স অফ ইন্সপিরেশন পাই, নেচার থেকে হচ্ছে আমরা এনার্জি পাই, এবং নেচারে হচ্ছে সবাইকে ব্যাক করা উচিত, এবং নেচারকে ওয়েলকামিংলি, নেচারকে ওয়েলকামিংলি হচ্ছে সবকিছুতে কি বলা যায় তোমার সবকিছুতে অ্যাকসেপ্ট করা উচিত। তার মানে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি হচ্ছেন মূলত পোয়েট অফ নেচার, উনি হচ্ছেন মূলত পোয়েট অফ নেচার, বুঝেছো, মূলত পোয়েট অফ নেচার। তোমাদের এই লিটারেচারের যে অংশগুলো কবি বা কবি পরিচিতি, মূল বই রিলেটেড যে কবিগুলো রয়েছে, তোমরা মূল বই রিলেটেড কবি এবং কবি পরিচিতি গুলো একটু ভালো করে পড়বা। আমরা যখন তোমাদেরকে মূল বই পড়াচ্ছিলাম
আমরা তোমাদেরকে মূল বইয়ের যে কবিতাগুলো রয়েছে সেগুলোকে আমরা সবগুলো না, আমাদের আরো কবিতা 2টা ক্লাস বাকি রয়েছে। আমরা ইতিমধ্যে 4টা ক্লাস নিয়েছি। 4টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা কবিতাকে আমরা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেটার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করেছি এবং কবি সম্পর্কে জানার চেষ্টা করেছি। এটা কোন এই কবিতাটা কোন সময়ের লেখা সেটা আমরা জানার চেষ্টা করেছি, তাই না? তো তার মানে আমরা বলতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা হচ্ছে প্রি এলিমেন্টারি একজন হচ্ছে উনি পয়েট অফ নেচার। তোমরা আননেসেসারি কিন্তু লিটারেচার পড়বা না। আচ্ছা, পয়েট অফ লাভ, আমি যদি ভুল না করে থাকি পয়েট অফ লাভ হচ্ছে জন ডান। আমি যদি ভুল না করে থাকি পয়েট অফ লাভ হচ্ছে জন ডান। জন ডানকে পয়েট অফ লাভ বলা হয়। দাঁড়াও আমি একটু জাস্ট একটু ইয়া করে দাঁড়াও একটু। ইয়েস, জন ডানকে পয়েট অফ লাভ বলা হয়, জন ডান। ইয়েস, জন ডান হচ্ছে পোয়েট অফ লাভ। জন ডানকে বলা হয় পোয়েট অফ লাভ। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা দেখি, তারপরের প্রশ্নটা কি রয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স? নিচের কোনটা কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স? বলো তো নিচের কোনটা কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স? আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা অনেকবার পড়েছি, অনেক সময় আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো পড়েছি। আমরা দেখেছি যদি কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, তোমার শুরুতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী যে ক্লজটা হয় সেই ক্লজটা হচ্ছে কি তোমার ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট আমরা দেখেছি কন্ডিশনাল সেন্টেন্সটা যদি তোমার পাস্ট ইনডিফিনিট হয়, সরি ইফ যুক্ত ক্লজটা যদি তোমার পাস্ট টেন্সে হয়, পরবর্তীতে হয় কি সাবজেক্ট। তারপর আমরা দেখেছি শুড বসতে পারে, অথবা কুড বসতে পারে, অথবা মাইট বসতে পারে, শুড কুড, তারপর হচ্ছে উড বসতে পারে। তারপরে আমরা দেখেছি তোমার ভার্বের V1 বসে। আমরা ইফ যুক্ত ক্লজটা যদি হয় কি পাস্ট পারফেক্টে হয়, ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে হয়, তাহলে পরবর্তী ক্লজ হিসেবে কি হয় সাবজেক্ট বসে, এই শুড কুড উড মাইটের যে কোনো একটা বসে। তারপরে আমাদের কি বসবে, হ্যাভ বসবে। তারপরে হচ্ছে কি V3 বসবে। কখন? যদি এই ক্লজগুলোর সামনে ইফ থাকে অথবা আনলেস থাকে, তাই না? ইফ আনলেস এই এক্সপ্রেশন গুলো যদি থাকে, অথবা প্রোভাইডেড দ্যাট যদি থাকে, প্রোভাইডেড দ্যাট আমরা মাঝে মাঝে শুড হতেও দেখেছি। শুড যদি হয় তখনও আমরা দেখেছি এই এক্সপ্রেশন গুলো হতে, তাই না? শুড যদি হয় তখন আমাদের এই এক্সপ্রেশন গুলো হয়। আবার এই প্রশ্নটা বলা হয়েছে কি, এই প্রশ্নটা বলা হয়েছে which one is correct conditional sentence? তাহলে আমরা দেখি if I were a doctor, এটা হচ্ছে past indefinite, তার মানে পরবর্তী ক্লজে আমাদের should would প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে should would আসছে, ভার্বের বেস ফর্ম না হয়ে have V3 হয়ে গিয়েছে, অপশন এ হবে না। আবার দেখি ইফ আই ওয়ার আছে, ইফ আই ওয়ার যেহেতু আছে তার মানে পরে শুড উড থাকবে, শুড উড যেহেতু হয় নাই সুতরাং বি নাম্বারটা ক্রস। ইফ আই ওয়ার আছে পাস্ট ইনডিফিনিট, তারপরেরটা হবে শুড উড মাইট, যে কোনো কিছু একটা, শুড উড মাইটের কোনো কিছুই হয় নাই, এই কারণে সি নাম্বারটা ক্রস। ইফ আই ওয়ার এ ডাক্তার, আমি যদি ডক্টর হইতাম, আই শুড উড মাইট একটা বসছে, পরে V1 হইছে, তার মানে ডি নাম্বার অপশনটা এই কোশ্চেনের জন্য যথাযথ। বাকি প্রত্যেকটা অপশনের মধ্যেই তোমার কি রয়েছে, ভুল রয়েছে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি তোমার ডি নাম্বারটা। তারপরে যে আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দ্য উইমেন উড হ্যাভ নট, দেখো দ্য উইমেন উড নট হ্যাভ এক্সপিরিয়েন্সড, দেখো দ্য উইমেন উড নট হ্যাভ এক্সপিরিয়েন্স, তার মানে আমরা বলতে পারি কি উড হ্যাভ প্লাস V3 রয়েছে। উড হ্যাভ প্লাস V3 যদি থেকে থাকে, তার মানে আগেরটা কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট হবে, তাই না? কন্ডিশনালি কি হয় পাস্ট পারফেক্ট হবে, তার মানে এটা হবে কোনটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কিভাবে হয় আমরা দেখি। ডিড নট হেল্প কখনই পাস্ট পারফেক্ট না, যেহেতু ডিড নট হেল্প পাস্ট পারফেক্ট না, এই কারণে অপশন এ ভুল।
ওকে, এই যে হেল্প এটাও পাস্ট পারফেক্ট না, তার মানে বি নাম্বারটা ভুল। আচ্ছা একটা জিনিস দেখো, ইফ if she if she had not come, if she had not come, এটা দেখো past perfect, if she had not come, if she had not come, if she had not come, এটা past perfect। এটা যেমন থার্ড কন্ডিশনাল, এটা যেমন থার্ড কন্ডিশনাল, ঠিক একইভাবে আমি যদি if কে বাদ দিয়ে জাস্ট শুধু লিখি had she come, had she come, এটা ঠিক একইভাবে থার্ড কন্ডিশনাল, এটাও কি থার্ড কন্ডিশনাল। তার মানে এই কথাটার মানি যা, এই কথাটার মানি যা, ঠিক 2 নাম্বার বাক্যের মানিটাও কি একই জিনিস। তাহলে ইফ শি হ্যাড কাম, যে কথা, হ্যাড শি কাম কি একই কথা, দুইটাই হচ্ছে কি তোমার থার্ড কন্ডিশনাল। যেহেতু দুইটাই থার্ড কন্ডিশনাল, আবার তাহলে অর্থগুলা দেখি। সি নাম্বারটা, had not her spouse helped her adequately, দেখো adequately শব্দটার মানে হচ্ছে adequately, adequately মানে হচ্ছে পর্যাপ্ত, adequately মানে হচ্ছে কি পর্যাপ্ত, যথাযথ, পর্যাপ্ত বা যথাযথ। এখানে কি বলা হয়েছে, had not her spouse, had not her spouse helped her adequately, যদি তার হাজবেন্ড তাকে কি না করতো, সাহায্য না করতো, the women would not have experienced so much trouble। আর আরেকটা হচ্ছে হ্যাড হার স্পাউস হেল্প হার এডিকুয়েটলি, যদি তার স্বামী তাকে সাহায্য করত তাহলে সে এত কিছু, এত ট্রাভেল এক্সপিরিয়েন্স করতে পারতো না। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যে যদি তার স্বামী তাকে সাহায্য করত তাইলে এক্সপিরিয়েন্স করতে পারতো না, নাকি যদি তার স্বামী সাহায্য না করতো তাইলে সে এক্সপিরিয়েন্স করতে পারতো না? তাহলে কোনটা হবে, ডি নাকি সি? সি নাম্বারের মিনিংটা হচ্ছে কি, যদি তার স্পাউস তাকে সাহায্য না করত, যদি তার স্বামী তাকে সাহায্য না করত তাইলে সে এত দেশ ঘুরতে পারতো না। আর ডি নাম্বারটা হচ্ছে কি, যদি তার স্বামী তাকে সাহায্য করত, তাইলে কোনটা হবে মিনিং অনুযায়ী? মিনিং অনুযায়ী হবে কি, যদি তার স্বামী তাকে সাহায্য না করতো, তার মানে ডি নাম্বারটা দেয়া যাবে না। ডি নাম্বারটা স্ট্রাকচারালি ঠিক কিন্তু মিনিংটা ভুল। ডি নাম্বারটা যদিও স্ট্রাকচারটা ঠিক আছে কিন্তু মিনিং কিন্তু ভুল হয়ে যায়। মিনিংটা হয়ে যায় কি, যদি তার স্বামী তাকে সাহায্য করত তাইলে সে ঘুরতে পারতো না। তাহলে এটা কি কেমন একটা ইললজিক্যাল না? ইললজিক্যাল। তাহলে হবে কোনটা, যদি তার স্বামী তাকে সাহায্য না করত তাইলে সে ঘুরতে পারতো না। তার মানে সেটাকে আমরা কি বলতে পারি, তোমার সি নাম্বারটা হচ্ছে কি যথাযথ। তার মানে দেখো বাবারা, প্রত্যেকটা অপশন ধরে ধরে আমাকে বাদ দিয়ে আমাদেরকে সঠিকে যেতে হবে। এরপরের কোয়েশ্চেনটা দেখো, এরপরের কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে আসছে, প্যাসিভ ভয়েস থেকে। হু প্লান্টেড দিস ট্রি হিয়ার। আচ্ছা, হু যেহেতু আছে, আমরা জানি প্যাসিভ করার ক্ষেত্রে, মনে রাখবা প্যাসিভ করার ক্ষেত্রে হু যুক্ত সেন্টেন্স গুলাতে আমরা শুরুতে কি করে দিব, আমরা বাই হোম করে দিব, বাই হোম, বাই হোম। এই বাই হোমের পরে মাথায় রাখতে হবে ভার্ব বসবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বাই হোমের পরে আমাদেরকে ভার্ব বসাইতে হবে, ভার্ব, বাই হোমের পরে আমাদেরকে ভার্ব বসাইতে হবে। এরপর আসবে হচ্ছে তোমার সাবজেক্ট, এরপর সাবজেক্ট, তারপর আমাদেরকে যেটা বসাইতে হবে সেটা হচ্ছে V3 বসাইতে হবে, V3। যেমন যদি বি ভার্ব বসে, তাহলে ভার্ব হিসাবে কি বসতে পারে, বি ভার্ব বসতে পারে, অথবা তোমার কি বসতে পারে, বিইং বসতে পারে, অথবা তোমার কি বসতে পারে, শ্যাল বি উইল বি বসতে পারে, শ্যাল বি উইল বি বসতে পারে, অথবা বিন হ্যাভ বিন হ্যাজ বিন বসতে পারে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসতে পারে, হ্যাজ বিন বসতে পারে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি, বাই হোমের পরে কিন্তু সাবজেক্ট আসবে না, বাই হোমের পরে আগে ভার্ব আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট আসবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবা, বাই হোমের পরে কিন্তু সাবজেক্ট আসবে না, বাই হোমের পরে আগে আসবে ভার্ব, তারপরে আসবে কি সাবজেক্ট। তাহলে আমরা প্রশ্নটা দেখি, হু যুক্ত সেন্টেন্স গুলো বাই হোম হয়, তার মানে এই যে বাই হোম বাই হোম বাই হোম, বাই হোম বাই হোম বাই হোম, বাই হোম বাই হোম বাই হোম আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি কি, তোমার বি নাম্বারটা প্রথমেই ভুল। তার মানে হইতেছে কি, হয় এ, না হয় সি, না হয় ডি। ওকে, আচ্ছা বাই হোমের পরে কি এই সাবজেক্ট আসবে, এই সাবজেক্ট কি দেওয়া যাবে, বাই হোমের পরে সাবজেক্ট চলে আসছে, তার মানে এ কি রুলস মানে রুল অফ ল মানছে, তার মানে রুল অফ ল মানছে, যেহেতু মানে নাই এই কারণে কি তোমার এ নাম্বারটা ক্রস। এবার দেখো তাহলে সি নাম্বারে দেখো বাই হোম আবার বাই হোম, এখানে বাই হোমের পরে ওয়াজ বসছে, এখানে বাই হোমের পরে হেড বসছে। যেহেতু প্লান্টেড আছে, প্লান্টেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আমরা জানি প্লান্টেড যেহেতু পাস্ট ইনডিফিনিট, প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, ওয়াজ আসবে অথবা ওয়্যার আসবে, ওয়াজ অথবা ওয়্যার।
এবার দেখো এই ক্ষেত্রে হ্যাড চলে আসছে, হ্যাড, এটা পারফেক্ট টেন্সে হ্যাড হয়, তার মানে সি নাম্বারও দেওয়া যাবে না, তাহলে হবে কোনটা, ডি নাম্বারটা আমাকে নিতে হবে। বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার, বাই হোম ওয়াজ দিস প্লান্টেড ট্রি, বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার। তোমরা বুঝেছো কিনা বাদ দিয়ে কিভাবে করতে হয়, বাদ দিয়ে তোমরা পেসিভ, একটি পেসিভ তোমরা যে কাজটা করবা বাবা পরীক্ষায় গিয়ে, দয়া করে তোমরা উত্তর তোমাদের মাথায় যেটা আসে সেটা খোঁজার দরকার নাই, বরং প্রশ্নের মধ্যে যা আছে সেইখান থেকে হচ্ছে তোমরা উত্তর খোঁজার চেষ্টা করবা, প্রশ্নের মধ্যেই যা আছে। আচ্ছা, যদি নো থাকে, দেখো অন্য ভার্বের ক্ষেত্রে একটা জিনিস তোমরা নোট নিয়ে নাও মাথায়, একটা জিনিস তোমরা নোট করে নাও, সেটা হচ্ছে যেমন হো নোজ ইউ, আমি বললাম হো নোজ ইউ, ওকে, এটার অপশন এ বাই হোম আর ইউ নোন, আর আরেকটা হচ্ছে বি নাম্বারে টু হোম আর ইউ নোন। এটার উত্তর কোনটা বলো, এটা কি এ নাকি বি বলো, এটার উত্তর কি এ নাকি বি বলো। হো নোজ ইউ এটা প্যাসিভ করতে তোমাকে বলা হয়েছে তাই না, এটা প্যাসিভ করতে তোমাকে বলা হয়েছে, তাহলে এটা প্যাসিভ কি হবে, বাই হোম ওয়ার ইউ নোন, আর ইউ নোন, নাকি বাই হোম নাকি টু হোম আর ইউ নোন, কোনটা হবে, এ এ এ এ এ এ। আচ্ছা সবাই তোমরা এ দিচ্ছ, আচ্ছা যারা এ দিচ্ছ তারা ভুল দিয়েছো, খেয়াল করো, যারা এ দিয়েছো তারা ভুল দিয়েছো, কেন ভুল দিয়েছো দেখো, আমরা জানি হু থাকলে কি হয়, বাই হোম হয়, রাইট, এই কারণে তোমরা এ দিয়ে দিয়েছো, কিন্তু এখানে নো একটা ভার্ব আছে, দেখো আমরা মূলত হচ্ছে এখানে উইথটা বসাইছি কেন, মানে বাই কেন বসাইছি, বাই বসাইছি মূলত, খেয়াল করো এই যে প্লান্টেড, এটাকে যদি আমরা পেসিভ করতাম কি হইতো, যেমন আমি বলতাম দা, খেয়াল করো, দ্য ট্রি উইল বি প্লান্টেড বাই ইউ, তার মানে এই প্লান্ট ভার্বের সাথে আমাদের বাই দিতে হয়, এই কারণে যখন হু আসে আমরা বাই হোম দেই, কি দেই, বাই হোম দেই। খেয়াল করো এই প্লান্ট ভার্বের শেষে যেহেতু বাই আছে, এই কারণে হু প্লান্ট যখন আসে তখন আমরা কি দেই, বাই, হুটাকে আমরা কি দেই, হোম দেই, আর প্লান্ট ভার্বের কারণে আমরা কি দেই, বাই দেই। খেয়াল করো হুটাকে আমরা এখানে হুম বানাচ্ছি, আর প্লান্ট ভার্বের বাই যেহেতু প্লান্ট ভার্বের পরে হয়, এই কারণে কি দিচ্ছি, বাই দিচ্ছি। কিন্তু সেন্টেন্সটাও যদি এমন হয়, যেমন আমি বললাম ইট ইজ নোন বাই ইউ নাকি নোন টু ইউ, কোনটা হবে বলো, ইট ইজ নোন বাই ইউ নাকি নোন টু ইউ, ইট ইজ নোন বাই ইউ নাকি ইট ইজ নোন টু ইউ, কোনটা, ইট ইজ নোন বাই ইউ নাকি ইট ইজ নোন টু ইউ, কোনটা হবে রে বাবা, নোন টু ইউ, ইয়েস ইট ইজ নোন টু ইউ, তার মানে দেখো ইট ইজ নোন টু ইউ, তার মানে আমরা বলতে পারি কি, তাহলে নো ভার্বের শেষে আমরা বসাইতে হয় কি টু, নো ভার্বের শেষে হচ্ছে কি টু, তাহলে প্রশ্নটা যদি এমন হয় হু নো, তাহলে হু এর জন্য আমরা করব হোম, হু এর জন্য আমরা করব কি হোম, আর নো এর জন্য আমরা করব কি টু হোম। তোমরা এই কনসেপ্টটা বুঝছো কিনা, তার মানে নো থাকলে যদি নো থাকে তখন বাই হোম না হয়ে আমাদেরকে টু হোম বসাইতে হবে, কিন্তু এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা, নো থাকলে যে বাই হোম না হয়ে টু হোম হবে, এটা বুঝছো, তার মানে এক্সেপশনালে পরীক্ষার হলে আমাদেরকে মাঝে মাঝে একটু সচেতন থাকতে হবে, যদি আমরা দেখি নো রয়েছে সেক্ষেত্রে আমরা টু হোম দিব, আর বাইটা কিন্তু হুয়ের সাথে রিলেটেড না, বাইটা হচ্ছে পরবর্তী ভার্বের সাথে রিলেটেড, হুয়ের সাথে মূলত রিলেটেড হচ্ছে কি, হুয়ের সাথে, হ্যাঁ যেমন সোয়ার্নের সাথে ইন হয়, অ্যাম্বডির সাথে ইন হয়, প্লিজের সাথে উইথ হয়, ইয়েস গুড, তার মানে এগুলো মূলত হচ্ছে কিন্তু হুয়ের সাথে বাই বা টু এর সম্পর্ক না, বাই বা টু এর, ইয়েস শেষে তো প্রশ্নবোধক বাধ্যতামূলক দিতেই হবে,
শেষে প্রশ্নবোধক দিতে হবে, এটা আমি ভুলে দেই না আর কি, শেষে প্রশ্নবোধক দিতে হবে। ইয়েস, তার মানে হু এর সাথে সম্পর্ক হচ্ছে হুমের, হু এর সাথে সম্পর্ক হচ্ছে হুমের, তাহলে বাই হবে নাকি টু হবে, বাই হবে নাকি টু হবে, এটা ডিপেন্ড করবে পরবর্তীতে ভার্বের উপরে। প্ল্যান্ট হইলে হবে বাই, নো হইলে হবে টু। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। ওকে, তার মানে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা কোনটা নিব? এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, হুইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স, এখানে নিচের কোনটা হচ্ছে কি কারেক্ট? আচ্ছা, তোমরা মানে একটু দেখতে পাচ্ছ না? ওকে, আবার দেখতে পাচ্ছ? ওকে, ফাইন। আচ্ছা, আমরা একটু দেখি প্রত্যেকটা জায়গার মধ্যে না আমরা কমার জায়গাগুলো বাদ দিয়ে দিই মনে মনে। এই যে নট আই এটা বাদ, নট মি এটা বাদ, নট আই এটা বাদ, নট আই এটা বাদ। তাহলে দেখো হি এম কি কখনো হয়? হি এম টু বি হেল্ড এটা হয় না কখনো, তার মানে এ নাম্বারটা ভুল। হি ইজ টু বি হেল্ড এটা হইতে পারে, তার মানে বি নাম্বারটা হইতে পারে। আবার দেখো হি ইজ এটা হইতে পারে, আবার দেখো হি ইজ এটাও হইতে পারে। আচ্ছা, এখানে একটা দেখো, এই যে তোমার কি বলা যায়, হি ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দিস লস। আরেকটা হচ্ছে হি, তাহলে বি বাদ দিলাম, বি সি ডি এর মধ্যে আছে কি হি ইজ টু বি হেল্ড রেসপন্সিবল। ওকে, আচ্ছা দেখো হেল্ড একটা ভার্ব, এটা হচ্ছে কোন ফর্ম? হেল্ড প্রেজেন্ট ফর্ম। হেল্ড এর পরে পাস্ট, এটা 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 হচ্ছে ভি ওয়ান ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি হোল্ড। হেল্ড, এই হোল্ড এটা কি হেল্ড, এটা 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 বেসিক্যালি কি পাস্ট ফর্ম না? এটা কি ভি টু না ভি ওয়ান? এই হেল্ড ভার্বটা কোন ফর্ম? হেল্ড ভার্বটা এটা কি ভি টু নাকি ভি ওয়ান? হেল্ড কি ভি টু নাকি ভি ওয়ান? এই যে হেল্ডটা এটা কি ভি টু নাকি ভি ওয়ান? হেল্ড যে ভার্বটা রয়েছে এখানে এটা কি ভি টু নাকি ভি ওয়ান সেটা বলো। এটা হচ্ছে ভি টু হেল্ড, শিওর? ধর্মিয়া মূলত ভার্বটা হচ্ছে কি খেয়াল করো, হোল্ড। এই হোল্ড হচ্ছে তোমার ভি ওয়ান, হেল্ড হচ্ছে ভি টু, আবার হেল্ড হচ্ছে কি তোমার ভি থ্রি। এই প্যাটার্নটা দেখো, হোল্ড, আর্মিরা বলে না হোল্ড, হোল্ড মানে কি থামো, তার মানে কি দেখো, তাহলে হোল্ড হচ্ছে ভি ওয়ান, হেল্ড হচ্ছে ভি টু, হেল্ড হচ্ছে কি ভি থ্রি। এবার দেখো এই যে টু বি এর পরে আমরা জানি টু বি এর পরে ভি থ্রি হয়, টু বি এর পরে কি হয় ভি থ্রি দিতে হয়। তাহলে দেখো এই হেল্ড এটা ভি, আমরা তো এটা অপশন এ বাদ, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে ইট ইজ টু বি হেল্ড এটা হইতে পারে, ইট ইজ টু বি হেল্ড এটাও হইতে পারে, বাট ইট ইজ টু বি হেল্ড অর্থাৎ বি এর পরে কি আমরা ভি ওয়ান দিতে পারবো? মানে ভি এর পরে কি ভি ওয়ান দেওয়া যাবে? তার মানে ডি নাম্বারটা দেওয়া যাবে না, তার মানে ডি নাম্বারটা কি ক্রস। কেন দেওয়া যাবে না? কারণ বি এর পরে তোমার ভি ওয়ান দেওয়া যায় না, ভি এর পরে দিতে হয় ভি থ্রি ফর্ম। আমরা জানি হোল্ড হচ্ছে কি ভি ওয়ান, এই কারণে আমাদের ডি নাম্বারটা ক্রস। এবার দেখো হয় হবে কি বি, না হয় হবে সি। তাহলে হি নট মি, আর এটা হচ্ছে হি নট আই। এখানে যেহেতু ভার্বের আগে বসছে প্রত্যেকটা সাবজেক্টিভ ফর্মই বসাইতে হবে, তাহলে নট মিটা সাবজেক্টিভ না, তাহলে সাবজেক্টিভ হচ্ছে কি সি নাম্বারটা। তাহলে হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দিস লস। এই কারণে এটার উত্তর হবে কি তোমার সি নাম্বারটা হবে উত্তর, সি নাম্বারটা হবে কি তোমার উত্তর। তাহলে হোল্ড এটা হচ্ছে কি তোমার পাস্ট ফর্ম, হেল্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। তোমরা বুঝছো প্রশ্নের উত্তরটা বুঝছো কিনা? তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এবং তোমরা আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এবার চলো আমাদের পরবর্তী প্রশ্নতে যাই। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে চারটা অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখি কোন সেন্টেন্সটা কারেক্ট। অপশন এ এর মধ্যে রয়েছে
পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইম্যান এন্ডিউরড সহ্য করেছে টেরিবল হার্ডশিপ, গভীর যন্ত্রণা বা গভীর কষ্ট সহ্য করেছে। পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইম্যান এন্ডিউরড মানে সহ্য করা, টেরিবল হার্ডশিপ অ্যান্ড সো ডু দেয়ার চিলড্রেন। আচ্ছা, এটা মূলত আসছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে এটা আসছে। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে এন্ডিউরড, এটা যেহেতু ভি টু আছে, তার মানে অ্যানসো ডু, এটা কি অ্যানসো ডু হওয়ার কথা ছিল নাকি অ্যানসো ডিড হওয়ার কথা ছিল? অ্যানসো ডিড হওয়ার কথা ছিল। যেহেতু অ্যানসো ডিড হয় নাই, এই কারণে এই নাম্বারটা হচ্ছে কি ভুল। আচ্ছা, তারপরে দেখি পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইমেন এন্ডিউরড টেরিবল হার্ডশিপ অ্যান্ড নাইদার। দেখো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টও কখনো নাইদার হয় না, এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল। সিতে যাই, পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইমেন এন্ডিউরড টেরিবল হার্ডশিপ অ্যান্ড অলসো দ্য চিলড্রেন। দেখো, অ্যান্ড অলসো দ্য চিলড্রেন, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে হয় না। তাহলে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্টে কি হয়? যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে পরবর্তীতে দুই ভাবে হইতে পারে। আগে সাবজেক্ট বসতে পারে, তারপরে বসতে পারে কি অক্সিলারি বসবে, তারপরে কি বসতে পারে, তারপরে হচ্ছে কি টু বসতে পারে, অথবা অলসো বসতে পারে। অথবা এভাবেও হয় যে আমরা শুরুতে নিয়ে আসতে পারি অ্যানসো নিয়ে আসতে পারি, অথবা শুধু সো নিয়ে আসতে পারি। তারপরে আমাদের বসবে কি অক্সিলারি বসবে, তারপরে হচ্ছে কি তোমার সাবজেক্ট বসবে। আমাদেরকে এই দুই ভাবে আমরা বসাইতে পারি। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে অ্যানসো, অক্সিলারি, তারপরে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা দেখি এটাতে কি হয়েছে, অ্যান্ড অলসো দ্য চিলড্রেন। আচ্ছা, অ্যান্ড অলসো দ্য চিলড্রেন, অ্যান্ড অলসো দ্য চিলড্রেন, এটা প্রথমটাতেও যায় না, দ্বিতীয়টাতেও যায় না, এই কারণে এটা ক্রস। তার মানে সি নাম্বারটাও ক্রস। এবার দেখি ডি নাম্বারটা, পাইনিয়ার উইম্যান অ্যান্ড ম্যান এন্ডিউরড টেরিবল হার্ডশিপ অ্যান্ড সো, তার মানে অ্যান্ড সো বসছে, ডিড অক্সিলারি বসছে, এন্ডিউরডের ভার্বের অনুসারে, এটা যেহেতু ভি2 তাহলে অক্সিলারি হয়েছে ডিড, এরপরে দেয়ার চিলড্রেন হয়েছে তোমার সাবজেক্ট। তার মানে অ্যান্ড সো অক্সিলারি সাবজেক্ট, এই যে অ্যান্ড সো অক্সিলারি সাবজেক্ট। তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? তোমার ডি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটা জিনিস নেগেটিভ এগ্রিমেন্টের একটা নিয়ম দেখাই দিচ্ছি তোমাদেরকে। নেগেটিভ এগ্রিমেন্টে যদি একই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, যেমন হি ইজ নট পাঞ্চুয়াল, সে ভালো না, হি ইজ নট, দেখো দুটা বাক্য দেখো, আই ডোন্ট লাভ আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি না। নাইদার, দেখো নাইদার ডাজ শি, তার মানে দেখো আমরা এখানে এই নাইদার ডাজ শি দিয়েছি। আমি আইসক্রিম পছন্দ করি না, এটা হচ্ছে একটা ব্যক্তির তথ্য। আবার নাইদার ডাজ শি, সেও আইসক্রিম পছন্দ করে না, এটা হচ্ছে আর একটা ব্যক্তির তথ্য। তো সেক্ষেত্রে আমরা নাইদার যুক্ত করেছি, রাইট। এবার আরেকটা বাক্য দেখো, আমি বললাম আই ডোন্ট গো টু মস্ক, আমি মসজিদে যাই না। নর ডু আই হেল্প পিপল। আর আরেকটা হচ্ছে নাইদার ডু আই হেল্প পিপল। খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে তথ্যটা দেওয়া হয়েছে এখানে, আই ডো নট গো টু মস্ক, এটা যে ব্যক্তি সম্পর্কে দিয়েছে, নট ডু আই হেল্প পিপল, এটা কি একই ব্যক্তি সম্পর্কে দিয়েছে কিনা? এটা কি একই দুইটাকে এক ব্যক্তি সম্পর্কে দিয়েছে কিনা, নাকি আলাদা আলাদা ব্যক্তি সম্পর্কে দিয়েছে? বলো, দুইটাকে আলাদা আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি সম্পর্কে দিয়েছে? দুইটা আলাদা আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি? এই জনগণ, দুইটা কি একই ব্যক্তি নাকি আলাদা আলাদা ব্যক্তি সম্পর্কে? সেম মানুষ। যখন সেম মানুষ হবে, মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা অপশনই থাকে, অপশন এ থাকে নর, অপশন বি থাকে নাইদার,
যদিও নিয়ম অনুযায়ী এই নাইদার ডু আই হেল্প এটা হওয়ার কথা, আমরা এই নাম্বারটা দিব, নর ডু আই হেল্প দিব, নর দিব, নর। তার মানে একই ব্যক্তি যদি থাকে, একই ব্যক্তি সম্পর্কে যদি তথ্য দেওয়া হয়, তার মানে আমরা নেইদার না দিয়ে আমরা কি দিব, আমরা নর দিব। দেখো তোমরা ডাউট সলভে অনেকেই প্রশ্নগুলো করেছো, আমি এগুলোর উত্তর দিচ্ছি। আবার ডাউট সলভে তোমরা যদি কোনো প্রশ্ন দাও, উত্তর যদি আমি না দেই, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এগুলো ক্লাসে কোনো না কোনো সময় আমি বলছি, এই কারণে আমি উত্তর দিচ্ছি না, ইচ্ছা করে অ্যাভয়েড দিচ্ছি। তার মানে আমি বলতে চাচ্ছি খেয়াল করো, আমি বলতে চাচ্ছি যদি বাক্যটা এমন হয়, যেমন আই ডু নট গো টু মস্ক, আই ডু নট গো টু মস্ক, মস্ক, আমি মসজিদেও যাই না, এটাকে দুই ভাবে লেখা যায়। একভাবে লেখা যায় কিভাবে, একভাবে লেখা যায় এইভাবে যে নাইদার, একভাবে লেখা যায় নাইদার ডু আই হেল্প পিপল, রাইট, নাইদার ডু আই হেল্প, আমি মসজিদেও যাই না, সাহায্য করি না। অথবা নর ডু আই হেল্প পিপল, সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত এটা যেহেতু একই ব্যক্তি, এইটা যেই ব্যক্তি একই ব্যক্তি আবার এই তথ্যটাও এই ব্যক্তি সম্পর্কে দিয়েছে, সেম পারসন, এরকম যদি হয়ে থাকে আমরা নর্মালি যে কাজটা করব, এটা থেকে এবং এটা থেকে এটাও ঠিক, দেখো এও ঠিক বিও ঠিক, এই দুইটাই কিন্তু ঠিক, এও ঠিক বিও ঠিক, দুইটাই ঠিক। তবে ভর্তি পরীক্ষায় যদি এই ধরনের দেখো দুইটাই অপশন আছে, তাইলে আমরা বি নাম্বারটা অ্যান্সার হিসাবে দিব, বি নাম্বারটা আমরা অ্যান্সার হিসাবে দিব, নরেরটা। বুঝছো যে আই ডো নট গো টু মস্ক নট ডু আই হেল্প, নট ডু আই হেল্প। এবার বুঝেছো নাকি বুঝো নাই কেন নর হয় মাঝে মাঝে, নর কেন মাঝে মাঝে হয় বুঝছো নেগেটিভ এগ্রিমেন্টে? তোমরা বিভিন্ন সময় দেখবা অনেকগুলা জায়গায় নর ব্যবহার হয়েছে নাইদার ব্যবহার না হয়ে, তোমরা বুঝেছো তো নাকি বুঝো নাই নর কেন ব্যবহৃত হয় মাঝে মাঝে? মানিক ক্রয় কেন, এটা বললাম তো, যদি একই ব্যক্তি হয়, একই ব্যক্তি সম্পর্কে, তুমি আবার দেখবা। ওকে ফাইন, এরপর আসো আমাদের পরবর্তীতে যাই, পরবর্তী কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কন্টিজিউয়াস বানানটার মধ্যে এ ভুল, তোমার এ নাম্বারটাও ভুল, এটা স্পেলিংটা ঠিক নাই, এই নাম্বার এটারও স্পেলিং ঠিক নাই, এটারও স্পেলিং ঠিক নাই। কন্টিজিউয়াস বানানটা হচ্ছে CUNRTIGUOUS, এটা হচ্ছে সংক্রামক, এটা হচ্ছে স্পেলিং রিলেটেড প্রশ্ন। আমরা জানি স্পেলিং থেকেও ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন আসতে দেখা গিয়েছে বিভিন্ন সময়, এবং এটা বাধ্যতামূলক এই প্রশ্নটা থাকেই, এই ধরনের প্রশ্ন। ওকে, উই আর ওয়েটিং ফর দ্য বাস, দ্য ইনভার্টেড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, এই ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা বাসের জন্য অপেক্ষা করছি, এখানে ইনভার্টেড পার্ট মানে পার্টটা কোন ধরনের ফ্রেজ, কোন ধরনের ফ্রেজ, এটাকে নাউন ফ্রেজ নাকি ইনফিনিটিভ ফ্রেজ? পৃথিবীতে ইনফিনিটিভ ফ্রেজ বলতে কোনো কথা নাই, এটা ভার্ব ফ্রেজ তখনই হবে যদি ভার্ব থাকতো, এখানে ভার্ব নাই, তাহলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ অথবা নাউন ফ্রেজ। আবার দেখো এই প্রিপোজিশনের পরে যদি নাউন থাকে, নাউন ফ্রেজ থাকে, দেখো প্রিপোজিশনের পরে যদি তুমি দেখো নাউন বসছে অনেকগুলো, তখন এবং এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারো, পুরো অংশটাকে ইট দিয়ে যদি রিপ্লেস করতে পারো, যেন আমি বললাম উই আর ওয়েটিং ফর ইট, উই আর ওয়েটিং ফর ইট, তাহলে দেখো রিপ্লেস করা যাচ্ছে। আর এটা কোনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় নাই, প্রিপোজিশনাল ফ্রেজ অনেকগুলো শব্দ যদি পুরোটা মিলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই জিনিসটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতাম, এটা প্রিপোজিশনাল ফ্রেজও না, তাহলে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে নাউন ফ্রেজ। উই আর ওয়েটিং ফর ইট, অথবা আমরা বলতে পারি কি উই আর ওয়েটিং ফর ইট। আবার প্রিপোজিশনের পরে যেহেতু তুমি দেখতে পাচ্ছ দুইটা ওয়ার্ডস আছে, এটা নাউন ফ্রেজ রয়েছে, সুতরাং এই অংশটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে যে কোয়েশ্চেনটা রয়েছে, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে পুলিশ ক্রাইম। দেখো এটা হচ্ছে তোমার অ্যানালজি রিলেটেড প্রশ্ন, অ্যানালজি রিলেটেড প্রশ্ন, অ্যানালজি, তাই না? তাহলে অ্যানালজি রিলেটেড, দেখো পুলিশ কি করে, পুলিশ হচ্ছে ক্রাইম নিয়ে কাজ করে, পুলিশ ক্রাইম নিয়ে কাজ করে, ফাইন, ক্রাইম নির্মূল করার দায়িত্ব হচ্ছে কি পুলিশের। তাহলে ডক্টরের কাজটা কি, ডক্টরের কাজকে ডেথ নির্মূল করা, পেন নির্মূল করা, ঠিক আছে, ভাইরাস নির্মূল করা ডক্টরের কাজ না, পেন নির্মূল করা ঠিক আছে, কিন্তু ইলনেস যেহেতু আছে, ইলনেস, পেইনটা ইলনেসের একটা অংশ, ভাইরাসও ইলনেসের একটা অংশ, তো তার মানে আমরা বলতে পারি কি ডক্টরের কাজ হচ্ছে মূলত কি নিয়ে, ইলনেস নিয়ে। তাইলে পুলিশের কাজ হচ্ছে ক্রাইম নিয়ে এবং ডক্টরের কাজ হচ্ছে কি নিয়ে, ইলনেস নিয়ে, ডক্টরের কাজ হচ্ছে ইলনেস নিয়ে। তার মানে এই অ্যানালজিতে মূলত সম্পর্কটা খুঁজে বের করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ,
যে তুমি সম্পর্কটা বুঝতে পারছো কিনা, সেটাই হচ্ছে অ্যানালজির মূলত গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি সম্পর্কটাকে ডিসাইড করতে পারছো কিনা। চলে যাবো ভাই, আমার পরীক্ষা আছে ভাই, আমার 2টা থেকে তাহলে ডক্টরটা হচ্ছে কি ইলনেসের সাথে রিলেটেড, তাই না? ডক্টরটা হচ্ছে ইলনেসের সাথে রিলেটেড। আচ্ছা, এরপরে আসো, তারপরে যে যদি প্রশ্নটা আমরা দেখতে চাই, তারপরে যে প্রশ্নটা রয়েছে, তাহলে দেখি কি রয়েছে তারপরের প্রশ্নটা। আচ্ছা, নেচার ইজ দ্য এক্সিলেন্ট ফিজিশিয়ান, না? এটা একটা প্রবাদ বাক্য, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। নেচার হচ্ছে আলটিমেট হচ্ছে বেস্ট, মানে নেচার হচ্ছে আলটিমেট বেস্ট হিলিং এর জন্য যদি যাইতে হয়, সেটা হচ্ছে নেচারের কাছে যাইতে হবে। তোমার যদি আলটিমেট কোনো হিলিং এর জন্য যাইতে হয়, সেটা হচ্ছে তোমাকে সবসময় নেচারের কাছেই যাইতে হবে। নেচার ছাড়া আলটিমেট হিলিং তুমি পৃথিবীর কোথাও পাবা না। হ্যাঁ, তাহলে আলটিমেট হিলিং এর জন্য তোমাকে যাইতে হবে কি কোথায়? নেচারের কাছে হচ্ছে আলটিমেট হিলিং এর জন্য যাইতে হবে। বা পিডিএফ করে দেন। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা হচ্ছে দেখো, সে তার ভাইয়ের মতো লম্বা নয়, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, এটা যে একটা কম্পারেটিভ সেন্টেন্স, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। তার মানে আমরা বলতে পারি কি হি ইজ নট অ্যাজ টল লাইক। দেখো অ্যাজ ডট ডট লাইক এটা হয় না, তাহলে অ্যাজ ডট ডট লাইক যেহেতু হয় না, এ কারণে অপশন এ ভুল। এবার দেখো হি ইজ নট টল এনাফ, হি ইজ নট টল এনাফ মানে সে যথেষ্ট লম্বা নয়, তার মানে সে তার ভাইয়ের মতো লম্বা নয় বুঝাইছে, বি নাম্বারটাও ক্রস। হি ইজ নট টলার দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে লম্বা নয়, এটা কিন্তু তার ভাইয়ের থেকে লম্বা নয়, এটা বুঝায় নাই, সি নাম্বারটাও ভুল। তার মানে আমরা বলতে পারি কি অ্যাজ ডট 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 অ্যাজ হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। তারপরের যদি প্রশ্নটা আমরা দেখতে যাই, তারপরের প্রশ্নটা ছিল এভরি ম্যান মাস্ট ডাই, এটা ইন্টারোগেটিভ কি? এটা ইন্টারোগেটিভ। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু মাস্ট ডাই, তাহলে ইন্টারোগেটিভ মানে কি এখানে কি মানে, তার মানে অপশন এ তে যদি যাও ইজ দেয়ার এনি ম্যান, এমন কেউ মানুষকে আসো যে অবশ্যই মারা যায়, তার মানে এটা তো মিনিং মিলতেছে না, তোমাকে যদিও ইন্টারোগেটিভ করা হয়েছে কিন্তু অপশন এর মিনিংটা চেঞ্জ করে ফেলছে, তার মানে অপশন এটা ভুল। ইজ দেয়ার এনি ম্যান, এমন কেউ কি আছো যে অবশ্যই মারা যায়, তার মানে এটার মিনিংটাই পুরোটাই চেঞ্জ করে ফেলছে, এই কারণে অপশন এ আমরা দিতে পারবো না। ডাজন্ট এনি ম্যান ডাই, এই মাস্ট থাকলে এখানে ডাজন্ট এনি ম্যান ডাই এটা হবে না, এই কারণে বি নাম্বারটা ভুল। ডাজ নট হয় না মাস্টের সাথে, মাস্ট নট এনি ম্যান ডাই, সেক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট ছিল। ইজ দেয়ার এনি ম্যান হু উড নট ডাই, এখানে মাস্ট থাকলে উড আনা যাবে না, উড নট ডাই এটা অতীত, এটার সেন্সটা হয়ে গেছে অনেকটা পাস্ট, পাস্ট পাস্ট ইন্ডিকেটিভ সেন্স, এই কারণে সি নাম্বারটা দিব না। ডি নাম্বারে কি দাঁড়াচ্ছে ইজ দেয়ার এনি ম্যান, এমন কেউ মানুষ কি আছে হু ডাজ নট ডাই, যে সে মারা যায় না, তার মানে দেখো প্রত্যেকেই মারা যায়, আর এমন কোনো মানুষ কি আছো যে মারা যায় না, তার মানে দেখো এটা ইন্টারগেটিভ প্রপার ফাংশন হচ্ছে কি তোমার ডি নাম্বারটা। আরেকটা বিষয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তুমি বাসা থেকে তোমার মাথায় যে উত্তরটা আছে সেটা অপশনে খুঁজতে যাও না, বরং ওই 4টা অপশনের মধ্যে যে উত্তর আছে এর মধ্যে বেস্টটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। বেশিরভাগ শিক্ষার্থীরা যে কাজটা করে, যেহেতু আমি আগে শিখছি মানে এই ধরনের এইভাবে আমি শিখে আসছি, এইভাবে লিখে আসছি, সুতরাং এই উত্তরটাই অপশনে থাকতে হবে এমন কোনো কথা নাই। অপশনের মধ্যে যে উত্তরগুলো রয়েছে সে উত্তর থেকে বেস্ট যেটা সেটাকে তোমাকে চুজ করতে হবে। তারপরে কোয়েশ্চেনটা দেখি, তারপরে কোয়েশ্চেনে কি রয়েছে, which of the following sentence is the correct affirmative form of the sentence you cannot but do it। তাহলে ইউ ক্যান নট বাট যদি কোনো সেন্টেন্সে থাকে এটা নেগেটিভ, এবং এটাকে যখন অ্যাফার্মেটিভ করি ক্যান নট বাট পরিবর্তে আমাদের কি যুক্ত করতে হবে, আমাদেরকে মাস্ট যুক্ত করতে হবে। তাহলে যে যুক্ত করব কি ইউ মাস্ট ডু ইট, তাহলে which of the following sentence is the correct affirmative form of the sentence you cannot but do it এর পরিবর্তে হবে কি you must do it। তার মানে ইউ ক্যান নট ডু ইট এটা এ হবে না, ইউ শুড ডু ইট বি হবে না, ইউ শ্যাল ডু ইট সি হবে না, তাহলে হবে কোনটা ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, হি উইল গো অনলি আফটার কম্পালশন দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স, হি উইল গো অনলি আফটার কম্পালশন, কমপ্লেক্স বানাইতে বলছে। আচ্ছা, কমপ্লেক্স যেহেতু বানাইতে বলছে তাহলে কমপ্লেক্সে আমাদের কাজ কি জানো,
কমপ্লেক্সে কাজ হচ্ছে আমাদের অন্তত দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, অর্থাৎ এই ফাইনাইট ভার্বটাকে আমরা দুইটা ফাইনাইট ভার্ব বানাবো এবং একটা কানেক্টর আনবো। আমরা এই যে স্কুল কলেজে যেভাবে শিখে আসছি সেভাবে না, আমাদের দেখবো দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা, একটা কানেক্টর আছে কিনা। অপশন এ তে দেখি উইল গো ফাইনাইট ভার্ব ইজ কম্পেলড আনটিল আসছে, এটা হইতে পারে। উইল নট গো ঠিক আছে, এটাও হইতে পারে। হি ইজ কম্পেলড ঠিক আছে, ইজ গোস ঠিক আছে, হি উইল গো চারটে হইতে পারে। এবার চলো আমরা মিনিং এ যাই। হি উইল গো অনলি আফটার কম্পালশন, তাকে জোর করলেই হচ্ছে সে যাবে। খেয়াল করে মিনিংটা হচ্ছে কি, তাকে যদি বাধ্য করা হয়, তাকে যদি ফোর্স করা হয়, তাকে যদি বাধ্য করা হয় তাইলে সে যাবে। অপশন এ কি বলা হয়েছে, হি উইল গো সে যাবে আনটিল হি ইজ কমপ্লিট মানে যতক্ষণ না পর্যন্ত, মানে আনটিল হি ইজ কমপ্লিট মানে যতক্ষণ তাকে কমপ্লিট করা হয় ততক্ষণ সে যাবে। তার মানে দেখো এটা মিনিং হচ্ছে না। এখানে কি বলা হয়েছে, যদি জোর না করা হয় সে তাহলে যাবে না। আর এখানে কি বলা হয়েছে, যতক্ষণ জোর করে ততক্ষণ সে যাবে। হি উইল নট গো সে ততক্ষণ যাবে না আনলেস যদি না তাকে জোর করা হয়, তার মানে এটা হইতে পারে। when he is compelled যখন তাকে জোর করা হয়, he goes there সে সেখানে যায়। there এখানে কাকে বুঝাইছে, এটা মিনিংটা হচ্ছে vague। he will go সে যাবে when he is compelled মানে he will go সে যাবে when he is compelled যখন তাকে বাধ্য করা হয়। he will go only after মানে কি, মানে he will not go only after, এটা হচ্ছে he will go only after compulsion, শুধুমাত্র জোর করার পরেই সে যাবে, আদারওয়াইজ সে যাবে না। তার মানে আমরা কি বলতে পারি, সে যাবে না যদি না তাকে জোর করা হয়, সে শুধু জোর করার পরেই যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, সে যাবে না যদি না তাকে জোর করা হয়। তার মানে সে যাবে না, হি উইল নট গো আনলেস যদি না হি ইজ কম্পেলড তাকে জোর করা হয়। মিনিং এর জায়গা থেকে বি নাম্বার গুলো পারফেক্ট, স্ট্রাকচারালি এ বি সি ডি প্রত্যেকটাই ঠিক, বাট মিনিং এর জায়গা থেকে শুধুমাত্র বি নাম্বারটাই পারফেক্ট। হি উইল নট গো সে যাবে না আনলেস যদি না তাকে জোর করা হয়। ফাইন। এন্ড দ্য লাস্ট ওয়ান প্রবাবলি, এটা মনে হয় লাস্ট ওয়ান। ওকে, না আরেকটা আছে, বাবা আরো বহুত তুই আছে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে ফাইন ফাইন ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। ওই আমি মাঝে কিছু স্লাইড অ্যাড করছি তো এই কারণে বড় হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো তোমার প্রশ্নটা কি যে বলে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে ন্যারেশন থেকে এই প্রশ্নটা আসছে, ন্যারেশন থেকে। দ্য বস সেড টু হিম, তাহলে বস সেড টু হিম প্লিজ টেল মি হোয়াট দ্য ওল্ড ম্যান সেড টুডে। দ্য বস সেড টু হিম, তার মানে আমরা কি বলতে পারি, দ্য বস রিকোয়েস্টেড হিম টু টেল হিম হোয়াট দ্য ওল্ড ম্যান হ্যাড সেড দ্যাট ডে। তাহলে টুডে থাকছে যেহেতু আমরা দ্যাট ডে করলাম, টুডে কে টুডে রাখার দরকার নাই, তার মানে বি নাম্বারটা ভুল। টুডে কে টুডে করার দরকার নাই, ডি নাম্বারটা ভুল। তার মানে এ সি এর মধ্যে যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান সেড, এই সেড যেহেতু আছে পাস্ট প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে, সেটা আমরা করে দেব পাস্ট পারফেক্ট। সেটা আমরা করব কি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আছে আমরা দেখি, হোয়াট দ্য ওল্ড ম্যান হ্যাড সেড দ্যাট ডে, এটা হইতে পারে হ্যাড সেড। বাট সি নাম্বারে কি পাস্ট পারফেক্ট করছে, এই সি নাম্বারে পাস্ট পারফেক্ট করে নাই, পাস্ট ইনডিফিনিটি রাখছে, তার মানে সি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা, এ নাম্বারটা। টুডে কে দ্যাট ডে করা হয়েছে, আর এদিক থেকে দ্য ওল্ড ম্যান যেহেতু সেইড আছে এটাকে পাস্ট পারফেক্ট করে দিয়েছে, দ্য ওল্ড ম্যান হ্যাড সেড। তার মানে এটার অ্যান্সার হবে কোনটা, এই নাম্বারটা। এই কোয়েশ্চেনগুলো এইভাবে ফাস্ট করে করতে হবে। ফাস্ট তোমাকে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড রিলেটেড যে অ্যান্সারটা সেটাকে তোমাদেরকে খুঁজে বের করে ফেলতে হবে। তারপরে যে কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট যে উত্তরটা সেটাকে তোমাকে খুঁজে বের করতে হয়েছে। তাহলে দেখো ওয়াই ডু ইউ বট, আচ্ছা ডু যেহেতু আছে এখানে বট হবে না, এখানে হবে বাই। এখানে হবে কি বাই যেহেতু হয় নাই, এই নাম্বারটা ভুল। ওয়াই ইউ ডিড বট, ওয়াই এর পরে হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন আসার কথা ছিল, অক্সিলারি আসার কথা ছিল, সাবজেক্ট চলে আসছে, বি নাম্বারটা ভুল। ওয়াই ডিড ইউ বাই, এটা হইতে পারে। ওয়াই ইউ বট, ওয়াই এর পরে সাবজেক্ট আসা যাবে না, ভার্ব আসা যাচ্ছে না, তার মানে ডি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা, ওয়াই ডিড ইউ বাই দা ওল্ড কার, তাহলে হবে কোনটা সি নাম্বারটা, ওয়াই ডিড ইউ বাই দা
ওল্ড কার, ওয়াই ডিড ইউ বাই দ্য ওল্ড কার, সি নাম্বারটা হচ্ছে এখানে যথাযথ। তারপরে দেখো এক্সপ্লেইন, প্রত্যেকটা সেন্টেন্সে দেখো এক্সপ্লেইন আছে, এক্সপ্লেইন 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 এক্সপ্লেইন, প্রত্যেকটাই দেখো এক্সপ্লেইন 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 এক্সপ্লেইন। তার মানে এই সেন্টেন্সটা কি ডব্লিউএইচ কোশ্চেন আছে নাকি একটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ, ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো। তার মানে সেন্টেন্সের শেষে অবশ্যই অবশ্যই তোমাকে ফুল স্টপ দিতে হবে। যেহেতু এখানে ইন্টারোগেটিভ আসছে, এখানে ইন্টারোগেটিভ আসছে, তাহলে অপশন বি এবং অপশন ডি প্রথমেই ভুল। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো। তার মানে এটা তোমার ডব্লিউএইচ কোশ্চেন না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক হয় না, এই কারণে বি নাম্বারটাও ভুল, ডি নাম্বারটাও ভুল। তাহলে এ নাম্বারে যাই। এই তার মানে আমরা কাজ করবো এবার এ নিয়ে এবং সি নিয়ে। তাহলে দেখি এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, দুইটা হইতে পারে। এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এটা হইতে পারে। এবার দেখো গন, সাবজেক্টের পরে কি ভি3 হয় সরাসরি? কখনোই না, অক্সিলারি দিলে আমরা ভি3 দিতে পারবো। তাহলে দেখো এখানে ইউ গন দিয়ে দিছে, তার মানে এ নাম্বারটাও ভুল। এবার চলে সি নাম্বারটা, ডব্লিউএইচ আসছে, সাবজেক্ট আসছে ওয়ান্ট, ভি2 আসছে, এটা হইতেই পারে। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা? তোমার সি নাম্বারটা হচ্ছে এটার উত্তর। উত্তর হচ্ছে কোনটা? সি নাম্বারটা। তাহলে এক্সপ্লেইন, এক্সপ্লেইন ওয়াই ইউ ওয়েন্ট দেয়ার, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমার ইমবেডেড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো কোন কোয়েশ্চেন? ইমবেডেড কোয়েশ্চেন, ইমবেডেড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন। তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়াই ইউ ওয়েন্ট দেয়ার, ওয়াই ইউ ওয়েন্ট দেয়ার। তারপরের যে প্রশ্নটা আছে, চলো আমরা তারপরের প্রশ্নটা যাই। তারপরের প্রশ্নতে কি বলা হয়েছে? ড্যাশ নো সার্কামস্টেন্সেস শুড ইউ লিভ ইউর ল্যাঙ্গুয়েজ আনঅ্যাটেন্ডেড, শুড ইউর ল্যাঙ্গুয়েজ আনঅ্যাটেন্ডেড, মানে যে কোনো পরিস্থিতিতেই তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা কি করা উচিত না? শুড ইউ লিভ ইউর ল্যাঙ্গুয়েজ আনঅ্যাটেন্ডেড, তোমার ল্যাঙ্গুয়েজটা কখনোই বাদ দেওয়া উচিত না। এটা একটা ইনভার্সন, মনে রাখবা, এটা একটা ইনভার্সন। কেমন ইনভার্সন? দেখো ইনভার্সন হচ্ছে এই কারণে, শুড বসছে, এই যে দেখো শুড বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, মানে আগে বসছে অক্সিলারি, অক্সিলারির পরে বসছে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব। তার মানে আগে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিপোজিশন লাগবে। তাহলে প্রিপোজিশনে আমরা যে কাজটা করতে পারি, অনলিও আনতে পারি, আন্ডারও আনতে পারি। এই কারণে এটা উত্তর হবে এ নাম্বারটা। বাকি অপশনস গুলো মিনিংও মিলে না, আর ইনভার্সনে ওই অ্যাড, অন, ওভার এগুলা ব্যবহৃত হয় না। ইনভার্সনে ব্যবহার হইতে পারে অনলি এবং আন্ডার। তার মানে আমরা বলতে পারি আন্ডার নো সার্কামস্টেন্সেস, কোনো পরিস্থিতিতেই না, শুড ইউ লিভ ইউর ল্যাঙ্গুয়েজ আনঅ্যাটেন্ডেড, তোমার ল্যাঙ্গুয়েজ কখনোই কি করা উচিত না, মানে আনঅ্যাটেন্ডেড রাখা উচিত না, মানে যেটাকে আমরা বলতে পারি আনইউজড রাখা উচিত না, আনএড্রেসড রাখা উচিত না। ফাইন, এটা আন্ডার হবে এই কারণে। তারপরে কোয়েশ্চেনটা দেখি, তারপরে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? অনলি আফটার ড্যাশ হোম ডিড আই রিমেম্বার, এটাও ইনভার্সন থেকে আসছে, এটাও ইনভার্সন, ইনভার্সন থেকে আসছে। আচ্ছা দেখো মূল সেন্টেন্সটার মধ্যে ডিড আই রিমেম্বার, এই ডিড আই রিমেম্বার হচ্ছে কি তোমার পাস্ট, পাস্ট আছে তাই না, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা অনলি আফটার আই, আচ্ছা গোয়িং কি কখনো হয়? আই গোয়িং মানে সাবজেক্টের পরে সরাসরি কি ভার্ব প্লাস আইএনজি হয় নাকি অক্সিলারি দিতে হয়? সাবজেক্টের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি দেওয়া যায় না, অক্সিলারি দিতে হয়। যেহেতু অপশন এ তে অক্সিলারি আসে নাই, এই কারণে এ নাম্বারটা ভুল। ডি নাম্বারটা কেন দেওয়া যাবে না? ডি নাম্বারটা এই কারণেও দেওয়া যাবে না, সাবজেক্টের পরে সরাসরি ভি3 দেওয়া যায় না, একটা অক্সিলারি দিতে হয়। তার মানে ডি নাম্বারটাও কি ভুল। মূলত যেহেতু সেন্টেন্সটা পাস্টে রয়েছে, অনলি আফটার আই গো হোম না, অনলি আফটার আই ওয়েন্ট হোম, আমি যখন বাড়ি গিয়েছিলাম তখনই আমি ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারকে যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিছিলাম সেটা আমার মনে হয়েছিল। তার মানে এটা সঠিক উত্তর হবে কোনটা? তোমার সি নাম্বারটা। আর বি নাম্বারটা এটা মিনিং এ মিলে না, এবং পাস্ট টেন্সে তোর প্রেজেন্ট বসবে না, পাস্ট টেন্সে কি বসবে? পাস্টই বসবে। ফাইন। তারপরের যে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা হচ্ছে তোমার মাই ফ্রেন্ড ইজ এ কোচ পটেটো। এই কোচ পটেটো মানে কি? কাউচ পটেটো মানে হচ্ছে যারা অলস, যারা হচ্ছে একদম ইনঅ্যাক্টিভ, যাদের মধ্যে সিরিয়াসনেস নাই, ওই মানুষগুলা তোমার হচ্ছে কাউচ পটেটো। তার মানে আমরা অ্যাক্টিভ বলতে পারি না, বিজি বলতে পারি না, এংরি বলতে পারি না, আমরা ওদেরকে বলতে পারি কি লেজি। তারা হচ্ছে লেজি পারসন, তারা হচ্ছে কি লেজি পারসন। তারপরে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড ইজ এ কোচ পটেটো। কোচ পটেটো মানে হচ্ছে একদম মানে ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে সবসময় বসে থাকে, ওই মানুষগুলো হচ্ছে কি কাউচ পটেটো, লেজি পারসন। তারপরে যে প্রশ্নটা হচ্ছে দেখো, ইউজিং ইট ওয়াইজলি লেজার প্রমোটস হেলথ, ইফিসিয়েন্সি অ্যান্ড হ্যাপিনেস, মানে ইউজিং ইট ওয়াইজলি লেজার প্রমোটস হেলথ, ইফিসিয়েন্সি অ্যান্ড হ্যাপিনেস, দ্য বেস্ট রিপ্লেসড অপশন অফ দ্য আন্ডারলাইন পার্ট।
মানে এই আন্ডারলাইন পার্টটাকে তুমি কি দিয়ে মানে রিপ্লেস করতে পারবা, মানে আন্ডারলাইন পার্টটাকে তুমি রিপ্লেস করতে পারবা, তাহলে কি দিয়ে রিপ্লেস করা যায় আমরা সেটাই একটা কাজ করি দেখি। ইউজিং ইট ওয়াইজলি লেজার প্রমোটস হেলথ ইফিসিয়েন্সি এন্ড হ্যাপিনেস, অর্থাৎ আমরা যদি মানে ব্যবহার করতে পারি, তার মানে কি বিকজ অফ ইউজফুলনেস হওয়ার কারণে লেজার আমাদেরকে হেলথ ইফিসিয়েন্সি এবং হ্যাপিনেস প্রমোট করে, ব্যাপারটা কেমন না। হেভিং ইউজড ওয়াইজলি, ইফ ইউজড ওয়াইজলি না, এটা বেসিক্যালি হচ্ছে উত্তরটা ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি, যদি এটাকে একদম ওয়াইজলি ব্যবহার করা যায়। কাকে, এটাকে বলতে কাকে বুঝাইছে, লেজারকে। লেজারকে যদি ওয়াইজলি ব্যবহার করা যায়, দেখো ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি, যদি এটাকে ওয়াইজলি ব্যবহার করা যায়, যদি এটাকে ওয়াইজলি ব্যবহার করা বলতে বোঝাচ্ছে যদি লেজারকে ওয়াইজলি ব্যবহার করা যায়, তার মানে আমরা বলতে পারি কি ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি, যদি এটাকে ওয়াইজলি ব্যবহার করা যায় তাহলে লেজার প্রমোটস হেলথ, লেজার আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখে, আমাদের কর্মদক্ষতা বাড়ায় এবং আমাদের হ্যাপিনেসটাও কি বাড়ায়। তার মানে আমরা বলতে পারি কি ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি, যদি এটাকে একদম ওয়াইজলি মানে ব্যবহার করা যায়, লেজার প্রমোটস হেলথ ইফিসিয়েন্সি হ্যাপিনেস, তার মানে ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি লেজার প্রমোটস হেলথ ইফিসিয়েন্সি এন্ড হ্যাপিনেস। তার মানে আমরা বলতে পারি কি এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে তোমার ডি নাম্বারটা। তো এই কোয়েশ্চেন, এরপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এই সেশনের মধ্যে, মেয়েটিকে আমি রাস্তার পাশে ফুল বিক্রি করতে দেখলাম, যে দেখলাম যেহেতু আছে তাহলে এটা পাস্ট টেন্স হবে, তাই না, দেখলাম, তাহলে হ্যাড সিনও হবে না, ওয়াজ সিংও হবে না, ডি নাম্বারটা ভুল, পাস্ট দেখলাম। আচ্ছা, দেখেছিলাম পাস্টে, তাহলে আই স দ্য গার্ল অন দ্য রোড টু সেল দ্য ফ্লাওয়ার্স, আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড। আচ্ছা, রাস্তার পাশে, তাহলে রাস্তার পাশে হলে বিসাইড হবে, আর রাস্তার উপরে হলে অন হইতো, তাহলে এটা আনসার হবে কি সি, আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু সেল দ্য ফ্লাওয়ার্স। তার মানে দেখো এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমরা দেখলাম, এই 40টা প্রশ্ন এগুলো ছিল FSSS ইউনিটের। হ্যাঁ, এই প্রশ্নগুলো হচ্ছে তোমার FSS এর ইউনিট। ওকে, এই প্রশ্নগুলো ছিল বিউপি FSS। এবার আসলে FSSS ইউনিটের আমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি একটু। হ্যাঁ, একটু দেখো আমরা কিভাবে সমাধান করি FSSS। FSSS, তাই না? ভাই হ্যাঁ, পাইছো ফাইল? ফাইলটা হচ্ছে তো পাচ্ছি না। আচ্ছা, আমি খুঁজতেছি ভাই, ওই যে ইয়েতে সমস্যা নাই। দিয়েছে তোমাদের ওই যে ম্যাটেরিয়ালসে না? ওখানে ইয়ে করতে পারবা, জি জি import। জি ভাই। ওকে ফাইন, এটা হচ্ছে তোমাদের বিউপি FASSS এর প্রশ্ন, বিউপি FASS, রাইট? আচ্ছা আচ্ছা, MD আব্দুল্লাহ AR, এটা ক্লাস চলছে তো ভাই। তো কোর্স সম্পর্কে আমাদের অনেক পোস্ট রয়েছে, আমাদের কোর্স সম্পর্কে অন্য কিছু অনেক অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, বা অন্যান্য সময় আমরা কথাবার্তা হয়, তখন তুমি জেনে নিতে পারো, বাট ক্লাসে হচ্ছে পড়াশোনা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে এই জিনিসগুলোতে একটু মনোযোগ দাও। হ্যাঁ, আদারওয়াইজ একটা ডিস্ট্র্যাক্ট ফিল হবে।
আচ্ছা, এবার যেই আমরা জানো যে বিইউপিতে আমাদের অন্য একটা সেশনেরও আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, উপলক্ষ রয়েছে, সেটা হচ্ছে বিইউপি FASS। তাহলে FASS এর আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল তোমাদের, দেখো এই প্রশ্নটা হচ্ছে আমরা করব। প্রথম যে প্রশ্নটা দেখো, my colleague has just returned from office, he appears dash his upcoming project। আচ্ছা, he appears dash his upcoming project, he appears to have completed his upcoming project, he appears to complete his upcoming project, he appears to be completing his upcoming project, he appears completing his upcoming project। কি হয় হইতে পারে তোমাদের কাছে, মানে তোমাদের কাছে কি মনে হয়, তোমরা যদি এই পরীক্ষাটা মানে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় দেখতা, তাহলে তোমরা কোনটা উত্তর করতা, মানে তোমাদের কাছে কি মনে হইতো, উত্তর কোনটা দিতা? My colleague has just returned from office, he appears to complete his upcoming project, he appears to have completed, এটা হচ্ছে he appears to be completing, আর he appears completing। রিমি যেটা বলছে, রিমি বলছে যে সে দিত টু কমপ্লিট দিত, তাই না? কমপ্লিট দিত টু কমপ্লিট। আচ্ছা, এখানে ঘটনাটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো তোমরা অন্যান্য যারা ক্লাসে রয়েছে। আচ্ছা, কেউ বলছে যে এটা সি নাম্বারটা হবে টু বি কমপ্লিটিং, আমানুল্লাহ বলছে টু হ্যাভ কমপ্লিটেড হবে। ওকে, আমরা একটু দেখি কি হইতে পারে। কিছু কিছু ভার্ব রয়েছে, এই ভার্বগুলোর ফাংশনটা না খুব ইন্টারেস্টিং ফাংশন। ফাংশনটা কি ইন্টারেস্টিং দেখো, সিম একটা ভার্ব, সিম একটা ভার্ব, অ্যাপিয়ার একটা ভার্ব। যেমন আমি বললাম তাকে ভালো মনে হয়, রিমিকে ভালো মনে হয়, তাই আমরা কি বলবো? রিমি রিমি সিমস টু বি গুড, সিমস টু বি গুড, সিমস টু বি গুড। তার মানে এই যে সিমস এর পরে আমরা কি দিচ্ছি? টু বি দিচ্ছি, তাই না? আমি বললাম রিমিকে মানে ভণ্ড মনে হয়, তাহলে আমরা কি বলবো? রিমি সিমস টু বি ফ্রড, সিমস টু বি ফ্রড। আচ্ছা, আমি বললাম রিমিকে ব্রিলিয়ান্ট মনে হয়, তার মানে আমরা কি বলতে পারি? রিমি, এই অ্যাপিয়ার্সও বলা যায়, তাহলে আমরা বলতে পারি কি? রিমি অ্যাপিয়ার্স টু বি ব্রিলিয়ান্ট, অ্যাপিয়ার্স টু বি ব্রিলিয়ান্ট। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলা হয়, তার মানে এটা হচ্ছে প্রেজেন্টে করতেছে, এগুলো আমরা সব করলাম প্রেজেন্টে। ওকে, আবার যদি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে বলা হয়, আমি বললাম যে মনে হয় রিমি বাড়ির কাজ করছে, রিমি মনে হয় বাড়ির কাজ করছে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো রিমি সিমস টু বি, আবার দেখো টু বি কমপ্লিটিং হিজ হোমওয়ার্ক, কমপ্লিটিং হার হোমওয়ার্ক। আমি বললাম মনে হয় রিমি বাজারে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে বলবো? রিমি সিমস টু বি গোয়িং টু মার্কেট, সিমস টু বি গোয়িং টু মার্কেট। মনে হয় রুমি এসে লিখছে, তাহলে আমরা কিভাবে বলবো? মনে হয় রুমি এসে লিখছে, তাহলে কি হবে এটা? রিমি সিমস টু বি রাইটিং এসে, সিমস টু বি রাইটিং এসে। তার মানে এগুলো হচ্ছে তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই টাইপের করি। এবার আসো, যদি বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেমনে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে হয় রুমি বাড়ির কাজটা শেষ করেছে, তাহলে আমরা কিভাবে বলবো? যে রিমি সিমস টু হ্যাভ কমপ্লিটেড, সিমস টু হ্যাভ কমপ্লিটেড, সিমস টু হ্যাভ কমপ্লিটেড। মনে হয় স্যার খেয়েছে, তাহলে কিভাবে বলবো? স্যার সিমস টু হ্যাভ ইটেন। বললাম মনে হয় সে চলে গিয়েছে, তার মানে কি বলা যায়? হি সিমস টু হ্যাভ গন, হি সিমস টু হ্যাভ গন। মনে হয় সে আসছে, তাহলে হি সিমস টু হ্যাভ কাম, হি সিমস টু হ্যাভ কাম। তাহলে এই বাক্যটা দেখো তো কি বলা হয়েছে? মাই কলিগ হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম অফিস, সে অফিস থেকে আসছে, মাত্র কি অফিস থেকে আসছে। যেহেতু সে অফিস থেকে আসছে, তার মানে কি সে এখন কি ওই আপকামিং প্রজেক্টটাকে শেষ করতেছে, নাকি শেষ করেছে? তোমার কাছে কোনটা মনে হয়? হি অ্যাপিয়ার্স টু হ্যাভ কমপ্লিটেড, নাকি টু কমপ্লিট, নাকি টু বি কমপ্লিটিং? কোনটা? সে কিন্তু অফিস থেকে আসছে, সে যেহেতু অফিস থেকে আসছে, তার মানে কি সে এখন কি প্রজেক্ট কাজ করতেছে, নাকি করে ফেলেছে? কোনটা মনে হয়? তোমরা বুঝছো কি না বাবা? না বুঝলে তো ঝামেলা। তার মানে আমরা বলতে পারি কি? মাই কলিগ হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম অফিস, হি অ্যাপিয়ার্স টু হ্যাভ কমপ্লিটেড। এগুলো স্ট্রাকচারালি ঠিক হলেও কিনা মিনিং দিচ্ছে না। স্ট্রাকচারালি যদি ঠিকও হয়, এটা মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট না। এটা হবে যে রিমি সিমস টু হ্যাভ, মাই কলিগ হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম অফিস,
he appears to have completed his upcoming project। তাহলে to have completed হইছে কেন, এই যে এই সেন্টেন্সটার কারণে। যদি এমন হইতো my colleague is very busy, my colleague is very busy, মূলত বাক্যটা ধরো শুরুতেই ছিল my colleague is very busy, তাইলে কোনটা হইতো? তোমাদের কাছে কথা, উত্তর দাও তো। যদি প্রশ্নটা এমন হইতো my colleague is very busy, তাইলে কোনটা হইতো? কোনটা হইতো? my colleague is very busy, তাইলে কোনটা হইতো? এই তোমরা কি ক্লাসে নাই কেউ? ক্লাসে তো বহুত পোলাপান আছো, কথা বলছো না কেন? ইয়েস আরফিন, আব্দুল বারেক, ইয়েস সি, গুড। তাহলে হইতো কি he seems to be completing his upcoming project। তার মানে এগুলো আমাদের রুলসও জানতে হবে, এট দ্য সেম টাইম আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার দেখো আমাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ফাইন, ওকে। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, have you ever played football? The appropriate response of this question, have you ever played football? তুমি কি কখনো ফুটবল খেলছো? have you ever played football? আচ্ছা, সিয়াম টু কমপ্লিট কখন হয়? যখন টু কমপ্লিট মানে বললাম যে he seems to complete his lesson, মনে হয় যে সে তার বাড়ির কাজ করে। তুমি আমাকে জিজ্ঞেস করলে যে ভাই, মানে আমাকে জিজ্ঞেস করলো কেউ একজন, এই সিয়াম কোথায়, আমি বললাম he seems to join the class, মনে হয় সে ক্লাসে জয়েন করেছে। ফাইন, এটা মিনিং মানে অর্থের উপরে ডিপেন্ড করবে, ফাইন। এটার উত্তর কি হইতে পারে? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি কখনোই ফুটবল খেলছো? দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্ড অফ দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্ড কি হইতে পারে? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি কখনোই ফুটবল খেলছো? এবার আসো, সে বলছে ইয়েস, হ্যাঁ আমি খেলি নাই, এটার মিনিং হয় ইয়েস আমি খেলি নাই, ইয়েস আমি খেলি নাই। তার মানে অপশন এ ভুল। তার মানে আমরা বলতে পারি কি, হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো? হ্যাঁ আমি খেলি নাই, তার মানে এই নাম্বারটা কি ভুল। আবার হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি কখনোই ফুটবল খেলেছো? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ নেভার, না আমি কখনো খেলি নাই, হ্যাঁ না আমি কখনো খেলি নাই। তার মানে দেখো মিনিং হচ্ছে না কিন্তু। হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো? এবার নো, না, আই হ্যাভ এভার, নো আই হ্যাভ এভার, না আমি হ্যাঁ, মানে কেমন মিলতেছে না, না। আবার দেখো হ্যাভ ইউ প্লেড ফুটবল, নো আই হ্যাভ নেভার, না কখনোই না। তার মানে সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা, নো আই হ্যাভ নেভার, আমি কখনোই খেলি না। এ নাম্বারটা কখন হইতো? এ নাম্বারটা হইতো ইয়েস আই হ্যাভ দিলে এই নাম্বারটা হইতো। যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এই নাম্বারটা কখন হইতো, তাহলে এই নাম্বারটা হইতো ইয়েস আই হ্যাভ। তাহলে বি নাম্বারটা কখন হইতো? একইভাবে ইয়েস আই হ্যাভ। সি নাম্বারটা কখন হইতো? নো আই হ্যাভ নেভার যদি দিত তাহলে সি নাম্বারটা হইতো, যেটা এসে আমরা ডি নাম্বারে পাইলাম। তার মানে যেই ছেলেদের ল্যাঙ্গুয়েজ সেন্স ভালো, ওই ছেলেরা হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো উত্তর করতে পারবে। ল্যাঙ্গুয়েজ সেন্স ভালো, কারণ ভর্তি পরীক্ষা ইমিডিয়েট রুলস রেগুলেশনটা দিয়ে না, এগুলো তুমি আসলে এগুলোকে কভার করতে পারবা না। রাদার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে ইনস্ট্যান্ট বসে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে হবে তোমাকে। তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা কি বলা হয়েছে? ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। অর্থাৎ বলা হয়েছে এটাকে নেগেটিভ করার জন্য কি মানে মিনিংটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে শি হ্যাজ ম্যানেজ টু পাস অনলি কোয়ান্টাম ফিজিক্স, খেয়াল করো কোয়ান্টাম ফিজিক্স, তাহলে অনলি কোয়ান্টাম ফিজিক্স ইন ইউনিভার্সিটি এক্সাম। তার মানে অনলি যদি বস্তুর ক্ষেত্রে বসে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করার সময়ের জন্য আমরা কি যুক্ত করি? আমরা যুক্ত করি নাথিং বাট। কি যুক্ত করি? নাথিং বাট। তাহলে কোয়ান্টাম ফিজিক্সের সামনে নাথিং বাট বসবে। তাহলে অপশন এ তে কি হয়েছে? শি হ্যাজ ম্যানেজ টু পাস নাথিং বাট কোয়ান্টাম ফিজিক্স। তার মানে এই যে কোয়ান্টাম ফিজিক্সের সামনে দেখো নাথিং বাট বসছে, তার মানে এটা হইতে পারে। বি নাম্বারটা দেখো নাথিং বাট শি, তাহলে শি এর আগে নাথিং বাট আসছে, এই কারণে বি নাম্বারটা ভুল। she has managed to pass quantum physics nothing but, তাহলে কোয়ান্টাম ফিজিক্স এর পরে নাথিং বাট চলে গিয়েছে, সি নাম্বারটা ভুল। ডি নাম্বারটার ভুলটা কোথায়? she has managed to pass quantum physics in university entrance exam nothing but, শেষে নাথিং বাট চলে গিয়েছে, এই কারণে ডি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা? এই নাম্বারটা হচ্ছে কি যথাযথ, কারণ আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন নেগেটিভ করতে বলা হয় অনলি যদি থাকে, ব্যক্তির ক্ষেত্রে হয় নান বাট, বস্তুর ক্ষেত্রে হয় নাথিং বাট।
আর সংখ্যার ক্ষেত্রে হয় কি নট মোর দ্যান এবং নট লেস দ্যান। কথা হচ্ছে যে এইগুলা কোন জায়গায় বসাবো আমরা, যার সামনে বাক্যের মধ্যে ছিল তার সামনে আমাকে বসাইতে হবে। তারপরে দেখো প্রবলেমটা, আওয়ার টিচার হ্যাজ ডিসকাস দ্য প্রবলেম, আমাদের টিচাররা প্রবলেমটাকে ডিসকাস করছে। সো দ্য স্টুডেন্ট ফিগার ইট আউট, মেক ইট আউট, পয়েন্ট ইট আউট, ড্রিউ ইট আউট। আওয়ার টিচার হ্যাজ ডিসকাস দ্য প্রবলেম, আমাদের টিচাররা এই প্রবলেমটা নিয়ে কথা বলছে, ডিসকাস করছে এই প্রবলেমটা নিয়ে, যার ফলে সুতরাং স্টুডেন্টরা কি করতে পারছে, এটাকে বুঝতে পারছে। তাহলে বুঝতে পারা মানে কি, দেখো ফিগার আউট মানে, দেখো ফিগার আউট মানে হচ্ছে আবিষ্কার করা, ফিগার আউট মানে হচ্ছে কি আবিষ্কার করা, আবিষ্কার করা। আর মেক আউট, এই মেক আউট এটার মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট মানে কি বুঝতে পারা। তার মানে কি হবে এটা, আওয়ার টিচার হ্যাজ ডিসকাস দ্য প্রবলেমস, আমাদের টিচাররা প্রবলেমস নিয়ে ডিসকাস করছে, সুতরাং যার ফলে দ্য স্টুডেন্টস মেক ইট আউট, দ্য স্টুডেন্ট মেক ইট আউট। তাহলে এটা হবে কি মেক ইট আউট, যদিও এটাকে হ্যাঁ এটা দ্য স্টুডেন্টস মেক্স ইট আউট, বুঝছো নাকি বুঝছো নাই, মেক্স ইট আউট, পয়েন্ট ইট আউট না, পয়েন্ট ইট আউট যথাযথ না, পয়েন্ট ইট আউট মানে হচ্ছে চিহ্নিত করা, পয়েন্ট ইট আউট মানে চিহ্নিত করা। এখানে প্রত্যেকটাই মিনিং অনুযায়ী ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে মেক ইট আউট, কারণ প্রবলেম যখন ডিসকাস করে টিচার, ছাত্ররা আসলে বেসিক্যালি তখন বুঝতে পারে, ছাত্ররা কি করতে পারে তখন বুঝতে পারে। বুঝো, টিচাররা যখন প্রশ্ন করে ছাত্ররা তখন আসলে বুঝতে পারে, হ্যাঁ বুঝতে পারে। তার মানে হচ্ছে মেক ইট আউট, এইটা হচ্ছে কি সবচেয়ে বেশি এই সেন্টেন্সের জন্য যথাযথ এবং বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে প্রশ্নটা দেখে তারপরে কি বলা হয়েছে, তারপরে প্রশ্নটা হচ্ছে যে হু রোট দ্য টেল অফ টু সিটিজ, এই যে টেল অফ টু সিটিজ এই জিনিসটা কে লিখছে, টেল অফ টু সিটিজ এটা কে লিখছে। ভাই মেক্স তো নাই এখানে, এই যে মহিউদ্দিন শিফা, মহাসিন শিফা, কি তোমার মেক্স ইট আউট হলো না কেন? এখন অপশনে তো ভাই মেক্স নাই, অপশনে না থাকলে আমি কি পরীক্ষার হলে গিয়ে জোরাজুরি করব ভাই মেক্স যেহেতু নাই আমি উত্তর করব না? আমি তো অপশনে নাই এটা, তাই না? তাহলে অপশনে যেহেতু নাই সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই, অপশনে যেই চারটা আছে সেখান থেকে তো আমাকে একটা নিতে হবে। চার্লস ডিকেন্সের দ্য টেল অফ টু সিটিজ, এটা বেসিক্যালি হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা, চার্লস ডিকেন্সের। আর ড্যানিয়েল ডেফোর হচ্ছে বিখ্যাত তোমাদের যেই গল্প রয়েছে গালিভার ট্রাভেলস, সেটা হচ্ছে কি তোমার ড্যানিয়েল ডেফোর। আর হচ্ছে ডিএইচ লরেন্সের তোমাদের কিছু পড়ার নাই, মানে তোমাদের পড়ানো হয় না। তাহলে দ্য টেল অফ টু সিটিজ হচ্ছে চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত একটা উপন্যাস। তারপর হচ্ছে টেল অফ টু সিটিজ ছাড়াও চার্লস ডিকেন্সের আমরা জানি গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্সের আরেকটা বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, এক্সপেকটেশন, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের আরেকটা বিখ্যাত উপন্যাস। টেল অফ টু সিটিজ হচ্ছে কি চার্লস ডিকেন্সের। তারপরে যে প্রশ্নটা রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ডিসক্রাইব, ওই যে আগেরটার মতোই প্রত্যেকটার মধ্যে দেখো ডিসক্রাইব আছে। তাহলে ডিসক্রাইব এই সেন্টেন্সের শুরুতে যেহেতু ডিসক্রাইব আছে শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে না, এই কারণে এই নাম্বারটা ভুল। আবার দেখো এই সেন্টেন্সের শুরুতে ডিসক্রাইব আছে, যেহেতু শুরুতে ডিসক্রাইব আছে শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে না, এই কারণে বি নাম্বারটা ভুল। আবার দেখো সি নাম্বারে ডিসক্রাইব মি হাউ দ্য সিচুয়েশন ইজ, আর একটা হচ্ছে একটা হচ্ছে ডিসক্রাইবস মি, একটা হচ্ছে ডিসক্রাইবস মি হাউ দ্য সিচুয়েশন ইজ, তাই না? তোমাদের ওকে, হাউ ইজ দ্য সিচুয়েশন ডিসক্রাইবস মি, এটা স্ট্রাকচারালি ভুল, কিন্তু আমরা যদি এটা করতে যাই ডিসক্রাইবস মি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে হাউ বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, তার মানে সি নাম্বারটা উত্তর হবে। কেন? কারণ ইমবার্ডেড কোশ্চেন আমরা এগুলো শিখেছি, ইমবার্ডেড যে কোশ্চেন স্ট্রাকচার, এই কোশ্চেন আমরা দেখেছি শুরুতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতে পারে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে, সেগুলোর উপর একটা রিলেটিভ কানেক্টরস আসে, কানেক্টর পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, আর যেহেতু শুরুতে হচ্ছে তোমার ইম্পারেটিভ রয়েছে এই কারণে শেষে কি বসবে তোমার ফুল স্টপ বসবে, এটার উত্তর হবে সি নাম্বারটা। তারপরে যে প্রশ্নটা রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি রিফ্রেইন টু টেক এনি ড্রাস্টিক অ্যাকশন, মনে রাখবা
রিফ্রেইন, রিফ্রেইন মানে বিরত থাকা। এই রিফ্রেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে ফ্রম। এই রিফ্রেইন শব্দটার মানে হচ্ছে বিরত থাকা। রিফ্রেইন শব্দটার মানে হচ্ছে কি বিরত থাকা। তার মানে আমরা কখনোই বলতে পারবো না রিফ্রেইন টু, রিফ্রেইন অন, রিফ্রেইন ইন। তাহলে আমাদেরকে বলতে হবে কি রিফ্রেইন ফ্রম, এবং রিফ্রেইন ফ্রম এর পরে ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা সঠিক উত্তর বলবো হি রিফ্রেইন ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। কোন ড্রাস্টিক অ্যাকশন নেওয়া থেকে সে নিজেকে তাকে কি রেখেছে, সে তাকে বিরত রেখেছে, সে তাকে বিরত রেখেছে। রিফ্রেইন ফ্রম। তারপরে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ক্রপস আর ডাইং, শস্য মারা যাচ্ছে। শস্যগুলা কি করছে, মারা যাচ্ছে। শস্য যেহেতু মারা যাচ্ছে তার মানে কি ইট মাস্ট নট হ্যাভ বিন রেইন, ইট শুড হ্যাভ রেইনড, আর এটা হচ্ছে ইট মাস্ট হ্যাভ রেইনড। আচ্ছা, শস্য মারা যাওয়া থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বৃষ্টি হয়েছে, তাই না, নাকি বৃষ্টি হয় নাই, কোনটা? বৃষ্টি হয়েছে নাকি বৃষ্টি হয় নাই, কোনটা? শস্য যেহেতু মারা গিয়েছে তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি অবশ্যই বৃষ্টি হয় নাই। শস্যগুলা মারা যাচ্ছে, শস্যগুলা মারা যাচ্ছে তার মানে বৃষ্টি হয় নাই, আমরা এটা নিশ্চিত। আমরা জানি একটা কাজ দেখে যদি সিদ্ধান্ত নিতে পারি আরেকটা কাজ নিশ্চয়ই হয় নাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আগে সাবজেক্ট, তারপরে ব্যবহার করি মাস্ট হ্যাভ, তারপরে আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি V3, মাস্ট হ্যাভ প্লাস V3। দ্য ক্রপস আর ডাইং, যেহেতু মানে শস্যগুলো তোমার মারা যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইট মাস্ট নট হ্যাভ রেইনড। এখানে যেহেতু যায় নাই, যা মানে একটা কাজ হয় নাই, তাহলে আমরা ব্যবহার করবো কি মাস্ট নট হ্যাভ প্লাস V3, মাস্ট নট হ্যাভ প্লাস V3। তাহলে V3টা এখানে আসে অলরেডি, V3 যেহেতু অলরেডি এখানে আসে তার মানে আমাকে মাস্ট নট হ্যাভ খুঁজে নিতে হবে। তার মানে আমরা বলতে পারি কি বি নাম্বারটা, দ্য ক্রপস আর ডাইং, ফসল মারা যাচ্ছে, ইট মাস্ট নট হ্যাভ রেইনড, অবশ্যই বৃষ্টি হয় নাই, অবশ্যই বৃষ্টি হয় নাই। যেহেতু অবশ্যই বৃষ্টি হয় নাই এই কারণে আমরা বলতে পারি কি দ্য ক্রপস আর ডাইং, এই শস্য মারা যাচ্ছে, ইট মাস্ট নট হ্যাভ রেইনড, অবশ্যই বৃষ্টি হয়নি। এটা আমরা শিখেছিলাম কোথায়, এগুলো আমরা শিখেছিলাম পারফেক্টিভ। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বস পড়ার সময় পারফেক্টিভ নামে একটা আইটেম আমরা পড়েছিলাম পারফেক্টিভ। সেখানে শুড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3, মাস্ট হ্যাভ প্লাস V3, মাস্ট নট হ্যাভ প্লাস V3, এগুলোর ব্যবহার আমরা শিখেছি। তারপরে যে কোয়েশ্চেন গুলো রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। আচ্ছা দেখো, ল্যাঙ্গুয়েজের আগে দেখো, এই যে ল্যাঙ্গুয়েজের আগে কখনোই মনে রাখবা প্রিপোজিশন, সরি আর্টিকেল, ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসে না, ল্যাঙ্গুয়েজের আগে কখনোই আর্টিকেল বসে না, মনে রাখবা। ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেল বসানো যাবে না, ল্যাঙ্গুয়েজের পূর্বে কি করা যাবে না, আর্টিকেল বসানো যাবে না। এবার আসো, এই যে ধরো ইংলিশ একটা শব্দ, ইংলিশ একটা শব্দ, ইংলিশ, এই ইংলিশের আগে যদি তুমি দেখো দা বসছে, দা ইংলিশ, তখন কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ থাকে না, এটা তখন হয়ে যায় নেশন। কি হয়ে যায়, জাতি, নেশন বা জাতি। অর্থাৎ তুমি যদি দেখো যে ইংলিশ এই শব্দটার আগে তোমার দা বসছে, তখন আর সেটা ল্যাঙ্গুয়েজ থাকে না, তখন সেটা হয়ে যায় কি নেশন, তাই না? দা ইংলিশ, দা জার্মানি, দা জাপানিজ, দা ফ্রেঞ্চ, দা, তারপরে হচ্ছে রাইট, এরকম। এবার আসো হি স্পিক্স, প্রত্যেকটাই দেখো হি স্পিক্স, হি স্পিক্স, হি স্পিক্স, হি স্পিক্স, সে বলে ইংরেজি, সে ইংরেজি বলে। তাহলে ইংরেজি যেহেতু বলে তার মানে আমরা কি বলতে পারি, হি স্পিক্স ইংলিশ, অথবা কি হি স্পিক্স ইংলিশ। তার মানে আমরা কি বলবো যে হি স্পিক্স দা ইংলিশ, সে ইংরেজি ভাষার ক্ষেত্রে তার দা হয় না, তার মানে বি নাম্বারটা এবং ডি নাম্বারটা কি ক্রস। ওকে, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। তাহলে ইংরেজদের মতো যদি হয় তাহলে ইংলিশের আগে আমার দা লাগতো, যেহেতু দা হয় নাই এই কারণে এ ভুল। কিন্তু আমি যদি সিতে যাই, হি স্পিক্স, সে বলে ইংলিশ, ইংরেজি বলে লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো, ইংরেজদের মতো, এই কারণে এটা হবে কি সি নাম্বারটা, হি স্পিক ইংলিশ লাইক দা ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। তার মানে ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেল বসে না, আর ইংলিশের পূর্বে যখন আর্টিকেল বসে তখন সেটা কি হয়ে যায়, ভাষা হয়ে যায়। হি স্পিক্স জার্মান লাইক দা জার্মান, লাইক দা জার্মান। ওকে,
তারপরে প্রশ্নটা দেখো, দ্য এক্সপ্রেশন ব্রাশ আপ মিন্স, ব্রাশ আপ একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার মানে কি হইতে পারে? এখন ধরে গেলে তুমি কোনোদিন পড়ো নাই, আমিও কোনোদিন পড়ি নাই, অন্যজনও কোনোদিন পড়ে নাই, পরীক্ষার হলে বসে তোমাকে এগুলো সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার মাথায় কাজ করে কিনা। আচ্ছা, ব্রাশ আপ, আমরা নরমালি ব্রাশ আপ কখন করি? আমরা এই তোমার এই পড়াশোনাটা একটু ব্রাশ আপ করা উচিত, তাহলে ব্রাশ আপ মানে কি? ব্রাশ আপ মানে হচ্ছে কি আগে রিভাইজ করা উচিত। ব্রাশ আপ মানে রিজেক্ট না, ব্রাশ আপ মানে রিমুভ না, রিমুভ হয়, ইয়েস ব্রাশ আপ কিন্তু রিমুভ হয়। তুমি যদি কোনো জিনিসকে মুছে টুছে পরিষ্কার করে ফেলো, এটাও ব্রাশ আপ হয়। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ব্রাশ আপ বলতে বোঝাচ্ছে ইমপ্রুভ ওয়ানস প্রিভিয়াস নলেজ বাই স্টাডি। কেউ যদি স্টাডি করার মধ্য দিয়ে তার প্রিভিয়াস নলেজকে ইমপ্রুভ করে, সেই জিনিসটাকে আমরা বলতে পারবো ব্রাশ আপ করা। তার মানে দ্য এক্সপ্রেশন ব্রাশ আপ মিন্স ইমপ্রুভ ওয়ানস প্রিভিয়াস নলেজ বাই স্টাডি। কেউ যদি স্টাডি করার মধ্য দিয়ে তার প্রিভিয়াস নলেজকে তোমার কি বলা যায়, তাকে রিভাইজ করে, সেটাকে আমরা বলবো ব্রাশ আপ। তাহলে ভাই পরীক্ষায় কি এই এক্সপ্রেশনটাই আসবে? নো, পরীক্ষায় এই ধরনের এক্সপ্রেশন আসবে, এই ধরনের অন্য কিছু আসতে পারে। তো সুতরাং ল্যাঙ্গুয়েজে নিয়ে যারা একটু পড়াশোনা করো, একটু রিডিং পড়ার যাদের অভ্যাস আছে, যারা সোশ্যাল মিডিয়াতে নতুন ল্যাঙ্গুয়েজ যদি আসে তোমরা এগুলো একটু বোঝার চেষ্টা করো, তারা হচ্ছে পরীক্ষার হলে বসে এই প্রশ্নগুলোকে তোমরা ইনস্ট্যান্টলি ক্লিক করতে পারবা, আদারওয়াইজ ক্লিক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, এ পারসন হু হ্যাজ লিভড ইন অ্যান্ড নোজ অ্যাবাউট মেনি ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। একটা মানুষ যে, আচ্ছা দেখো ফিলান্থ্রপিস্ট কারা? ফিলান্থ্রপিস্ট ওই ব্যক্তিগুলা যারা হচ্ছে মানুষদেরকে ভালোবাসে, জনকল্যাণমূলক কাজ যারা করে, যারা হচ্ছে কি জনকল্যাণমূলক কাজের সাথে যারা জড়িত, তারা হচ্ছে তোমার ফিলান্থ্রপিস্ট। টুরিস্ট মানে কি? টুরিস্ট মানে হচ্ছে যারা ভ্রমণ করে। আরবিনেট মানে কি? আরবিনেট মানে এটাকে স্মার্ট বলতে পারো, যারা শহরের নিয়ম কানুন জানে। ফাইন। তাইলে যে মানুষগুলো তারা পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু জানে, যারা বিশ্ব নাগরিক, ওই জিনিসটাকে বলা হয় কসমোপলিটান। কি বলা হয়? কসমোপলিটান। তার মানে এ পারসন হু হ্যাজ লিভড ইন অ্যান্ড নোজ অ্যাবাউট মেনি ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ কসমোপলিটান। ওই ব্যক্তিকে কসমোপলিটান বলা হয়। এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো ক্লাসের মাঝে আমরা প্রচুর এগুলো আমরা আলোচনা করেছি, কথা বলেছি, ব্যাখ্যা করেছি, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকে থেকে অন্তত 3 মাস আগেই তোমাদের হচ্ছে একটা এক্সারসাইজ শিট দেওয়া হয়েছে। ওই এক্সারসাইজ শিটগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, আর লাগবে না। এবং ক্লাসে তো আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলেছি এই বিষয়গুলো নিয়ে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, তারপরে প্রশ্নটা কি দেখি আমরা। তারপরে প্রশ্নটা হচ্ছে তোমাদের চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সফোক্লিস ট্র্যাজেডিজ আর ফেমাস। আচ্ছা, এই সফোক্লিস নামটাই কিন্তু সফোক্লিসের ট্র্যাজেডি ফেমাস, সফোক্লিসের ট্র্যাজেডি। তাহলে সফোক্লিস এর বুঝাইতে কি হয়? এস দেওয়ার দরকার ছিল না, এখানে অ্যাপোস্ট্রফি। এখন আমরা জানি নরমালি যেসব শব্দের শেষে এস বা ইএস থাকে, যেসব শব্দের শেষে এস বা ইএস থাকে বা এস বা ইএস এর মতো উচ্চারণ হয়, সেই সব শব্দের শেষে অ্যাপোস্ট্রফির পরে আর এস দেওয়ার প্রয়োজন নাই। এই কারণে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হইতো। এখন এটার মধ্যে অ্যাপোস্ট্রফিও নাই, আবার এসও নাই, তো সুতরাং এটা এ নাম্বারটা ভুল। সফোক্লিস ট্র্যাজেডিজ আর ফেমাস, সফোক্লিসের ট্র্যাজেডি কি ফেমাস, তার মানে এটা হইতে পারে। সফোক্লিসেস ট্র্যাজেডিজ আর ফেমাস, সফোক্লিসের ট্র্যাজেডি ফেমাস, এটাও হইতে পারে। দ্য সফোক্লিস ট্র্যাজেডি ইজ ফেমাস, এটা ডি, এটা ভুল। এবার আসো, একটার মধ্যে এস দেয়া আছে, একটার মধ্যে এস দেয়া নাই, তাহলে কোনটা নিবা বলো? একটার মধ্যে তোমার এস দেয়া আছে, আর একটার মধ্যে এস দেয়া নাই, তাহলে তোমাকে কোনটা নিতে হবে বলো? মানে একটার মধ্যে এস দেয়া রয়েছে, আরেকটার মধ্যে এস দেওয়া নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব? মনে রাখতে হবে যেটার মধ্যে এস দেওয়া নেই আমাদেরকে সেটাকে বেস্ট অপশন ধরতে হবে, দুইটাই কারেক্ট। এক্ষেত্রে অপশন বিও কারেক্ট, সিও কারেক্ট। কিন্তু যেসব শব্দের শেষে এস বা ইএস আছে অথবা সিএচ এর মতো উচ্চারণ হয়, সেসব শব্দের শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিলেই হয়, এক্সট্রা করে যে এসটা দেওয়া প্রয়োজন এটা দেওয়া লাগবে না। তবে যদি অপশন বি না থাকতো, আমি পুনরাবৃত্তি করছি, যদি অপশন বি না থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা সি নাম্বারটা দিতাম। বাট যেহেতু সি রয়েছে এই কারণে আমরা সি দিব না, আমরা দিব বি নাম্বারটা। বুঝেছো তোমরা?
আমরা যখন লেকচার 3 প্রনাউন পড়েছিলাম বা লেকচার 2 তে নাউন পড়েছিলাম তখন আমরা ইউজ অফ অ্যাপোস্ট্রফি নিয়ে আমরা বেশ দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছি। এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, হি ইজ ওয়ারিং। আচ্ছা দেখো সানগ্লাস, আমরা জানি কিছু কিছু শব্দ আছে এগুলো সব সময় প্লুরাল হয়, যেমন সানগ্লাস। এই সানগ্লাসকে সানগ্লাস বলা যায় না, বলতে হয় সানগ্লাসেস। সান গ্লা গ্লা সানগ্লাস, সানগ্লাস ইয়েস, সানগ্লাস ইয়েস, ওকে, সানগ্লাসেস, ওকে। আমরা জানি আমাদের কি বলতে হয়, কিছু কিছু শব্দ এগুলো সবসময় প্লুরাল হয়, কি কি, যেমন প্যান্টস, প্যান্টস, ট্রাউজার্স, ট্রাউজার্স, প্যান্টস, ট্রাউজার্স, টিউজার্স, সানগ্লাসেস, সানগ্লাসেস, তাই না, সানগ্লাসেস। আচ্ছা, হি ইজ ওয়ারিং এ সানগ্লাস, এটা বলা যাবে না, হি ইজ ওয়ারিং এ সানগ্লাস এটা বলা যাবে না। হি ইজ ওয়ারিং এ সানগ্লাসেস এটাও বলা যাবে না। হি ইজ ওয়ারিং দা সানগ্লাস বলতে কিছু নাই, এই কারণে এই নাম্বারটা ভুল। তাহলে আমরা বলতে পারি কি হি ইজ ওয়ারিং এ পেয়ার অফ সানগ্লাসেস, এ পেয়ার অফ সানগ্লাসেস। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার বি নাম্বারটা, হি ইজ ওয়ারিং এ পেয়ার অফ সানগ্লাসেস। তারপরে প্রশ্নটা দেখো, অফ দ্য টু ফ্রেন্ডস, ওয়ান ইজ সাপোর্টিভ। তোমাদেরকে ট্রিক শিখাই দেই, তিনজন যদি হয় মনে রাখতে হবে, একটা হবে ওয়ান, একটা হবে অ্যানাদার, একটা হবে অ্যানাদার, আর তারপরে একটা হবে কি দা আদার, ওয়ান অ্যানাদার দা আদার। যেমন আমার তিনজন বন্ধু আছে, ওয়ান ইজ ডক্টর, অ্যানাদার ইজ ইঞ্জিনিয়ার, অ্যান্ড দ্য আদার ইজ বিজনেসম্যান। আমার তিনটা বই আছে, ওয়ান ইজ ইংলিশ, অ্যানাদার ইজ বাংলা, দ্য আদার ইজ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, তার মানে দেখো এখানে কি হয়েছে, সবার শেষে যেটা আছে, সবার শেষেরটা হচ্ছে কি তোমার দা আদার, সবার শেষেরটা হচ্ছে কি দা আদার। এবার যদি দুইজন হয়, শুরুটা হবে শুরুটা হবে ওয়ান, কিন্তু শেষেরটা এই সবার শেষে যেটা বসে সেটাই বসবে দা আদার, মানে শেষেরটা সব সময় হচ্ছে কি শেষে বসবে, রাইট। তাহলে দুইজন হইলে ওয়ান, অ্যানাদারটা মিস যাবে, তারপরে একটা হবে দা আদার। যেমন আমার দুইটা বই আছে, ওয়ান ইজ ইংলিশ, দা আদার ইজ বাংলা, অ্যানাদার কিন্তু আর আনা যাবে না। একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে অ্যানাদার, দা আদার, তিনটার ক্ষেত্রে হয়, কিন্তু দুইটা যখন হচ্ছে তখন হচ্ছে কি ওয়ান দা আদার। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি of the two friends one is supportive, the others এটা বলা যাবে না, another বলা যাবে না, কারণ দুইজন যেহেতু একজন তো বলেই দিছে, তার মানে শেষেরটার সামনে কি বসবে the other বসবে, the other শেষেরটার সামনে, another বসানো যাবে না, বাট আমাদেরকে বলতে হবে ডি নাম্বারটা। তাহলে তিনজন হইলে হচ্ছে কি ওয়ান, another, the other, আর দুইজন যদি হয় প্রথমেরটা হচ্ছে ওয়ান আর শেষেরটা হচ্ছে কি the other। তাহলে the other যখন হচ্ছে তাহলে আমরা কোনটা ব্যবহার করব, তোমার ডি নাম্বারটা ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করব কোনটা, যে the other is not, one of the two friends one is supportive, the other is not। দুইজনের মধ্যে একজন হচ্ছে সাপোর্টিভ কিন্তু আরেকজন সাপোর্টিভ নয়। আবার খেয়াল করো, তিনজনের বেশি তাহলে তো আর তোমার হয়ে যায় না, মানে একজন একজন করে হয় না, মানে তিনজনের বেশি নরমালি হয় না, ওয়ান, অ্যানাদার, দা আদার, এন্ড দা আদার, অথবা মোস্ট, কি বলা যায়, তিনজনের বেশি তখন সিকোয়েন্সটা হয়ে যায় কি সাম হয়ে যায়, সাম অফ মাই ফ্রেন্ড, আদার্স এন্ড দ্য রেস্ট। তিনজনের বেশি হয় না রে বাবা, শাহাদাত বা সিয়াম, শাহরিয়ার সিয়াম, তিনজনের বেশি হয় না। ওকে ফাইন। তারপরে যে প্রশ্নটা রয়েছে, তারপরে প্রশ্নটা কি দেখি, if the killer had tried to leave the country, okay fine, তার মানে এটা if the killer had tried to leave the country, okay, তার মানে if যুক্ত ক্লজটা এখানে কোন টেন্সে রয়েছে, had প্লাস v3 তে আছে, তার মানে পরবর্তীটা হবে would have plus v3, might have plus v3, তার মানে may have হচ্ছে না, will have হচ্ছে না, b এবং c প্রথমেই ক্রস। তাহলে would have arrested নাকি would have been arrested, কোনটা হবে, if the killer had tried to leave the country he would have arrested নাকি would have been arrested। নিশাত নাবিলা, গুড, নিশাত নাবিলা হচ্ছে ফাইন, সে ঠিক বলেছে।
এটা কি উড হ্যাভ অ্যারেস্টেড নাকি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, কোনটা? এ নাকি ডি? এটা কি উড হ্যাভ অ্যারেস্টেড নাকি উড হ্যাভ বিন অ্যারেস্টেড? ওকে, আচ্ছা, কিলার কি অ্যারেস্ট করতো নাকি কিলার অ্যারেস্ট হইতো? কিলার যদি কিলার পালানোর চেষ্টা করতো তাকে অ্যারেস্ট করা হইতো। যেহেতু অ্যারেস্ট করা হইতো, তুমি যদি অপশন এ দাও তাহলে ভুল হয়ে যাবে, তাহলে দিতে হবে ডি নাম্বারটা। কেন ডি দিতে হবে? এটা প্যাসিভ ভার্সনে দিতে হবে, প্যাসিভ। অর্থাৎ কেন প্যাসিভ ভার্সনে দিতে হবে? কিলার কিন্তু অ্যারেস্ট করতো না, কিলার হচ্ছে কি অ্যারেস্ট হইতো। ইফ দ্য কিলার হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, কিলার যদি দেশ ত্যাগ করার চেষ্টা করত, কিলার যদি দেশ ত্যাগ করার চেষ্টা করত, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হইতো। তুমি যদি দাও হি উড হ্যাভ অ্যারেস্টেড, তাহলে কিন্তু মিনিং হয়ে যায় কি সে অ্যারেস্ট করতো। কিলার কি অ্যারেস্ট করে নাকি কিলার অ্যারেস্ট হয়? কিলার অ্যারেস্ট হয়। যেহেতু অ্যারেস্ট হইতে হবে, এই কারণে এটা হবে কি প্যাসিভ ফর্মে, ডি নাম্বারটা হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে চলো সেটা দেখি। আই টুক এ ম্যাপ উইথ মি, আমি হচ্ছে একটা সাথে ম্যাপ পেলাম উইথ মি, অ্যাজ আই ডোন্ট ওয়ান্ট টু মাই ওয়ে অন দ্য জার্নি, আমি যেন আমার জার্নিতে আমার পথ, আচ্ছা আমার পথ। এবার দেখো এগুলো নিয়ে আমরা কনফিউজিং ওয়ার্ডসে কথা বলেছি। এই লুজ, এটার মানে হচ্ছে কি লুজ, লুজ। আর লুজ মানে যেন কি, লুজ মানে হচ্ছে ঢিলা, আমি যেন আমার পথটাকে ঢিলা করে না ফেলি, এটা বুঝাইছে। নাকি লস, লস মানে হচ্ছে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, আমি যেন আমার পথ হারিয়ে না যাই এটা বুঝাইছে, হারিয়ে যাওয়া। ওকে, নাকি লস্ট, লস্ট হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2। আচ্ছা লস, আর লস মানে কি, লস, লস মানে হচ্ছে ক্ষতি, লস মানে ক্ষতি। তার মানে এখানে কি বুঝাইছে, এখানে এখানে কি লস্ট হবে? আচ্ছা তুমি যদি লস্ট দাও, ওকে ফাইন, তুমি যদি লস্ট দাও, টু এর পরে কি ভি2 হয় নাকি টু এর পরে ভি1 হয় বলো তো? টু এর পরে কি ভি2 হবে নাকি টু এর পরে ভি1 হবে? আগে সিদ্ধান্ত নাও যে কোনটা হবে না। আমরা সিদ্ধান্ত নিলাম অপশন এ এবং অপশন ডি হবেই না, এটার সাথে প্রাসঙ্গিক না। এখানে সে রাস্তা লসও করে না, আবার রাস্তা লুজও করে না, তাহলে রাস্তা হারায়। তাহলে হারানোর ক্ষেত্রে হইতে পারে লস হইতে পারে অথবা লস্ট হইতে পারে। এন্ড টু এর পরে তো হবে ভি1, টু এর পরে যেহেতু ভি1 হবে, এই কারণে এটার অ্যান্সার হবে কি বি নাম্বারটা। আই টুক এ ম্যাপ উইথ মি, আমি আমার সাথে করে একটা ম্যাপ নিয়েছি। অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু, যেহেতু আমি চাই নাই, কি চাই নাই, আমি হারাতে চাই না রাস্তা। অ্যাজ আই ডোন্ট ওয়ান্ট টু লস মাই ওয়ে অন দ্য জার্নি, অ্যাজ আই ওয়ান্ট টু লস মাই ওয়ে অন দ্য জার্নি। তাহলে ব্যাপারটা বুঝছো, এটা হবে কোনটা, বি নাম্বারটা হবে। তার মানে কনফিউজিং ওয়ার্ডস এগুলো আমরা বিশদভাবে পড়েছি, আমরা প্রবলেমস উইথ ভার্বস পড়েছি, আমরা যখন টোয়েফেল সমাধান করেছি, টোয়েফেল সমাধানের মধ্যে এই প্রবলেমগুলো আমাদের ছিল। তো তোমরা নিয়মিত যারা ক্লাস করো, একদম লেকচার 1 থেকে যারা নিয়মিত ক্লাসগুলো করছো, আমি বিশ্বাস করি প্রশ্ন সমাধান করতে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এখন তোমরা যে প্রশ্নগুলোই দেখো এগুলো তোমাদের পরিচিত মনে হয়, আমি এটা বিশ্বাস করি। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার লেকচার 1 থেকে এই পর্যন্ত প্রত্যেকটাই নিয়মিত কোর্স, একটাও মিস দাও নাই? এনিওয়ান, একজন, জাস্ট একজন, যে আমি একটাও মিস দিই নাই, আমি নিয়মিত একদম শুরু থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা লেকচার, লাইভ যদি নাও হয় সেক্ষেত্রে আমি পরে রেকর্ড করে নিয়েছি। মানে এনিওয়ান, সাবিকুন নাহার, শাহরিয়ার, মাহমুদ সিয়াম। আচ্ছা, আর তোমাদের কাছে কি মনে হয় এখন যে তোমরা বারবার এই প্রশ্নগুলো করছো, তোমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে কিনা, মানে তোমাদের কাছে ব্যাপারটা ইজি হচ্ছে কিনা? মানে প্রথম দিকে যেমন ছিল, মানে প্রথম দিকে, মানে শুরুর দিকে, একদম শুরুর দিকে যেমন ছিল ইংরেজিটা, মানে যেমন প্রশ্ন নিয়ে, এখন আস্তে আস্তে কি মনে হয় প্রশ্ন ক্র্যাক করা যায় কিনা? পারতেছো তো নাকি? মিনার, রিধি, সাবিকুন নাহার, স্বাস্তিক ঘোষ, তারপরে হচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে না এমসিকিউটা এখন ছেলে খেলার মতো? মানে 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 আমরা প্রত্যেকটার যে ভার্সন গুলো, রিমি, আর কে ইমন, ওকে ফাইন, গ্রেট। তো আমরা অনেক প্রশ্ন সমাধান করেছি, তুমি যদি দেখো অন্তত ইংরেজি তো অন্তত 2000 প্রশ্ন তো হবে, 2000 প্লাস হবে না? প্রত্যেকটা লেকচারে তো 100 প্লাস করে যদি হয়, তার মানে 2000 প্লাস প্রশ্ন হইতে পারে। 2000 প্লাস হবে না অন্তত? ইমন, নাসিক, ইমন, শাহাদাত, হ্যাঁ 2000 প্রশ্ন হবে। তো এটা বেসিক্যালি হচ্ছে ধৈর্য ধরে তোমার করার বিষয়। তোমরা যারা ধৈর্য ধরে থাকো,
মানে তোমাদের পরীক্ষা তোমরা ধৈর্য ধরো না, মানে মাস্টার ক্যামেরার ওপাশ থেকে যে ধৈর্যটা ধরে এটা যদি তোমাদের দিক থেকে পাওয়া যায় রেগুলার বেসিসে, আমরা বিশ্বাস করি আল্লাহ এই পরিশ্রমের ফসল তোমাদেরকে দিবে। আমরা তো তোমাদেরকে আসলে চান্স পাওয়ানো এটা আমাদের সম্ভবও না, কাজও না, এটা আমরা চেষ্টা করতে পারি তোমাদেরকে পড়ানোর। এই পড়াটাকে কাজে লাগাইয়া তোমরা চান্স পাইতে পারো। আশা করি তোমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু দেখি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, হি ইজ আউট অ্যান্ড আউট করাপ্ট, মানে একদম সে হচ্ছে কি, মানে আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে কি? আউট অ্যান্ড আউট মানে কি? পুরোপুরি। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে কি পুরোপুরি, পুরোপুরি হচ্ছে সে দুর্নীতিগ্রস্ত, পুরোপুরি আউট অ্যান্ড আউট, পুরোপুরি হচ্ছে কি সে তোমার দুর্নীতিগ্রস্ত। তার মানে আমরা কি বলতে পারি, হি ইজ আউট অফ করাপশন, সে দুর্নীতির বাইরে, এটার মানে কি সে দুর্নীতির বাইরে না। সি ইজ আউটওয়ার্ডলি করাপশন নাকি হি ইজ করাপ্ট টু দ্য ব্যাকবোন। আরেকটা হচ্ছে হি টলারেবলি করাপ্ট। টলারেবলি মানে কি তুমি জানো? টলারেবলি হচ্ছে আমাদের আগে শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ। নুরুল ইসলাম নাহিদ বলতেছিল একবার একটা ইয়াতে যে আপনারা ঘুষ খান ঠিক আছে, কিন্তু আপনারা সহনীয় মাত্রায় ঘুষ খান। এখন উনি কি সহনীয় মাত্রায় মানে উনি ঘুষ খায়? দুর্নীতি মানে দুর্নীতির ব্যাপারটা এমন না, বড় হয়েছে। তাহলে হি ইজ আউটওয়ার্ডলি করাপ্টেড, আর একটা হচ্ছে হি ইজ করাপ্ট টু দ্য ব্যাকবোন, একদম সে হচ্ছে হারে হারে শয়তান বা হারে হারে হচ্ছে করাপ্টেড। তার মানে এটাকে আমরা সি নাম্বারটা নিতে পারি যে হি ইজ করাপ্ট টু দ্য ব্যাকবোন, একদম সে হচ্ছে কি মানে হারে হারে হচ্ছে কি তোমার করাপ্টেড। তার মানে এই প্রশ্নটাই কি আসবে না, এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষার হলে, তোমাকে বুঝে নিতে হবে যে এক্সপ্রেশন তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এরপরে দেখো, সে যথাযথভাবে সবগুলো কাজ শেষ করিয়েছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, শেষ করিয়েছে, করিয়েছে, সে কিন্তু করে নাই। এটা কিন্তু বলে নাই সে কাজগুলো করছে, এটা কিন্তু বলে নাই সে কাজগুলো করিয়েছে। মাথায় রাখতে হবে, সে কিন্তু কাজ করে নাই, সে কাজগুলো করিয়েছে। তার মানে এটা কোন টেন্সে চলে যাবে? এটা চলে যাবে পজিটিভ ভার্বে, পজিটিভ। সে নিজে করে নাই, সে আরেকজনকে দিয়ে করিয়েছে, আরেকজনকে দিয়ে করিয়েছে। কিন্তু অপশন এ কি বলছে? হি হ্যাজ পারফেক্টলি কমপ্লিটেড অল দ্য টাস্ক, সে সবগুলা কাজ করছে। এখানে কি সবগুলা কাজ করছে এটা হবে না, এটা যদি দাও তাহলে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হি হ্যাজ ডান এভরি টাস্ক পারফেক্টলি, সে সবগুলা কাজ করছে। সেই তার মানে এর অর্থ এবং সি এর অর্থ কি সে সবগুলা কাজ করছে, সে কিন্তু করে নাই, সে করিয়েছে, আরেকজনকে দিয়ে করিয়েছে। হি হ্যাজ ওয়ান্ডারফুলি কমপ্লিটেড অল দ্য টাস্ক, সে ভালোভাবে কাজগুলো করছে। তার মানে সেটা হবে না, তাহলে হবে কোনটা? হি হ্যাজ হ্যাড অল দ্য টাস্ক পারফেক্টলি কমপ্লিটেড। তার মানে এখানে হ্যাজ হ্যাড হচ্ছে কি তোমার অপারেটর, তারপর হচ্ছে অল দ্য টাস্ক অ্যাক্টর, আর কমপ্লিটেড হচ্ছে V3। কারণ আমরা জানি ডিরেক্টর বসে, এই ডিরেক্টরের পরে অপারেটর হিসেবে আমরা দেখেছি কি তোমার হ্যাভ বসতে পারে, এবং হ্যাভের পরে যে অ্যাক্টর থাকবে, অ্যাক্টর যদি নিজের কাজ নিজে না করতে পারে, মানে অ্যাক্টর যদি পেসিভ হয় তাহলে পরবর্তী ভার্বটা আমরা দেখেছি V3 দিতে। এখন অল দ্য টাস্ক, এই অল দ্য টাস্ক তো আর নিজের কাজ নিজে করতে পারে না, এই কারণে কমপ্লিট ভার্বটা হয়েছে কি কমপ্লিটেড। এগুলো আমরা কোথায় পড়েছি? আমরা যখন পজিটিভ ভার্ব এটা পড়েছি তখন এই জিনিসগুলো আমরা শেষ করেছি। তাহলে এই কারণে অ্যান্সার হবে কি তোমার বি নাম্বারটা, শেষ করিয়েছে। তারপরে প্রশ্নটা দেখো, ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম অফ লিও টলস্টয় না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের না, অ্যান্টোনিও গ্রামসির না, তাহলে হবে কি সেন্ট কোলরিজের। অ্যান্টোনিও গ্রামসির একটা বিখ্যাত বই আছে প্রিজন নোটবুক, মাঝে মাঝে পরীক্ষায় আসে প্রিজন নোটবুক। এই যে বইটা, এটা হচ্ছে অ্যান্টোনিও গ্রামসির একটা বই, সেটা হচ্ছে প্রিজন নোটবুক, অ্যান্টোনিও গ্রামসি। ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম তোমার সেন্ট কোলরিজ। আমরা দেখেছি সেন্ট কোলরিজের এনভায়রনমেন্ট এন্ড পলিউশন নামে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, ইউনিট রয়েছে, সেখানে আমরা হচ্ছে এই পোয়েমটা ছোট আকারে পেয়েছি, এবং এটা হচ্ছে একটা আইরনি, এবং এটা হচ্ছে একটা আইরনি করা হয়েছে, এবং এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের প্রতি যে আমাদের কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ বাড়ানো উচিত, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এই জিনিসটা হচ্ছে আমরা এই পোয়েম থেকে আমরা শিখেছি বা জেনেছি, তাই না? ওকে, তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ভাইরাস? ভাইরাসের অ্যাডজেক্টিভ কি? আমরা তো জানি ভাইরাস হচ্ছে নাউন, তাই না? ভাইরাস হচ্ছে নাউন। জানতে চাওয়া হয়েছে যে ভাইরাস এই শব্দটার অ্যাডজেক্টিভ কি? এই ভাইরাস কেউ কি কিছু, হোয়াট ইজ স্ট্রেস? ইয়েস, মানে ভাইরাস এই শব্দটার অ্যাডজেক্টিভ তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ভাইরাসের অ্যাডজেক্টিভ ভেরিয়াস না,
ভাইরাসের অ্যাডজেক্টিভ ভেরিয়াস না, এই ভেরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ভেরি একটা ভার্ব রয়েছে, ভেরি, এই ভেরি একটা ভার্ব, এই ভেরি ভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইরাস, ভেরিয়াস। ভেরিয়েন্টও না, ভেরিয়েন্ট হচ্ছে নাউন, ভাইরাসেসও না, এটা হচ্ছে ভাইরাল। আমরা যে বলি না যে এই ঘটনাটা ভাইরাল হয়েছে, এটা ভাইরাল হয়েছে, এই ভাইরাল এই শব্দটা বেসিক্যালি আসছে ভাইরাস থেকে, ভাইরাস থেকে, ভাইরাস। তার মানে যে জিনিসটা ভাইরাল হয় এই জিনিসটা ভাইরাস, ভাইরাস। আর ভালো জিনিস তো ভাইরাল হয় না, ভালো জিনিস ভাইরাল হওয়ার জন্য না, কারণ পৃথিবীতে মনে রাখতে হবে কোয়ালিটি, কোয়ালিটি, তারপরে হচ্ছে লিটারেচার, আর্টস, কালচার, এই ব্যাপারগুলো সবার জন্য না। চিপস সবাই খায় মজা পাবে, চিপস, চিপস কিন্তু সবাই ভালো লাগবে চিপস খাইতে, ক্রাঞ্চি, চানাচুর সবাই পছন্দ করে, চিপস সবাই পছন্দ করে, কিন্তু এগুলো হচ্ছে আনহাইজেনিক। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি কাউকে তুমি আমলকি অফার করো, তুমি দেখবা 10 জনের মধ্যে 2 জন মাত্র এটাকে পছন্দ করে, 3 জন হয়তো চিপাই পয়রা রাখায়, বাকি 5 জনই হচ্ছে সেটাকে অপছন্দ করে। ভালো কোয়ালিটেটিভ আর্টস, কালচার, লিটারেচার বা প্রত্যেকটা কোর ফর্ম অফ থিংস এইগুলো সবার জন্য না, সবার জন্য না। তুমি রবীন্দ্রসঙ্গীত যারা হচ্ছে সিনেমা দেখো, মুভি দেখো, ধরো নজরুল সঙ্গীত অথবা রবীন্দ্রসঙ্গীতের তুমি হচ্ছে ইউটিউবের লিঙ্কে গিয়ে দেখো, এগুলো হয়তো হয়তো কত 140 মানে 1 লাখ মানুষ দেখছে বা 2 লাখ মানুষ দেখছে, কিন্তু ওই যে একটা আছে না গান ছিল না, অপরাধী ও মাইয়া, এই গানের মধ্যে তুমি দেখবে 100 লক্ষ মানুষ দেখছে। তো তার মানে দেখো, মানে 100 লক্ষ মানুষ দেখেছে বলেই যে ব্যাপারটা ওইটা বেশি ভালো, ব্যাপারটা কিন্তু এমন না। যেই জিনিসের কনজিউমার বেশি ওই জিনিস অলওয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে বিলো লেভেলের। এই ভাইরাস যেমন ছড়ায়া যায়, ঠিক নর্মাল বা অ্যাভারেজ জিনিস হচ্ছে কি সবকিছুতে এভাবে ছড়ায় যায়, অ্যাভারেজ জিনিস, কারণ অ্যাভারেজ জিনিস সবাই ধারণ করতে পারে, বাট কোয়ালিটেটিভ জিনিস সবার জন্য না। তার মানে এই ভাইরাস শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ভাইরাল, ভাইরাল। এ পারসন হু লিভস অনলি অন মিট ইজ কল্ড। আচ্ছা, আমরা এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়েছিলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখেছিলাম, যারা সবসময় মাছ মানে হাড় খায়, মানে ঘাস লতা পাতা খায়, এই ঘাস লতা পাতা যারা খায় তারা হচ্ছে হার্বিভোরাস, তারা হচ্ছে কি হার্বিভোরাস। হার্বিভোরাস মানে হচ্ছে কি তৃণভোজী, তৃণভোজী যারা, তৃণভোজী, তৃণভোজী যারা, তৃণভোজী না, তৃণ বানানটার জন্য কিভাবে, তৃণভোজী না, ত তৃণ, তৃণ ভূ ভূজি, তাই না, তৃণভোজী। আচ্ছা, হার্বিভোরাস। আর যারা তোমার মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরাস। কি বলা হয়, কার্নিভোরাস। ওরা হচ্ছে মাংসাশী, ওরা হচ্ছে মাংসাশী। আর যারা হাড় খায়, কার্নিও খায়, মাংস খায়, ওদেরকে বলা হয় তোমার ওমনিভোরাস। ওমনিভোরাস মানে হচ্ছে তোমার সর্বভোগ, 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 বুঝছো, তারা হচ্ছে সর্বভোগ। তার মানে আমরা বলতে পারি যারা মাংস খায়, মিটের উপরে বাঁচে, তাদেরকে ভেজিটেরিয়ান বলা হয় না, ওমনিভোরাসও বলা হয় না, হার্বিভোরাসও বলা হয় না, তাদেরকে কার্নিভোরাস বলা হয়। কার্নিভোরাস মানে হচ্ছে যারা মাংসের উপরে নির্ভর করে বাঁচে। তারপরে যে প্রশ্নটা দেখো, the highest point of tension in a play or story when the conflict reaches its peak and the outcome becomes inevitable. Outcomes become inevitable. দেখবা একটা মুভি বা একটা নাটক বা একটা সিনেমা প্রথমেই হচ্ছে স্টোরিটা ডেভেলপ করে, স্টোরিটা ডেভেলপ করার পরে ওটার মধ্যে না কনফ্লিক্ট ডেভেলপ করে, কনফ্লিক্ট, কনফ্লিক্টের পরে নায়ক নায়িকাকে ভুল বুঝে, নায়িকা নায়ককে ভুল বুঝে, নায়িকা আরেক জায়গায় চলে যায়, নায়ক আরেকজনকে পছন্দ করে, তারপর হচ্ছে তাদের মধ্যে না তুমি দেখবা একটা প্রবলেম অ্যারাইজ করে, এরপরে আস্তে আস্তে ধরো রেজুলেশন ঘটে, সমাধানটা ঘটে। এই যে হাইয়েস্ট পিকটা যেটা হয়, যার পর থেকে সমাধানটা হয়, ওই জিনিসটাকে বলা হয় ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স। মনোলগ মানে কি, মনোলগ মানে হচ্ছে ধরো একজন ডায়লগ দিচ্ছে, একজন একজন মাত্র ডায়লগ দিচ্ছে, একজন মাত্র শুনছে, ওই জিনিসটাকে বলা হয় মনোলগ। মনোলগ মানে হচ্ছে, মনোলগ মানে ডায়ালগ। দেখো এই ডায়ালগ কি মানে কি, ডায়লগ, ডায়লগ কয়জনের মধ্যে, দেখো ডায়লগ বানানটা দেখো, ডাই এল ও, ডায়লগ বানানটা LOGUE, তাই না, ডায়লগ। ডাই মানে হচ্ছে দুই, দুইয়ের মধ্যে যদি কথাবার্তা হয় তখন সেটাকে বলা হয় ডায়লগ। দুইয়ের মধ্যে যদি কথাবার্তা হয়, দুইয়ের মধ্যে যদি কথা হয় সেই জিনিসটাকে বলা হয় ডায়লগ।
তাইলে মনো মানে কি? মনো মানে এক, মনো মানে হচ্ছে অলওয়েজ এক, আর লগ মানে কথাবার্তা। তাহলে মনোলগ মানে কি? একা একা যখন একটা লোক দেখবা নাটকের মধ্যে তোমার কথা বলে, মাঝে মাঝে আসে অডিয়েন্সকে অ্যাড্রেস করে কথা বলে, অথবা সবাই চুপ থাকে, সে বলতেই থাকে, সবাইকে সবাইকে শোনায় শোনায় কথা বলে, সে একাই বলে, ওই জিনিসটাকে বলা হয় মনোলগ। আর ডায়ালগ মানে কি? দুইজনের মধ্যে যদি হয় সেটাকে বলা হয় কি তোমার ডায়ালগ। এপিলগ মানে কি? এপিলগ জিনিসটা দাঁড়াও আমাকে একটু দাঁড়াও, এপিলগ জিনিসটাকে আমাকে একটু দেখতে হবে, আমি ভুলে গিয়েছি। এপিলগ জিনিসটা হচ্ছে তোমার, জাস্ট 1 সেকেন্ড। প্রোলগ জিনিসটা বলি। প্রোলগ জিনিসটা হচ্ছে তুমি দেখবা বিভিন্ন নাটকের শুরুতে একটা লেখকের কথা থাকে। তুমি দেখবা কোন একটা বিভিন্ন যাত্রাপালা হওয়ার আগে, যাত্রাপালায় ক্যারেক্টার গুলো আসার আগে তোমার একজন তোমার এটার পরিচয় করা দেয় যে শুনো শুনো সবাই মনোযোগ দিয়ে শুনো, আজকে আমরা এই ঘটনাটা বর্ণনা করব, এখান থেকে আমরা এই জিনিসটা শিখবো। তো এই যে এই কথাটা বলে এটাকে বলা হয় প্রিলোড, এটাকে বলা হয় প্রিলোড বলে, এটাকে প্রিলোড, বুঝছো? আচ্ছা, এই যে তোমার এপিলগ হচ্ছে একদম চ্যাপ্টারের শেষে বা গল্পের শেষে বা নাটকের শেষে যেই মানে একটা বাণী থাকে বা কথা থাকে, যে দেখছো আজকে শেষে যেটা থাকে, শেষে যে আজকে তোমরা শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, এই ক্লাস মানে এই নাটকের পরে তোমরা এই এই জিনিসগুলা করছো, তো সুতরাং তোমরা কেউ যৌতুকের পাল্লায় পড়ো না। তো এই শেষের দিকে যে কথাটা বলে এটাকে বলা হয় এপিলগ। এটাকে কি বলা হয়? এপিলগ। আর বললাম না যেটা শুরুতে থাকে, শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় প্রোলগ। প্রোলগ। প্রোলগ থাকে শুরুতে, প্রোলগ থাকে শুরুতে, আর এপিলগ থাকে কি শেষে, বুঝছো? প্রোলগ থাকে নাটকের, তুমি দেখবে নাটকের শুরুতে কে কে অভিনয় করতেছে, কার কি কোন কোন রোল আছে, এটা একদম নাটকের শুরুতে থাকে, ওই জিনিসটাকে বলা হয় প্রোলগ। আর শেষে যেটা থাকে সেটাকে বলা হয় এপিলগ। আর ক্লাইম্যাক্স কোনটা? ক্লাইম্যাক্স হচ্ছে একদম একটা নাটক বা একটা সিনেমার একদম সর্বোচ্চ যে জায়গাটা, সেটাকে বলা হয় তোমার সেটাকে বলা হয় কোনটা? তোমার এপিলগ। আর ক্লাইম্যাক্স রেজুলেশন। রেজুলেশন মানে হচ্ছে যখন সমাধান হয়ে যায় একটা বিষয়ের, সেটাকে রেজুলেশন বলে। আচ্ছা, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ভার্ব শার্প। শার্প একটা শব্দ, এই যে শার্প, এই শার্প শব্দটা দেখো, এই শার্প শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শার্প শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শার্প শব্দটাকে যদি ভার্ব করা হয় সেটা মানে হচ্ছে শার্পেন। অ্যান্ড শার্পনা, 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 এটা হচ্ছে শার্পেন। শার্পেন মানে হচ্ছে কোনো জিনিসকে ধার করা, কোনো জিনিসকে কি করা, কোন জিনিসকে এটাকে ইয়া করা, অনেক বেশি তীক্ষ্ণ করা, ওই জিনিসটাকে বলা হয় শার্পেন। আর যেটাকে ধার করা হয় ওই জিনিসটাকে বলা হয় শার্পনার। ওই জিনিসটাকে কি বলা হয়? শার্পনার। তারপরে কোয়েশ্চেনটা দেখো, বাইং বুকস ফ্রম অনলাইন কস্ট। বাইং বুক ফ্রম অনলাইন, এই অনলাইন থেকে বই বাই কেনা, বাইং বুকস ডিরেক্টলি ফ্রম বইমেলা। আচ্ছা, আমরা জানি যখন 2 গুণ 3 গুণ 4 গুণ হয়, আমরা জানি কি হয়? আমরা টুয়াইস অথবা থ্রাইস, টুয়াইস অথবা থ্রাইস, তারপরে কি বসে? অ্যাজ, তারপরে বসে অ্যাজ, তারপরে মাছ বসে অথবা মেনি বসে, তারপরে আবার আমাদেরকে কি দিতে হয়? অ্যাজ দিতে হয়, তাই না? আমরা কি মাল্টিপল নাম্বার আমরা কোথায় পড়েছিলাম? এগুলো মাল্টিপল নাম্বার যখন পড়েছিলাম, আমরা মাল্টিপল নাম্বার পড়ছিলাম না? ওই যে কম্পারিজন অফ ডিগ্রিতে, সে আমার থেকে 2 গুণ বেশি ইনকাম করে, সে তার থেকে 3 গুণ বেশি ইনকাম করে, তাহলে টুয়াইস অথবা থ্রাইস এগুলোর পরে আমাদেরকে অ্যাজ দিতে হবে, অ্যাজ, রাইট? তাহলে দেখো কস্ট, অর্থাৎ বলা হয়েছে বইমেলা থেকে ডিরেক্ট বই কেনা থেকে অনলাইনে বই কিনলে 2 গুণ বেশি টাকা লাগে। তার মানে দেখুন টুয়াইস আসছে, তাহলে অ্যাজ মাচ হবে না, তাহলে সি নাম্বারটা ক্রস। টুয়াইস এর পরে কি বসবে? অ্যাজ বসবে, অ্যাজ, তাহলে মোর হচ্ছে না, তাহলে হবে কোনটা? অ্যাজ। তাহলে বি নাম্বারটা হবে যে বাইং বুকস ফ্রম অনলাইন কস্ট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বাইং বুক ডিরেক্টলি ফ্রম বইমেলা। অর্থাৎ বইমেলা থেকে বই কিনলে যত টাকা লাগে
বইমেলা থেকে বই কিনলে যত টাকা লাগে, তোমার অনলাইন থেকে বই কিনলে তোমার কি লাগে, তোমার মাল্টিপল নাম্বার, তারপরে আসবে এস, তারপরে মাস বা মিনি, তারপরে এস, অর্থাৎ 2 গুণ বেশি টাকা বেশি লাগে। এগুলো হচ্ছে আমরা কোথায় পড়েছি, এগুলো যখন আমরা কম্পারিজন অফ ডিগ্রি পড়েছি তখন এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকিউমিন। আচ্ছা দেখো অ্যাকিউমিন, অ্যাকিউমিন, এই অ্যাকিউমিন শব্দটা মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ আইকিউ ম্যান। এটাকে আমরা কিভাবে শিখছিলাম, আইকিউ ম্যান, অর্থাৎ যার অনেক বেশি আইকিউ তাকে অ্যাকিউ ম্যান বলে। তাহলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাহলে অ্যাকিউ ম্যানকে। আচ্ছা সিনসিয়ার, এই সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে হচ্ছে যারা পাংচুয়াল, যারা সময় মেনটেন করে তারা হচ্ছে সিনসিয়ার। আচ্ছা অ্যান্টোনিম অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট মানে হচ্ছে কি মেধাবী, মেধাবী। আচ্ছা কানিং, এই কানিং মানেও মেধাবী, অথবা আমরা বলতে পারি চালাক অথবা চতুর। আচ্ছা ডাল, এই ডাল মানে কি, ডাল মানে হচ্ছে অসার, ডাল মানে হচ্ছে কি অসার, অথবা আমরা বলতে পারি ইনসিপিড, ইনসিপিড নিরস, নিরস বলতে পারি। তার মানে আমরা বলতে পারি কি অ্যাকিউম্যান, অ্যাকিউমিন, অ্যাকিউমিনের অ্যান্টোনিম যেহেতু জানতে চাইছে তাহলে এটা হবে কি তোমার সি নাম্বারটা, সি নাম্বারটা হবে অ্যাকিউমিনের অ্যান্টোনিম। তারপরে প্রশ্নটা বলা হয়েছে এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, অর্থাৎ যেটা তো অনেক বেশি কথাবার্তা, প্রচুর পরিমাণ কথাবার্তা যে বাক্যের মধ্যে, এই স্পিচটাকে বলা হয় কি জানো, ভার্বোস স্পিচ। মানে ভার্বোস মানে কি প্রচুর পরিমাণ আলাপ, প্রচুর পরিমাণ আননেসেসারি কথাবার্তা, ওইটাকে ভার্বোস স্পিচ বলা হয়। মেইডেন স্পিচ মানে কি, মেইডেন স্পিচ মানে হচ্ছে তোমার প্রথম বক্তৃতা, প্রথম, অথবা এটাকে আমরা বলতে পারি উদ্বোধনী, উদ্বোধনী যে বক্তৃতাটা হয় সেটাকে বলা হয় তোমার মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ। মেইডেন স্পিচটাকে বলা হয় উদ্বোধনী বক্তৃতা, আর ভার্বোস স্পিচ মানে হচ্ছে যে স্পিচে আননেসেসারি কথাবার্তা বলা হয় সেটাকে বলা হয় কি ভার্বোস স্পিচ। এবার আসো ফেয়ারওয়েল স্পিচ। এই যে ফেয়ারওয়েল স্পিচ, এই ফেয়ারওয়েল স্পিচ মানে হচ্ছে তোমার যদি সমাপনী বক্তৃতা দেওয়া হয়, সমাপনী, এই সমাপনী বক্তৃতাটাকে বলা হয় ফেয়ারওয়েল স্পিচ। তার মানে আমরা দেখলাম মেইডেন স্পিচ, ভার্বোস স্পিচ। মেইডেন মানে কি, মেইডেন মানে হচ্ছে উদ্বোধনী বক্তৃতা, ফেয়ারওয়েল মানে সমাপনী, আর ভার্বোস মানে হচ্ছে আননেসেসারি যেই স্পিচের মধ্যে কথাবার্তা বলা হয় সেগুলাকে বলা হয় তোমার ভার্বোস। তারপরে যে শব্দটা রয়েছে দ্য টেরোরিস্ট ওয়ার। আচ্ছা ধরো দুইটা ভার্ব রয়েছে হ্যাং, এই যে হ্যাং এর, এই এটার হ্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে হাং, একটা হচ্ছে হাং, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে আবার দুইটা, সেটা হচ্ছে হাং। আবার এটার পাস্ট ফর্ম হচ্ছে ভি2 হচ্ছে হ্যাংড, আবার এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে আবার তোমার হ্যাংড, হ্যাংড। তাহলে দেখো হ্যাং হাং হাং অথবা হ্যাং হ্যাংড হ্যাংড। খেয়াল করো হ্যাং এই দুইটারই হচ্ছে কি ভি1, ভি1, কিন্তু এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি3, ওকে ভি3, এটা ভি2, ভি2 এবং ভি3। ফাঁসিতে ঝুলানো অর্থে, খেয়াল করো ফাঁসিতে ঝুলানো অর্থে, ফাঁসিতে ঝুলানো যদি বুঝায়, ঝুলানো যদি বুঝায় তাইলে আমরা এই ভার্বটা ব্যবহার করব, এই ভার্বটা, তাইলে ফাঁসিতে ঝুলানো। আর স্বাভাবিক ঝুলিয়ে রাখা অর্থে, স্বাভাবিক যদি তোমার স্বাভাবিক ঝুলিয়ে রাখা হয়, যদি স্বাভাবিক ঝুলিয়ে রাখা হয় তখন আমরা এই ভার্বটা ব্যবহার করব। তার মানে তোমাকে কি বলা হয়েছে, দ্য টেররিস্ট ওয়্যার, টেররিস্টটা কি তোমার নিজে নিজে তারা ঝুলে নেই, হ্যাং হচ্ছে না, তোমার হাংডও হয় না, হাং বলতে কিছুই নাই, তাহলে হয় কি হ্যাংড অথবা হাং। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি টুরিস্টদেরকে এমনি ঝুলাই রাখা হয়েছে নাকি ফাঁসিতে ঝুলাই রাখা হয়েছে, ফাঁসিতে। তার মানে আমরা বলবো কি দ্য টেররিস্ট ওয়্যার হ্যাংড, হ্যাংড টু দ্যাট, দ্য টেররিস্ট ওয়্যার হ্যাংড টু ডেথ। বুঝছো, ওকে ফাইন। দ্য টেররিস্ট ওয়্যার হ্যাংড টু ডেথ। নর্মাল যদি হয় ঝুলাই রাখা হয় তাহলে সেটা হবে তোমার হাং, আর যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে হবে সেটা কি হ্যাংড, হ্যাংড। বুঝেছো, ওকে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, তারপরে প্রশ্নটাতে আমরা যাই। তারপরে প্রশ্নটা হচ্ছে তোমরা, এই প্রশ্নটা কি হবে বলো, ফ্লাওয়ারের সাথে ফ্র্যাগ্রেন্সের রিলেটেড, তাহলে ফায়ারের সাথে কিসের রিলেটেড বলো, ফায়ার। ফায়ার হচ্ছে সুগন্ধ ছড়ায়, তাহলে ফ্লাওয়ার হচ্ছে সুগন্ধ ছড়ায়, তাহলে আগুন কি ছড়ায়, ইয়েস, তাহলে আগুন। সেক্ষেত্রে আমরা বলবো ফ্লাওয়ার হচ্ছে তোমার সুগন্ধ ছড়ায়, আর তাইলে এটা সম্পর্কটা এরকম
তাহলে আগুন কি ছড়ায়? আগুন হচ্ছে হিট ছড়ায়, হিট। তাহলে আগুনের সাথে হিটের সম্পর্ক, আগুনের সাথে হিটের সম্পর্ক। ভর্তি পরীক্ষায় যে কাজটা করতে হবে, তোমাদের এই রিলেশনটাকে খুঁজে বের করতে হবে। তোমরা এই রিলেশনটাকে তোমরা বুঝতে পারো কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলে যাচ্ছে। আমার কিন্তু এই ক্লাসের পরে দুইটা জিনিস রেকর্ড করে আমি দুইটা আবার পরীক্ষা আছে। তারপরে প্রশ্নটা দেখো, which of the following as has been used as preposition, নিচের কোন অ্যাসটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে সেটা তোমাকে বলতে চাওয়া হয়েছে। নিচের কোনটা প্রিপোজিশন? দেখো নিচের কোনটা প্রিপোজিশন, বলো নিচের কোনটা প্রিপোজিশন? হি ইটস অ্যাজ ইফ হি হ্যাজ নট হ্যাড এনি, দেখো হি ইটস অ্যাজ ইফ হি হ্যাজ নট হ্যাড এ মিল ইন ডেজ, she works as a software developer, the children ran out playing as they want, take as much as you need from the shelf। এবার আসো এই অ্যাসগুলার মধ্যে তোমার কোনটা হচ্ছে প্রিপোজিশন, তোমার কাছে সেটা জানতে চাওয়া হয়েছে, কোনটা প্রিপোজিশন এই প্রত্যেকটা অ্যাজের মধ্যে। আচ্ছা, প্রথম অ্যাসটা হচ্ছে, এই অ্যাসটা হচ্ছে কনজাংশন, এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন। এইটাও এই ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন। আচ্ছা, এটা হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, প্রোনাউন। কেমনে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে? আমি বললাম টেক 100 টাকা, টেক 100 টাকা, টেক 100 টাকা, তুমি 100 টাকা নাও, ইউ নিড ফ্রম দ্য শেলফ, মানে তোমার 100 টাকা ওই শেলফের থেকে প্রয়োজন, এটা নাও। এই 100 টাকার পরিবর্তে আমরা অ্যাজ মাচ অ্যাজ বসাইছি, নাও যত ইচ্ছা তোমার সেলফ থেকে নাও। তার মানে দেখো 100 টাকার পরিবর্তে যেহেতু অ্যাজ মাচ অ্যাজ হয়েছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যার পরিবর্তে যেহেতু হয়েছে, কোনো কিছুর পরিবর্তে যেহেতু হয়েছে, নাউন বা প্রোনাউনের পরিবর্তে যেহেতু হয়েছে, এই কারণে এই অ্যাজ মাচ অ্যাজ এটা হচ্ছে বেসিক্যালি প্রোনাউন, এটা হচ্ছে কি প্রোনাউন। আচ্ছা, আর এই অ্যাজ যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করছে, এই কারণে অ্যাজ হচ্ছে কনজাংশন। আবার এই অ্যাজ যেহেতু তোমার একটা কনজাংশন, মানে দুইটা ক্লজকে যুক্ত করছে, এটাও কনজাংশন। বাট শি ওয়ার্কস, এই শি ওয়ার্কস, দেখো এটা একটা মানে ক্লজ, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই যে দেখো এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ। আমরা জানি কি এই প্রিপোজিশন হচ্ছে ফ্রেজকে যুক্ত করে, প্রিপোজিশনের পরে কি বসে? ফ্রেজ বসে, ফ্রেজ। তার মানে এখানে অ্যাজটা একটা কাজ করছে কি হিসাবে? তোমার প্রিপোজিশন হিসাবে কাজ করছে। তাহলে প্রথম অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন হিসাবে কাজ করছে, প্রথম অ্যাজ ইফ কনজাংশন, বি নাম্বারের অ্যাজটা হচ্ছে তোমার প্রিপোজিশন, সি নাম্বারের যে অ্যাজ রয়েছে সেটা হচ্ছে কনজাংশন, আর ডি নাম্বারের যে অ্যাজ মাচ অ্যাজ রয়েছে সেটা হচ্ছে কি তোমার প্রোনাউন। মারিয়া জান্নাত, সেটা হচ্ছে প্রোনাউন, নট তোমার প্রিপোজিশন, সেটা হচ্ছে কি প্রোনাউন। তারপরে যে প্রশ্নটা রয়েছে, তারপরে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, তোমার কাছে প্রশ্নটা হচ্ছে, তোমাদের সবার কাছে, এই মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর এটা এখানে কয়জন ব্যক্তি? মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর এখানে কয়জন ব্যক্তি বলো? মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর এখানে কয়জন ব্যক্তি? একজন নাকি দুইজন? এখানে দুইজন না একজন বলো? এখানে দুইজন না একজন? মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর এখানে একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি যদি দুইজন হইতো তাহলে কেমনে বুঝতাম? মাই ফ্রেন্ড এন্ড মাই বেনিফ্যাক্টর আলাদা আলাদা হইতো একজন, তাহলে একজনের সাথে হ্যাভ হয় না, তাই না? একজনের সাথে হ্যাভ হচ্ছে না, তাহলে এই সি নাম্বারটা ক্রস। আবার আসো, মাই ফ্রেন্ড এন্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম, এটা হইতে পারে, হ্যাজ কাম হইতে পারে, হ্যাজ বিন কাম, এই হ্যাজ বিন কাম হয় না, তার মানে ডি নাম্বারটাও ক্রস। তাহলে হ্যাজ কাম অথবা হ্যাজ কাম। উইথ এ ভিউ টু, আমরা জানি কি with a view to, look forward to, with a view to, look forward to, object to, be better off, get better off, with a view to, look forward to, be better off, get better off, am used to, is used to, যেহেতু হয় এগুলোর পরে আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি দিতে হয়, তাহলে এটা आंसर হবে কোনটা? তোমার বি নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে না, গেট ভুল হয়েছে। তাহলে ওইটা হবে কি যে মাই ফ্রেন্ড এন্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম উইথ এ ভিউ টু গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, হ্যাজ কাম উইথ এ ভিউ টু গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এটার आंसर হবে কোনটা? তোমার বি নাম্বারটা হবে आंसर। তারপরে চলো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা দেখি। which of the following sentence is correctly spelled, এখানে correctly spelled যেটা সেটাকে তোমাকে ঠিক করতে বলা হয়েছে।
ব্যুরোক্রেসি বানানটা BUREAUREAUCRACY, বিউরিক্রেসি বানানটা ঠিক আছে। সুপারস্টেশন বানানটা ভুল, এখানে ই না হয়ে আই হওয়ার কথা ছিল। জুভেনাইল বানানে মনে একটা এল আছে, এটা ভুল। আর হায়ারার্কি বানানটাও ভুল আছে। এটার অ্যান্সার হবে এ নাম্বারটা। তুমি একটু এই স্পেলিং গুলো একটু দেখবা, এগুলো একটু ভালো করে দেখবা, হ্যাঁ একটু ভালো করে দেখবা স্পেলিং গুলা। বাট এটা সঠিক উত্তর হচ্ছে ব্যুরোক্রেসি। বিউরিক্রেসিতে কি বলা হয়েছে? BUREAUCRACY, এই নাম্বারটা ঠিক আছে, একদম পারফেক্ট। তারপরে চলো প্রশ্নতে যাই। তারপরে প্রশ্নতে বলা হয়েছে কি দ্য ম্যান ড্যাশ রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন। তার মানে কি দ্য ম্যান ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন। দ্য ম্যান হু রেড কার, আচ্ছা নাউন আছে না রেড কার, নাউন যেহেতু আছে নাউনের আগে আমরা কি বসাই? হুজ বসাই, তাই না? হুজ। তার মানে আমরা বলতে পারি কি দ্য ম্যান হুজ রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তাহলে হু বসানো যাচ্ছে না, হোম বসানো যাবে না, হোয়াট বসানো যাবে না, বসাইতে হবে কি এ। তাহলে দ্য ম্যান whose red car was parked in front of our house is a prominent physician in this town. তারপরে প্রশ্নটা কি বলা হয়েছে? The boss said to him, please tell me what the old man said today. তাহলে what the old man said today, তাহলে টুডে যদি থাকে তাহলে হয়ে যাবে কি দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে, তাহলে দ্যাট ডে, এইখানে দ্যাট ডে আছে, এখানে টুডে ভুল, এখানে টুডে ভুল, তাহলে বি নাম্বারটা সি নাম্বারটা ক্রস। আচ্ছা তাহলে দাঁড়াইতেছে কি, সরি বি নাম্বারটা সি নাম্বারটা না, বি নাম্বারটা ডি নাম্বারটা ক্রস। এবার আসে দ্য ওল্ড ম্যান সেড। সেড যেহেতু আছে তার মানে এটা পাস্ট ইনডিফিনিটেড ছিল, পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আছে? এখানে পাস্ট পারফেক্ট, এখানে কি পাস্ট পারফেক্ট আছে? এখানে পাস্ট পারফেক্ট নাই, তাহলে সি নাম্বারটা ক্রস। তাহলে হবে কোনটা? এ নাম্বারটা। দ্য বস রিকোয়েস্টেড হিম টু টেল হিম হোয়াট দ্য ওল্ড ম্যান হ্যাড সেড দ্যাট ডে, এই নাম্বারটা হবে। তারপরে কোয়েশ্চেনটা দেখি আমরা। তারপরে কোয়েশ্চেনে কি বলা হয়েছে? Nowadays new art of career opportunities are emerging, new ways of career opportunities are emerging, new schemes of career opportunities are emerging, নাকি new options of career opportunities are emerging? তোমাদের কাছে কি মনে হয়? এটা কিন্তু চারটাই ঠিক, মানে সবগুলাই কিন্তু দেখো, বাট কেরিয়ার অপরচুনিটির সাথে কি যায়? কেরিয়ার অপরচুনিটির সাথে কি আর্ট যায়, নাকি ওয়েস যায়, নাকি স্কিমস যায়, নাকি অপশনস যায়? আমরা কোনটা বলি? কেরিয়ার অপরচুনিটিদের সাথে আমরা অলওয়েজ অপশন বলি, যে আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা ডাক্তার হইতে পারি, ইঞ্জিনিয়ার হইতে পারি, এন্টারপ্রেনার হইতে পারে। তার মানে এখানে আর্ট এই শব্দটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওয়েসটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট, স্কিমস মানে পরিকল্পনা, এটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমরা বলতে পারি কি নিউ অপশনস। Nowadays new options of career opportunities are emerging, নতুন 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 অনেক অপশনস কেরিয়ার অপরচুনিটিস আমাদের সামনে আসছে। that were 10 years back completely unthinkable, গত 10 বছর আগেও কি ছিল? এই অপশনস গুলো আমাদের জন্য কি ছিল? আনইমাজিনেবল ছিল, আনথিঙ্কেবল ছিল। গত 10 বছর আগেও এগুলাকে আমরা চিন্তা করতে পারতাম না, they were completely unimaginable। তারপরে যে প্রশ্নটা রয়েছে চলো দেখি। The newspaper reports inform that women drivers have dash accident than men। এই যে দেখো than, এখানে একটা কম্পারিজন করছে, তাই না? তাহলে কি লেস অ্যাক্সিডেন্ট কি লিস্ট, নাকি লোয়ার, নাকি ফিউয়ার? আচ্ছা এক্সিডেন্টস কি গুণা যায় নাকি গুণা যায় না? এক্সিডেন্টস গুণা যায়। আমরা কিন্তু বলি 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 20টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 30টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা জানি কি ফিউ হচ্ছে পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে কি তোমার ফিউয়ার, আর এটার সুপারলেটিভ হচ্ছে কি তোমার ফিউয়েস্ট, এটা সুপারলেটিভ ফিউয়েস্ট। অন দ্য আদার হ্যান্ড লেস, লিটল হচ্ছে পজিটিভ, লিটল পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে লেস, আর এটার সুপারলেটিভ হচ্ছে কি তোমার লিস্ট। তার মানে আমরা কি বলতে পারি? এটা যদি অ্যাক্সিডেন্ট যেহেতু গুণা যায়, লেস, লিস্ট, লোয়ার ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে কি ফিউয়ার। দ্য নিউজপেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট উইমেন ড্রাইভার্স হ্যাভ ফিউয়ার অ্যাক্সিডেন্টস দ্যান মেন। তারপরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস এভরিওয়ান মোর দ্যান হেলেন। দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস এভরিওয়ান মোর দ্যান দ্যাট অফ হেলেন। দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্ট এভরিওয়ান মোর দ্যান দ্যাট অফ হেলেন। দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস এভরিওয়ান মোর দ্যান দোজ অফ হেলেন। আচ্ছা চলো আমরা দেখি এটা কোনটা হয়। দ্য বিউটি অফ ক্লিওপেট্রা, ক্লিওপেট্রার যে সৌন্দর্য ছিল, দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস, দ্য বিউটি যেহেতু সিঙ্গুলার তার মানে এটা অ্যাট্রাক্টস, এটা হইতে পারে। দ্য বিউটি যেহেতু সিঙ্গুলার অ্যাট্রাক্টস হইতে পারে, দ্য বিউটি যেহেতু সিঙ্গুলার ভার্ব হিসাবে অ্যাট্রাক্ট হবে না।
দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস, এটা হইতে পারে। তার মানে এখান থেকে আমরা সি নাম্বারটা প্রথমেই বাদ, সি নাম্বারটা বাদ। আচ্ছা, এবার দেখো এখানে ক্লিওপেট্রার বিউটির কথা বলা হয়েছে না, তাহলে ক্লিওপেট্রার বিউটির সাথে হেলেনের তুলনা হবে নাকি হেলেনের বিউটির তুলনা হবে বাবা বলো তো? এখানে কি ক্লিওপেট্রার বিউটির সাথে হেলেনের তুলনা নাকি হেলেনের বিউটির তুলনা? হেলেনের বিউটির তুলনা। যেহেতু হেলেনের বিউটির তুলনা হবে, এই ক্ষেত্রে আমাকে হেলেনের আগে কি দিতে হবে? দেন, দ্যাট অফ অথবা দোজ অফ। যেহেতু হয় না, এই নাম্বারটা ভুল। এবার দ্য বিউটি যেহেতু সিঙ্গুলার, এই কারণে দোজ বসা যাবে না এখানে, আমাদের ডি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা? তোমার বি নাম্বারটা। দ্য বিউটি অফ ক্লিওপেট্রা অ্যাট্রাক্টস এভরিওয়ান মোর দ্যান দ্যাট অফ হেলেন। অর্থাৎ হেলেনের সৌন্দর্যটা যতটা না মানুষকে আকর্ষণ করে, তার চেয়ে বেশি আকর্ষণ করে ক্লিওপেট্রার সৌন্দর্য। এই কারণে এটার অ্যান্সার হবে কোনটা? তোমার বি নাম্বারটা। বুঝছো? হ্যাঁ, অ্যাট্রাক্টস এভরিওয়ান মোর দ্যান দ্যাট অফ হেলেন, রাইট। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে? তারপরের প্রশ্নটা হচ্ছে প্যাসেজ। তাহলে প্যাসেজটা চলো আমরা পড়ি। প্যাসেজটা এখানে একটু আমাদের পড়া উচিত। চলো, প্যাসেজটা কি তোমরা দেখতে পাচ্ছ? প্যাসেজটা, প্যাসেজটা, তাই না? ওকে, তোমরা কি প্যাসেজটা আগে পড়ো, তারপরে আমরা প্রশ্নতে যাব। প্যাসেজে বলা হয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। In the long run, a government will always encroach upon freedom to the extent to which it has the power to do so. তোমরা একটু পড়ো তো, তোমাদের 3 মিনিট টাইম, একটু প্যাসেজটা পড়ো। ওকে, আমরা দেখো, আমরা পড়ি প্যাসেজটা কি বলা হয়েছে। ইন দ্য লং রান এ গভর্নমেন্ট উইল অলওয়েজ এনক্রোচ। দেখো, এনক্রোচ এই শব্দটার মানে কি? দেখো, এনক্রোচ যে শব্দটা রয়েছে, এনক্রোচ শব্দটার মানে হচ্ছে দখল করা, দখল করা, দখল করা। ইন দ্য লং রান এ গভর্নমেন্ট, মানে দিন শেষে, মানে দীর্ঘমেয়াদী ভাবে একটা সরকার কি করে? অলওয়েজ চেষ্টা করে, এনক্রোচ করে, আপন ফ্রিডম টু দ্য এক্সটেন্ট টু হুইচ ইট হ্যাজ পাওয়ার টু ডু সো। মানে যতটা সম্ভব, যতটা সম্ভব একটা সরকারের, ঠিক ততটাই সে চেষ্টা করে মানুষের ফ্রিডম, স্বাধীনতাকে কি করা? স্বাধীনতাকে কি করা? দখল করা, হস্তক্ষেপ করা। দিস ইজ অলমোস্ট এ ন্যাচারাল ল অফ পলিটিক্স। এটা হচ্ছে কি পলিটিক্সের একটা ন্যাচারাল একটা ল, মানে একদম পলিটিক্স একটা ন্যাচারাল ল। যে সরকারি ক্ষমতা আসবে, দিন শেষে সে জনগণের ক্ষমতাকে কি করবে? জনগণের স্বাধীনতাকে কুক্ষিগত করে। সিন্স whatever the intentions of the people who exercise political power, মানে whatever the intention of the people who exercise political power, the sheer momentum of government leads to a constant pressure upon the liberties of the citizens. মানে যেই ক্ষমতায় আসুক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, যার যে ইচ্ছাই থাকুক না কেন, এই পলিটিক্যালে যেই আসুক না কেন, the sheer momentum of government, মানে বেশিরভাগ গভর্নমেন্টে কি করে? leads to a constant pressure upon the liberties of the citizen, মানে নাগরিকদের যে স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতার মধ্যে তারা কি করে? অলরেডি তারা সব সময় কনস্ট্যান্টলি তারা হস্তক্ষেপ করে। এটা হচ্ছে তোমার সব গভর্নমেন্ট, যে গভর্নমেন্টই আসুক তারা এই কাজটা করে। বাট ইন মেনি কান্ট্রিজ, কিন্তু বেশিরভাগ দেশে, সোসাইটি হ্যাজ রেসপন্ডেড বাই থ্রোয়িং আপ ইটস ওন ডিফেন্সেস ইন দ্য শেপ অফ সোশ্যাল ক্লাসেস or organized corporation which enjoying economic power and popular support, আচ্ছা, have been able to set limits to the scope of actions of the executive. তার মানে কি বলছে? বাট ইন মেনি কান্ট্রিজ, কিন্তু অনেক দেশে কি হয়? বাট ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশেই, সোসাইটি হ্যাজ রেসপন্ডেড, এই মানুষ এটাকে কিভাবে প্রতিক্রিয়া জানায়? বাই থ্রোয়িং আপ ইটস ওন ডিফেন্সেস,
by throwing up its own defenses in the shape of social classes or organized corporation which enjoying economic power and popular supports have been okay, but in many countries have been able to limit the scope of action of the executive. আচ্ছা আচ্ছা দেখো, এবার দেখো এই হ্যাভ বিন এর সাবজেক্ট, এই যে হ্যাভ বিন এর সাবজেক্ট হচ্ছে কোনটা জানো? এই হ্যাভ বিন এর সাবজেক্ট হচ্ছে মেনি কান্ট্রিজ। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? মেনি কান্ট্রিজ হ্যাভ বিন এবল টু সেট লিমিটস টু দ্য স্কোপ অফ অ্যাকশনস অফ দ্য এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে প্রশাসক, মানে মেনি কান্ট্রিজ হ্যাভ বিন এবল টু সেট লিমিটস টু দ্য স্কোপ অফ অ্যাকশনস অফ দ্য এক্সিকিউটিভ। মানে বেশিরভাগ দেশ কি করতে পারছে? বেশিরভাগ দেশ হচ্ছে এক্সিকিউটিভদের যে মানে ক্ষমতা আছে সেটাকে লিমিট করে দিতে পারছে। কিভাবে লিমিট করে দিতে পারছে এবং লিমিট করে দেওয়ার কারণে সোসাইটি এটাকে কিভাবে প্রতিক্রিয়া জানায়? Society has responded by throwing up its own defenses in the shape of social classes, organized corporation which enjoying economic power and popular সাপোর্ট। মানে মেন কথা হচ্ছে গভর্নমেন্ট যে কাজটা করে, গভর্নমেন্ট আইসা আর বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কর্পোরেশন এই জিনিসগুলোতে কি করে ইন্টারফেয়ার করার মধ্য দিয়ে এক্সিকিউটিভদের ক্ষমতা সেটা কি করে লিমিট করে দেয়। Such for example in England was the origin of all our liberties. ফর এক্সাম্পল ইংল্যান্ড কি ছিল? আমাদের যত স্বাধীনতা, আমাদের যত সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, এগুলো বেসিক্যালি ইংল্যান্ড থেকে প্রথম শুরু হয়েছিল। তাহলে ফর এক্সাম্পল England owned from government by stand first of the feudal nobility. যে ফিউডাল নোবেলিটি মানে বুঝো, ফিউডাল মানে হচ্ছে যে অভিজাততন্ত্র, যেটাকে বলে আমরা সামন্তবাদ। ইংল্যান্ড মানে ওই সামন্তবাদ অতিক্রম করে এরা কি পাইছিল? ওরা হচ্ছে লিবার্টিস পাইছিল। Then of churches and political parties and latterly of trade unions, commercial organization and the societies for promoting various causes. Even in European land which were arbitrarily ruled, the powers of the monarchy, though absolute in theory, were in their exercise checked in similar fashion. Indeed, the fascist dictatorship of today are first truly tyrannical মানে হচ্ছে একদম খুবই মানে স্বৈরশাসক গভর্নমেন্ট which Western Europe has known for centuries, and they have been rendered possible only because on coming to power they destroyed all forms of social organization which were in any rival to the state. তার মানে মোটামুটি বলা যায় প্যাসেজটা বেশ কঠিন আছে, তাহলে আমরা চলো আমরা আগে কোশ্চেন গুলো একটু দেখি। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে দ্য ওয়ার্ড এনক্রোচ মিন্স কি? এনক্রোচ মানে কি পরাজয় করা, নাকি গো আউট, নাকি রিজেক্ট, নাকি ইনটিউট? এটা এনক্রোচ। 2 নম্বর প্রশ্নটা ছিল, এটা একটা ভুল প্রশ্ন এখানে আসছে, এটা একটা ভুল প্রশ্ন, এটা এখানের প্রশ্ন না, এটা একটা ভুল প্রশ্ন এখানে। ওকে, আমি এই প্রশ্নটা বাদ দিয়ে দেই। ওকে, fascist dictatorship differ from monarchies of recent times. মানে এই যে মোনার্কি মানে ফেসিস যারা ডিক্টেটরশিপ তারা মোনার্কির থেকে বর্তমান সময়ে কিভাবে ডিফারেন্ট, এই জিনিসটা হচ্ছে একটা বিষয়। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ন্যাচারাল রিলেশনশিপ বিটুইন গভর্নমেন্ট এন্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি ইজ ওয়ান অফ। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে কি দ্য প্যাসেজ সাজেস্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট ফেসিস ডিক্টেটরশিপ দ্য প্যাসেজ ক্যান মোস্ট অ্যাকুরেটলি বি ডেসক্রাইবড এজ ডিসকাশন অফ দ্য। ওকে, আমরা প্রশ্নের উত্তর খুঁজি। 1 নম্বরে দ্য ওয়ার্ড এনক্রোচ মানে কি? এনক্রোচ মানে রিজেক্ট করা না, এনক্রোচ মানে ডিফিট করা না, এনক্রোচ মানে চলে যাওয়া না, এনক্রোচ মানে হচ্ছে কি হস্তক্ষেপ করা, এই ইন্ট্রুড করা। এনক্রোচ মানে হচ্ছে হস্তক্ষেপ করা জিনিসটাকে কি বলা হয়? ইন্ট্রুড বলা হয়। এবার আসো ফেসিস ডিক্টেটরশিপ। চলো আমরা ফেসিস ডিক্টেটরশিপ নিয়ে কোথায় কথা বলা হয়েছে ওই জিনিসগুলো আমরা এটা খুঁজে বের করব। দেখো, ফেসিস ডিক্টেটরশিপ ডিফার ফ্রম মোনার্কিজ অফ রিসেন্ট টাইমস। তাহলে ফেসিস ডিক্টেটরশিপ মোনার্কির থেকে কিভাবে মানে ডিফারেন্ট? তাহলে আমরা এই লাইনটা কোথায় আছে দেখি। এই লাইনটা আছে কোথায়? ফেসিস ডিক্টেটরশিপ নিয়ে কোথায় কথা বলা হয়েছে? ওকে, ফেসিস ডিক্টেটরশিপ নিয়ে কথা বলা হয়েছে কোন লাইনে, কোথায় যেন ছিল তো দেখলাম। Even in European land which are exercised today a truly tyrannical government, okay, coming they destroyed. Okay, fascist government যে কোথায় বলা হয়েছে? For such example, okay, fascist, where is fascist? The word fascist কোথায়? Even in Europe land monarchy absolute theory, okay fine. Indeed, এই যে দেখো, indeed the fascist dictatorships of today are first truly tyrannical মানে হচ্ছে আরো বেশি শাসক গভর্নমেন্ট
which Western Europe has known for centuries, and they have been rendered possible only because on coming to power they destroyed all forms of social organization which were in any way rival to the state. অর্থাৎ ফেসিস্ট গভর্নমেন্ট, বর্তমানের ফেসিস্ট গভর্নমেন্ট গুলা কি আরো বেশি হচ্ছে কি আরো বেশি টাইরানিক্যাল মানে হচ্ছে আরো বেশি খারাপ গভর্নমেন্ট, যেগুলো হচ্ছে কি ওয়েস্টার্ন ইউরোপে অনেক দিন ধরেই ছিল, যেগুলো নর্মালি ক্ষমতায় আসলে যত সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে সেগুলাকে একদম ডেস্ট্রয় করে ফেলে। আচ্ছা, প্রশ্নটা কি করেছে আমাদেরকে? প্রশ্নটা করেছে যে ফেসিস্ট ডিক্টেটরশিপ ডিফার ফ্রম মোনার্কিজ অফ রিসেন্ট টাইমস। মোনার্কি থেকে ফেসিস্ট ডিক্টেটরশিপ গুলা কিভাবে আলাদা? রাইভেলিং দ্য স্টেট ইন পাওয়ার, ইরাডিকেটিং পিপলস অর্গানাইজেশন। এটা ইরাডিকেটিং হবে না, এটা হবে ইরাডিকেটিং। এটা বানানটা ভুল হইছে, এটা হবে ইরাডিকেটিং। অর্থাৎ ফেসিস্ট ডিক্টেটরশিপরা ওরা যখন ইরাডিকেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, ইরাডিকেট ফেসিস্ট গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে ওরা কি করে, ওরা এসে ইরাডিকেট করে ফেলে। কি ইরাডিকেট করে ফেলে? পিপলস অর্গানাইজেশনস গুলা, যেমন বিচার ব্যবস্থা, আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলো হচ্ছে মানুষের অর্গানাইজেশন, মানুষের জন্য কাজ করবে। কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টরা ক্ষমতায় আইসা প্রথমে এটাকেই বাদ দিয়ে দেয়। কিন্তু আগের মোনার্কিরা এই কাজটা করতো না, এই জায়গার মধ্যে মোনার্কি এবং ফেসিস্ট গভর্নমেন্টের মধ্যে কি আছে? ডিফারেন্ট আছে। তার মানে আমরা বলতে পারি কি বি নাম্বারটা, ইফেক্টিভ রেজাল্টস বাই শেয়ার মোমেন্টাম, এক্সার্টিং কনস্ট্যান্ট প্রেসার অন লিবার্টিজ, এটা ফেসিস্ট গভর্নমেন্টও করতো, মোনার্কিও এটা করতো। তার মানে করতো না কোনটা? মোনার্কি আগে পিপল অর্গানাইজেশন গুলাকে বাদ দিত না, যেটা ফেসিস্ট গভর্নমেন্ট এই কাজটা করে। তারপরে দেখো এই 4 নাম্বারটা হবে না, লাস্ট না 4 নাম্বারটা হবে না। 4 নাম্বারটা এই কারণেই হবে না, কারণ 4 নাম্বারটা ফেসিস্ট গভর্নমেন্টও করে, মোনার্কিও করে। এবার আসি এর পরের প্রশ্নটা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ন্যাচারাল রিলেশনশিপ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি। আমরা সব সময় দেখছি ন্যাচারালি যত ধরনের গভর্নমেন্টই আসুক আর মানুষের স্বাধীনতার মধ্যে সবসময় কি করে, একটা সবসময় সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, তাই না? তার মানে কি ইনহেরেন্ট অপোজিশন, মার্কড ইনডিফারেন্স, সিক্রেট কোলিশন, মডারেট কমপ্লিসিটি। আচ্ছা, ইনহেরেন্ট অপোজিশন এটা হইতে পারে। মার্ক ইনডিফারেন্স মানে উদাসীনতা, না উদাসীনতা কখনোই হবে না, কারণ আমরা সবসময় দেখেছি কি ন্যাচারাল রিলেশনশিপ হচ্ছে জনগণ, গভর্নমেন্ট এবং ইন্ডিভিজুয়াল লিবার্টির মধ্যে সবসময় একটা কি থাকে, একটা সবসময় একটা তোমার দেখেছি কি একটা দ্বন্দ্ব থাকে, সবসময় একটা দ্বন্দ্ব থাকে। সরকার চায় সবসময় হচ্ছে কি জনগণের ক্ষমতাকে নিয়ে যাইতে। তার মানে বি নাম্বারটা এটা হচ্ছে না, তাহলে এটা কোনটা হচ্ছে? একটা ইনহেরেন্ট একটা অপোজিশন। ইনহেরেন্ট মানে হচ্ছে কি একদম জন্মগতভাবে একটা হচ্ছে কি একটা ডিফারেন্স আছে। আর একটা হচ্ছে সিক্রেট কলিজন মানে হচ্ছে গোপনে একটা দ্বন্দ্ব হয়। আর আরেকটা হচ্ছে কি মডারেট কমপ্লিসিটি মানে কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মডারেট কমপ্লিসিটি মিন? তার মানে সব সময় তাদের মধ্যে না একটা জন্মগতভাবে একদম রাষ্ট্র যখন থেকে উৎপত্তি তখন থেকেই ন্যাচারাল রিলেশনশিপ এবং গভর্নমেন্টের মধ্যে না একটা ইনহেরেন্ট একটা অপোজিটিভ একটা মানে একটা দৃষ্টিভঙ্গি আছে। সিক্রেট কলিজন, তাদের মধ্যে যে কলিজনটা এটা সিক্রেট না, এটা সবাই জানে। মডারেট মানে সহনশীল মাত্রাও না, এটা একটা ইনহেরেন্ট জন্মগতভাবে একটা অপোজিশন আমরা সবসময় দেখতে পাই। The passage suggests which of the following about fascist dictatorship? এই ডিক্টেটরশিপদের থেকে মানে সম্পর্কে প্যাসেজ কি বলছে? আমরা জানি ডিক্টেটরশিপরা ক্ষমতায় আইসাই কি করে, জনগণের যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেয়। তাহলে ডিক্টেটরশিপ সম্পর্কে অপশন এ কি বলছে দেখি। দে রিপ্রেজেন্ট মোর এফিশিয়েন্ট ফর্ম অফ এক্সিকিউটিভ। তারা কি এক্সিকিউটিভকে আরো বেশি দক্ষ বানায়? অবশ্যই না, এই সম্পর্কে প্যাসেজ বলে নাই। দেয়ার রাইজ টু পাওয়ার কেম অ্যাবাউট থ্রু অ্যান অ্যাক্সিডেন্ট অফ হিস্ট্রির দুর্ঘটনার মধ্য দিয়ে ক্ষমতায় আসে, এই সম্পর্কে প্যাসেজ কিছু বলে না। দে মার্ক এ রিগ্রেশন টু আর্লিয়ার ডেসপোটিক ফর্মস অফ গভর্নমেন্ট। ওকে, ডেসপাইট সুপারফিশিয়াল ডিসিমিলারিটিস দে আর ইন এসেন্স লাইক অ্যাবসলিউট মোনার্কিস। না, এটাও না। তারা যে কাজটা করে তারা ডেসপোটিক মানে হচ্ছে একদম ডেসপোটিক স্বৈরশাসক। ডেসপোটিক মানে হচ্ছে স্বৈরশাসন। তাহলে আমরা বলতে পারি কি দে মার্ক এ রিগ্রেশন টু আর্লিয়ার ডেসপোটিক ফর্ম অফ গভর্নমেন্ট।
আগে যেমন গভর্নমেন্ট ছিল এটার থেকেও আরো কি করে, তারা আরো বেশি রিগ্রেশন চালায়। তার মানে এই সম্পর্কে বলা হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি সি নাম্বারটা, the passage suggests which of the following about faces dictatorship, they mark a regression to earlier despotic forms of government। দেখো শোনো, একটা জিনিস কথা বলো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে প্যাসেজ পারার জন্য সব অর্থ বোঝার দরকার নাই। আমিও পুরো প্যাসেজের অর্থটা কিন্তু বুঝি নাই, পুরাটা বুঝি নাই, লাইন বাই লাইন বুঝি নাই, কিন্তু আমি পুরাটা একটা সামারি বুঝে নিয়েছি। সামারি বুঝে নিয়ে তারপর হচ্ছে আমরা কি করছি, এটার সমাধান করছি। এবং লাস্ট ওয়ান, দ্য প্যাসেজ ক্যান মোস্ট অ্যাকুরেটলি বি ডেসক্রাইবড অ্যাজ ডিসকাশন অফ। এই প্যাসেজটা কি নিয়ে ডিসক্রাইব করছে? এটা কি লিমিটেড পাওয়ার অফ মোনার্কি, মোনার্কির লিমিটেড পাওয়ার নিয়ে কথা বলছে? না। এটা কি আইডিয়াল অফ লিবারেল গভর্নমেন্ট, লিবারেল গভর্নমেন্টের আইডিয়া নিয়ে কথা বলছে? তাও না। ফাংশন অফ ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন নিয়ে কথা বলে নাই। তাহলে কি নিয়ে কথা বলছে? ইন্ডিভিজুয়াল লিবার্টির সেফগার্ডস নিয়ে কথা বলছে। তার মানে আমরা বলতে পারি কি ডি নাম্বারটা। তার মানে তুমি যে প্যাসেজটা একবার পড়ার পরে তোমার যে ধারণাটা হয়, সেই ধারণা অনুযায়ী হচ্ছে কি তুমি কোয়েশ্চেন গুলা তুমি সমাধান করবা। সো এই 80টা কোয়েশ্চেন ছিল আমাদের FSS ইউনিট এবং FSSS ইউনিটের হচ্ছে তোমার সমাধান। সো তোমাদের আশা করি যে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা না, মোটামুটি 3 ঘন্টা থেকে 10 মিনিট সময় কম আমরা তোমাদের সাথে ছিলাম। আশা করি এই সময়টা তোমাদের কাজে লেগেছে, তোমরা রিভিশন দিয়েছো। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে অনেক কিছু পড়াশোনা হয়তো রিভিশন হয়েছে। নতুন কোনো কিছুই তো আর পড়ার নাই এখানে, বা আমরা পড়াই নাই। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা ক্লাসে বিভিন্ন সময় পড়িয়েছি, এই জিনিসগুলো হয়তো তোমার আবার ব্রেনের মধ্যে একটু স্পার্ক হয়েছে। তো পরীক্ষা পর্যন্ত তোমরা প্রস্তুতি নিতে থাকো, রিভিশন দিতে থাকো। তো আশা করি তোমরা পরীক্ষা অনেক বেশি ভালো করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।